যদি স্ট্র্যাটেজি দিয়া কেউ ট্রেডার হইতে পারতো তাহলে যারা কোর্স বেছে না এই সুইংয়ের ভিতরে এসে যে একটা রিভার্স করতে চাইতেছে পুরোপুরি দেখাইতেছে, ঠিক আছে? এই জিনিসটা যদি হয় এইখানে আইসা করতো, এই নিউ ডেটাটাই যখন ওল্ড ডেটায় পরিণত হয়, ঠিক আছে, আর এইটা যদি এখানে প্রপারলি করে নাই, ট্যাপ করে নাই, বাট কোনো না কোনোভাবে নিজের কমপ্লিট করে আসছে, দেন এই ওল্ড ডেটা কে আছে তিনের ভিতরে যে আসছি, ওল্ড ডেটা কে আছে? যেমন সিম্পল একটা জিনিস দেখেন, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনটা কোন জায়গায় হইতাছে? এখানে হইছে। তার মানে কি এখানে হইয়া পুরা পুশ পাইছে, ঠিক আছে? একে তো একটা ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে আছে একটা রিভার্সাল, দেন একটা দুইটা তিনটা সেশনে সেলিং দিতেছে, ভালো একটা পুশ দিব, বাইং এর পুশ, কারণ এখানে একটা আগের থেকেই পরে বডি দিয়ে বাড়াইতে পারছে, তার মানে বুঝতে পারে পুরোপুরি বাড়াইছে। সো এই জিনিসগুলো আমরা অনেক ভুল করি। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শুরুতে আমি অনেক অনেক ক্ষমা প্রার্থী যে আমি ভিডিও রেকর্ড করার ইচ্ছা থাকার পরেও আমি রেকর্ডিং করতে পারি নাই, কিছু ব্যক্তিগত সমস্যা বা কিছু সমস্যা অবশ্যই ছিল। তো আরেকটা বিষয় অনেক অনেক ক্ষমা প্রার্থী যে আমি অনেকেরই কমেন্ট রিপ্লাই করতে পারতেছি না অনেক লম্বা টাইম যাবত। আমার কিছু ব্যক্তিগত প্রবলেম চলতেছিল, দ্যাটস ওয়াই আমি একদমই অ্যারাউন্ড 15-20 দিনের মতো অনেক দূরে ছিলাম রেকর্ডিং বা চ্যানেলের কাছ থেকে। দেন হচ্ছে আমি কারো কমেন্টেরও রিপ্লাই দিতে পারতেছিলাম না। সো আশা করি বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। সো ট্রাই করি আজকের ভিডিওটা যতটুকু আমার দ্বারা সম্ভব রেকর্ডিং করার জন্য। সো গত যে ভিডিও ছিল, ঠিক আছে, আমি ওই ভিডিওর ভিতরে একটা আলোচনা করছিলাম, মেবি পার্ট 11 ছিল ওইটা। ওইটার ভিতরে আমি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনটা তুলে ধরছিলাম, আর ওইটার কিছু ভ্যারিয়েন্ট সম্পর্কে আলোচনা করছিলাম, কিছু রোজ দিছিলাম। তো আজকে বিষয়টা হইতেছে কি, এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের সাথেই কানেক্টেড আছে, বাট ওইটা শুধু ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের সাথে না, মার্কেটের যে অ্যাকচুয়াল রিভার্সাল আছে, আশা করি বুঝাইতে পারতেছি যে মার্কেটের যে অ্যাকচুয়াল রিভার্সাল আছে সেই রিভার্সালের টপিকই চলে আসে। আর ওই মার্কেটের রিভার্সালের একটা সিমটম হইতেছে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন। যদিও এইটার আরও অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিউএম আছে, ফ্লিপ আছে, এ লেভেল বি লেভেল থেকে অ্যাগ্রেসিভলি মুভ করে, দেন হইতেছে শোল্ডার লেভেল হইতে পারে। সো এইগুলা অনেকগুলো ভেরিয়েন্ট আছে, বাট আমি প্রপার যে রিভার্সাল, এখন ওই রিভার্সালের দিকে যাইতাছি না। জাস্ট একটা সিমটম, যেহেতু ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন অনেক ইম্পর্টেন্ট ছিল ক্যান্ডেল স্টিকের সাইকোলজির জন্য, ওইটা জাস্ট আমি আপাতত একটু ধরাই দিছি, যাতে পরবর্তীতে আপনি যখন রিভার্সালের দিকে যাইবেন আপনার মানে সব কিছু যাতে বুঝতে সহজ হয়, যাতে কিছু ঘাবলা না লাগে মেনলি, ঠিক আছে? আর তখন এটার আরও বেশি ভালোভাবে শিখতে পারবেন আর কি। তবু আজকের টপিকটা নিয়ে আলোচনা করতে গেলে, মানে আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইতেছি সেটার ভিতর নিয়ে আলোচনা করতে গেলে দেখা গেছে যে রিভার্সালটা প্রপারলি চলে আসে, বাট আমি তবুও প্রপারলি রিভার্সালের দিকে যাইতাছি না। জাস্ট এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনটা কানেক্টেড রেখে এখানে যে কতগুলো বিষয় ছিল আমি বলছিলাম, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আর এই সাপ্লাই ডিমান্ড হিসাব চিন্তা করতে গেলে মার্কেটের সেশন, এই দুইটা জিনিসের সাথে সাপ্লাই ডিমান্ডটা প্রপারলি একটা আরেকটার সাথে কানেক্টেড। আর এইটাই হচ্ছে হচ্ছে মার্কেটের রিভার্সাল বা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের একটা টপিকের সাথে কানেক্টেড চলে আসে আর কি। সো এক কথায় বলতে পারি, এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের পরে যদি আমি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে আমি নিজে ব্যক্তিগতভাবে ইচ্ছুক হই, তাহলে হচ্ছে এই দুইটা টপিক, একটা হচ্ছে মার্কেটের সেশন, দ্বিতীয়টা হচ্ছে মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আর মার্কেটের সেশন যেহেতু কথাটা বলছি, আমি যখন লাস্ট মার্কেটের সেশনের উপরে ভিডিও বানাইছিলাম, যদিও এত এক্সপার্ট বা প্রো লেভেলে কিছু বোঝাই নাই, তবু একটা জিনিস দেখাইছিলাম যে আমি মার্কেটের সেশনগুলারে ক্যান্ডেল বাই ক্যান্ডেল গনি আর ক্যালকুলেশন করি। অনেকে এগুলা নিয়ে হয়তো বা গালাগালিও করতে পারে মনের মধ্যে, আর অনেকে এরা ভাবতে পারে যে ভাই আপনি ক্যান্ডেল গনেন মার্কেট সেশনের ভিতরে ঘটনা কি। অনেকটা আজকে হালকা হইলেও বুঝতে পারবেন যে কেন আমি গনি বা কি আসে বিষয়ে, কারণ আমার ক্যান্ডেল গনার বহুত কাহিনী আছে এখানে। যাক, ব্যাপার না। তো চলেন আমরা ডিরেক্টলি কথা না বাড়ায় ভিডিওর দিকে যাই। আমি অনেক দিন পরে রেকর্ডিং করতেছি, জানি না কতটুকু বুঝাইতে পারবো, বাট ট্রাই করতেছি, ঠিক আছে? আর টুকটাক কথা আটকাইতে পারে মুখের, সো এটার একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর তার আগে একটা কথা বলে আর কি ভাই, আমার ভিডিও অনেক ফালতু হয়, অনেক বড় হওয়ার পসিবিলিটি থাকে। দেন হইতেছে আমি ধরেন যে 2-3 ঘন্টা খালি ওই, আমার পাগল মানুষ তো 2-3 ঘন্টা জাস্ট বক বক করার লেগে আইছি। তো এটা ভাবতে পারেন। তো এটাই বলবো যে যাগর ভালো লাগে না ভিডিও দেখেন না, কারণ আমি সবার জন্য ভিডিও বানাই না, ঠিক আছে? সো ভিডিও থেকে স্কিপ করে চলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। আর যারা আছে পুরো ভিডিও দেখেন, যারা ভিডিও দেখার ইচ্ছা আছে। অনেকের কাছে আজকের এই টপিকটা মানে আজেরা টপিকে মনে হইতে পারে, বাট আমার নজরে এগুলো ফালাই দেওয়ার মতো না,
ঠিক আছে? কেন ফালাই দেওয়ার মতো না, কারণ আমি যখন স্পেশালি ইন্টারডেতে কাজ করি, মোটামুটি দেখেন যে 150 পিপস 200 পিপস আপ টু 400 পিপসের টিপিগুলো ধরি, ঠিক আছে? ওই বিষয়গুলোতে আমি একটা জিনিস, আমার একটা এডিশনাল ইন্ডিকেশন বলতে পারেন বা কনফ্লুয়েন্স বলতে পারেন, ওইগুলার হিসাবে এই একটা জিনিস আমার অনেক কাজে লাগে। আর মার্কেটের ভিতরে যদি আপনি কাজ করেন, এই দুইটা জিনিস আপনার কাজে লাগবেই, মাস্ট বি কাজে লাগবেই। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডই হইতেছে রিয়েল ট্রেডারগুলোর জায়গা। যারা রিয়েলি ট্রেডিং করে না, মানে অ্যাকচুয়ালিটিতে বড় বড় ট্রেড ধরে, ওইটার জায়গায় হইতেছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আর ওইটার সাথে সাথে আমি ডিরেক্টলি মার্কেট সেশন নিয়ে ক্যালকুলেশন করি। সো বুঝতেই পারতেছেন আমার নজরে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, অনেকের নজরে ইম্পর্টেন্ট না হইতে পারে। দ্যাটস ওয়াই আগে ভাগে বলে রাখলাম যে ভাই যাগর খারাপ লাগতেছে ভিডিওটা স্কিপ করেন, ভিডিওটা দেখার দরকার নাই। আমি এমনিও ভিডিও রেকর্ড করার টাইম পাই না, একটা ভিডিও রেকর্ড করলে আর একটা কবে রেকর্ড করতে পারবো তো আমি নিজেও জানি না। সো আশা করি বুঝতে পারতেছেন। সো পরিবেশ নষ্ট করার দরকার নেই। আপনি গালাগালি কমেন্টে করলে আপনার নিজেরই সময় নষ্ট, কারণ আমি কারো গালাগালি পাওয়ার যোগ্য মানুষ না, ঠিক আছে? তো চলেন আমরা কথা না বাড়াই ভিডিওর দিকে শিফট হই। এই তো এইখানেই। সো আজকের ভিডিওর যে টপিক সেইটা হইতেছে টাইপ অফ রিভার্সালের ভিতরে চলে আসে ক্যান্ডেল রেঞ্জ থেকে। বাট এখানে আরও অনেক কিছু অ্যাড যদিও হইব, যেহেতু রিভার্সাল টপিক চলে আসে, স্পেশালি এখানে ইকুয়াল টপ বটম অ্যাড হয়ে যাওয়ার কথা, কিউএম, ফ্লিপ, হেড অ্যান্ড শোল্ডার, এ লেভেল, বি লেভেল, অ্যাগ্রেসিভের টাইপগুলা। তবে এটা আমরা আরও অনেক পরবর্তীতে যাবো, যখন আমরা প্রপারলি রিভার্সাল অ্যান্ড কন্টিনিউশন নিয়ে চিন্তা ভাবনা করবো মার্কেটে। কিন্তু আজকেরটা যেহেতু আমরা টাইপ অফ রিভার্সাল ক্যান্ডেলের রেঞ্জ শিখছি, সো এই ক্যান্ডেলের রেঞ্জগুলো নিয়ে অনেকে আবার চিন্তা ভাবনা করে, ভাই আমি একটা ক্যান্ডেলের রেঞ্জ দেখলাম রিজেকশন করতেছে, বাট একটু পরে দেখলাম যে আমার নিচের দিকে ভাঙা দিছে। হইতে পারে না এটা? এটা কেন হয়? এই আজকের ভিডিওটা মোটামুটি যারা দেখবেন তারা ক্লিয়ারলি জিনিসটা বুঝবেন যে আসলে এটা কেন হইতাছে, ঠিক আছে? যেমন এই যে রিসেন্ট গোল্ড মার্কেট যে কাহিনীটা করছিল, ঠিক আছে? রিসেন্ট গোল্ড মার্কেট যে কাহিনীটা করছিল, তারপরে দেখেন এই পুরা পুশ আসার পরে এইখান থেকে এই মার্কেটটা একজ্যাক্ট এই পুশটা যে কইরা ওইটাতে ফুলফিল করছিল। এই ট্রেডগুলা যারা বুঝে ওরা ঠিকই নিতে পারছে, আমি কেমনে নিলাম, আপনারা কেন নিতে পারেন নাই? ওইটার পিছনেও ডিরেক্টলি এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, দেন হচ্ছে সেশন সাপ্লাই ডিমান্ড, এগুলা কানেক্টেড আছে। যদি আমি একটু এইদিকে আসি তাহলে একটু দেখাইতে পারতাম জিনিসটা। এই যে লাস্ট একটা বিষয় এইখানে, এই যে আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে বলছিলাম যে এইখানে একটা H4 এর বায়ার গোর জোন আছে। লাস্ট যেটা বলছিলাম মনে আছে? একটু উইকলি অ্যানালাইসিসের ভিডিওটা দেখেন। বলছিলাম যে এখানে একটা H4 এর বায়ার গোর জোন আছে। এখন আমি কেমনে বললাম যে এই জায়গায় H4 এর বায়ার গোর জোন আছে? দেন এই জোনটারে আমি পুরাটারে আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ওর এক্সট্রিম লেভেল হিসাবে, আরেকটা হচ্ছে লাস্ট ব্রেকআউট লেভেল হিসাবে, ঠিক আছে? একজ্যাক্ট ওইটার থেকে মার্কেট যে পুশ দিছে অ্যারাউন্ড 1500 পিপসের টিপি দিছে। আমি যদিও ভাবছিলাম এইখান থেকে এসে দিতে পারে। সো মার্কেটে সবসময় আমার এক্সপেকটেশন অনুসারে কাজ করবো সেটা তো না, বাট মার্কেট কিন্তু পুরা পুশ দিছে, 1500 পিপসের পুশ দিছে, তাই না? ইভেন এই যে এইখান থেকে যে আসছে মার্কেট, একজ্যাক্ট এই লোকেশন থেকে যে মার্কেট পুরা পুশ দিছে, ওই পুশ কিন্তু মাত্র যেটা দেখায় আসছি এই যে এই পুরাটারে মার্কেট কমপ্লিট করছে এখানে আইসা, ঠিক আছে? যদি আমি দেখাইতাম একটু, এই যে এই পুরাটারে আইসা মার্কেট কমপ্লিট করছে, এই পুরাটারে আইসা মার্কেট কমপ্লিট করছে। এখন কথা হইতেছে কেন কমপ্লিট করছে ভাই? কেন কমপ্লিট করছে? এই যে এই জায়গায় কমপ্লিট করছে, সো কেন কমপ্লিট করছে? এগুলো আমি এভাবে চিন্তা ভাবনা করতেছি, বাট আপনি কেন করতেছেন না? এটাই হইতাছে তফাৎ আপনার চিন্তা ভাবনার মধ্যে আর আমার চিন্তা ভাবনার মধ্যে। কারণ আমি মার্কেটের সবচেয়ে বেশি ভ্যালিউ দেই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলারে নিয়ে, আর ওই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলা সেশনও দুইটা ভেরিয়েন্ট আমার নজরে হয়। আমি যদি এখন টপিকের ভিতরে আসি, আমি জানি না কতটুকু বোঝাইতে পারবো, বাট একটু বকবক আজকের ভিডিওর ভিতরে বেশি হইতে পারে, এই জন্য বারবার বলতেছি যা এটা অনেক ফালতু একটা ভিডিও হইতে যেতেছে। সো যাগর প্রবলেম আছে তারা ভিডিওটা কষ্ট করে দেখেন না, ভিডিওটা স্কিপ করেন, দরকার নেই ভিডিও দেখার। আর যারা মনে করেন যে এখান থেকে কিছু শিখার আছে তারা ভিডিও দেখেন, ঠিক আছে? তো শুরুতে এই রিভার্সালের টপিক বা ক্যান্ডেল রেঞ্জ তো রিজেকশন, এটা তো রিভার্সালের একটা সিমটমই পড়ে। সো এই যে এ টাইপ অফ রিভার্সাল লেখছি, এখন কথা হইতেছে আমরা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন শিখছি, ভবিষ্যতে আরও অনেকগুলা রিভার্সাল নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ওইগুলো অ্যাকচুয়ালিটিতে আমরা কোন জায়গায় অ্যাপ্লাই করব? কোন জায়গা থেকে আমরা বুঝবো যে মার্কেট রিভার্স করতেছে কিনা, এর টাইপ অফ রিভার্সাল কিনা, তাই না? তো এই জন্য শুরুতে বুঝতে হইব আপনি কোন ধর্মের। অনেক ধর্ম আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? সো আমি যদি একজন হিন্দুরে গিয়া বলি যা 2 রাকাত নামাজ পড়া, কি পারবো না, এটা মুসলমানের, তাই না? সো এক এক জায়গার ভেরিয়েন্ট আছে। সো ওইটা আমগর বুঝতে হইব। সেম
আমি বইসা আছি সেলারগড় এরিয়াতে, সিম্পলি বুঝেন, আমি বইসা আছি সেলারগড় এরিয়াতে। সেলারগড় এরিয়াতে গিয়ে যদি আমি বাইং করি তাহলে কি হইব? হইব না। আমার বাইং করতে হইব বায়ারগড় এরিয়াতে, সেল করতে হইব সেলারগড় এরিয়াতে, তাই না? এটা তো নিয়ম। সো এই যে একটা ব্যবধান, এই ব্যবধানগুলো আম করে কে শিখায়? এই ব্যবধানগুলো আম করে শিখায় সাপ্লাই আর ডিমান্ড। আর আমরা আগে থেকে একটা জিনিস শিক্ষা আসছি যে সাপ্লাই হইতাছে ওই এরিয়াটা যেখানে পুরা সেলাররা ডোমিনেট করে। আমি সাপ্লাই ডিমান্ড নিয়ে অনেকবার কাউকা করছি মার্কেটের ভিতরে, মানে ভিডিওর ভিতরে, সরি। সো আর ডিমান্ড হইতাছে বায়ারগড় এরিয়া। আমি আগের থেকে অনেক এইগুলোর পিছনে কাউকা করছি, কারণ এইগুলো হইতেছে মার্কেটের ওই নলেজ বা ওই জায়গাগুলা যেখান থেকে আমি ট্রেড করি, বড় বড় ট্রেডাররা ট্রেড করে, দুনিয়ার আমার মতো যত সাপড়ি সাপড়ি ট্রেডার আছে ওরা ট্রেড করে। ঠিক আছে, আপনার ওই জিনিস বুঝতে হইব। প্লাস সবার নজরে জাস্ট সাপ্লাই ডিমান্ড, মানে সাপ্লাই ডিমান্ড একটু কি শেষ, কিন্তু আমার মতো মূর্খের নজরে আবার সাপ্লাই ডিমান্ডের ভিতরে দুইটা ভ্যারিয়েন্ট থাকে। একটা সাপ্লাই ডিমান্ড হইতেছে অ্যাকচুয়াল সাপ্লাই ডিমান্ড, যেটা আমরা মার্কেটের মধ্যে দেখি, আর আরেকটা হইতেছে এই সাপ্লাই ডিমান্ডটারই আরেকটা কুদৃষ্টি দিয়া দেখা, যেটা হইতেছে মার্কেটের সেশনের সাথে কানেক্টেড। ঠিক আছে, মানে নর্মালি আপনারা এতদিন যা সাপ্লাই ডিমান্ড দেখছেন সেটা তো দেখছেনই, কিন্তু আমি ওই সাপ্লাই ডিমান্ড ছাড়াও মার্কেটের ভিতরে এইটার ভিতর থেকে কিছু ভেরিয়েন্ট হিসাবে মার্কেটের সেশনের সাথে সাপ্লাই ডিমান্ডে কানেক্ট কইরা, ধরেন যে আরেকটা কুদৃষ্টি আছে আমার তো নজর ভালো না, মার্কেটের দেখার আশা করি বুঝেনি। সো ওই নজর দিয়ে মনে করেন যে আমি মার্কেটের সেশন অনুসারে আরেকটা সাপ্লাই ডিমান্ডের ভাগ করি। ঠিক আছে, তো এখন সাপ্লাই ডিমান্ড কি জিনিসটা এটা কিন্তু আপনারা সবাই অলরেডি জানেন। ঠিক আছে, তবুও আমি আগেই সাপ্লাই ডিমান্ড নিয়ে একটু আলোচনা করি, দেন হচ্ছে পার্ট বাই পার্ট আমরা সামনের দিকে যাবো। আশা করি এই ভিডিওটা দেখলে কিছু জিনিস শিখবেন যেগুলো আপনারা সাইকোলজিক্যালি ইমপ্রুভমেন্ট দিব। দেন হইতাছে আপনার ওই আমি যেমন একটা লম্বা চিন্তা ভাবনা করি, বিভিন্ন কন্ডিশন চিন্তা ভাবনা করি যে এই কন্ডিশন হলে এইভাবে হওয়ার কথা, তখন আপনি লম্বা একটা ডাইরেকশনাল মানে কনফিডেন্স পাবেন আর কি। তো শুরুতে একটা কাজ করি, আমরা এই সাপ্লাই ডিমান্ড যে জিনিসটা সেটা একটু বোঝার ট্রাই করি। আমি প্রথমে আমি জানি না, আমি কিন্তু অ্যারাউন্ড 20 দিন পরে রেকর্ডিং করতেছি। সো আমি কতটুকু বুঝাইতে পারবো সেটাও আমি জানি না। তবে যদি এই ভিডিও রেকর্ড করার পরে আমার মনে হয় যে আমি কোনো জায়গায় স্কিপ হয়েছে বা প্রপারলি বুঝাইতে পারিনি, তাহলে আমি আবার এই ভিডিও রেকর্ড করে দিব। তাও আমি ট্রাই করবো আমার বেস্ট দিয়া, ঠিক আছে? কারণ আমার ভিডিও সবাই দেখা দরকার নেই, আর যারা যে কয়েকটা মানুষ দেখে ওই কয়েকটা মানুষের মন থেকে দেখানোর চেষ্টা করি সবসময়, ঠিক আছে? আর আমি আমার নেগেটিভ কমেন্ট পাই না, যদিও এমনি বলি, কিন্তু কিছু মানুষ তো অবশ্যই আছে যারা চাপারে না লেঙ্গুরের ভিতরে আগুন লাগাই দেয়। তো এইটাছে কাহিনী আর কি। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা কি, আমি আর আগে যদিও এটা নিয়ে অনেক আলোচনা করছি, এইটা হইতেছে মার্কেটের একটা সুইং। ঠিক আছে, অথবা এই জিনিসটা বাদ দিলাম, এই যে একজ্যাক্ট এই জিনিসটা, এটারে আমি একটু উপরের দিকে নিয়ে আসি। ঠিক আছে, এবার এটার আমি জুম করি, একজ্যাক্ট এই জিনিসটারে আমি নিয়ে আসলাম। এটা কিন্তু রিসেন্ট মার্কেট ছিল গোল্ডের। ঠিক আছে, এইটার আমি আবার চার্টের ভিতরে নিয়ে দেখাবো ঘটনা কী হইতে পারে এখানে। তো বিষয়টা এখানে এরকম, এই যে একটা সুইং আসছে এখানে, ঠিক আছে, এই যে একটা সুইং আছে, এই সুইংয়ের ভিতরে জাস্ট একটা জিনিস আপনার খেয়াল করতে হইব, এইখান থেকে মার্কেটটা কেন আসছে। টাইম ফ্রেম বিষয়টা পরে আসবে, এখানে আমি টাইম ফ্রেমটা নিয়ে একটু পরে আলোচনা করবো। বাট সিম্পলি আপনি একটা জিনিস ভাবেন, এই জায়গার থেকে উপরের থেকে মার্কেটটা যে নিচের দিকে আসলো, কেন আসলো? কোনো সময়টা মাথা ঘামাইছেন যে আসলে কেন আসলো? তার আসার কারণ হইতেছে এখানে সেলিং হয়েছিল, তাই না? ওকে, দেন এইখান থেকে মার্কেটটা আবার যে বাইংটা গেল, কেন বাইং গেছিল এটা নিয়ে কোনো সময় মাথা ঘামাইছেন? অবশ্যই ঘামাইছেন আমি জানি, কিন্তু প্রপারলি ঘামান নাই মাথাটা। আজকে থেকে একটু কষ্ট করে এটা নিয়ে মাথা ঘামায়েন, কারণ মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মার্কেটে ট্রেড করার লেগে যে আপনি কই ট্রেড করবেন, আপনি কই আসেন, আপনি কি নৌকার উপরে দাঁড়ায় আছেন নাকি মাটির উপরে দাঁড়ায় আছেন, এটা বুঝতে হইব। যদি নৌকার উপরে দাঁড়ায় থাকেন, নৌকা পর্যন্ত আপনি হাঁটতে পারবেন। নৌকার বাইরে যাইবেন, এই যে ধরেন এটা নৌকা, ঠিক আছে, এইটুকুই আপনার রেঞ্জ। এই নৌকার বাইরে পাড়া দিচ্ছেন মানে কি আপনি পানির মধ্যে পড়ে গেছেন। আর যদি এই নদীর কিনারায় থাকতেন, তাহলে এইখানে আপনি যেইখানে নিচে দৌড়ে যেতে পারতেন। সো আপনার বুঝতে হইব যে আপনি কোথায় আছেন, পায়ের নিচে মাটি না নৌকা না পানি, এটা আপনার বুঝতে হইব, ঠিক আছে? সো এই সাপ্লাই, এই যে এখান থেকে বাইং হয়েছে, স্যার মানে কি এখানে বায়াররা আছে, 150 উপরে গেছে। সো এইটার ফলে কি হয়েছে, এখানে একটা সুইং তৈরি হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আমি কিন্তু মার্কেটের ভিতরে সবসময় সুইং জিনিসটার ইম্পর্টেন্স দেই। খেয়াল করছেন কি না কোনো সময় জানি না, আমি মার্কেটে একটা জিনিসটা সুইং যে জিনিসটা আছে, এই যে সুইং,
এই সুইং জিনিসটার সবসময় বেশি ইম্পর্টেন্স দেই। কেন দেই? কারণ এই সুইং জিনিসটা আমার বলে যে কোন জায়গার থেকে সেল হয়েছিল, কোন জায়গার থেকে বাই হয়েছিল। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এই যে আমি ডাইক দিলাম, একটা সেলিং আসছে আবার বাইং হয়েছে, এই পুরাটাকে একটা সুইং কমপ্লিট করলো না? এটা টাইম ফ্রেমের বিষয়টা এখানে পরে বলতেছি আমি, বাট একটা সিম্পল জিনিস বুঝেন। এই ভিডিওটা অনেক বড় হইতে পারে, আমি জানি না কতটুকু হইব, বাট আমি যতটুকু সম্ভব ট্রাই করতেছি। কারো খারাপ লাগলে ভিডিও স্কিপ করেন, কিছু শিখার নাই এই ভিডিওতে, কিছু শিখার নাই এই ভিডিওতে। জাস্ট আমি পাগল মানুষ, সাপটি মানুষ, বকবক করার লেগা আমার ভালো লাগতেছে না, 1-2 ঘন্টা মনে করেন যে বকবক করার লেগে রেকর্ডিং করতেছি আর কি, একটু কি। ভালো না লাগলে ভিডিও দেখেন না, স্কিপ করেন ভিডিওটা, আমি বারবার বললাম। সো পরের ঘটনা হইতেছে যে এই যে একটা সুইং কমপ্লিট হলো, এই সুইং কিন্তু সবার নজরে জাস্ট একটা সুইং, বাট আমার নজরে যেহেতু আমি ক্যান্ডেল স্টিক লেভেলে চিন্তা ভাবনা করি, ঠিক আছে, ওই কিন্তু আমার ডিফারেন্ট কথাবার্তা কইতেছে এখানে। এখানে প্রথমত এই জায়গার থেকেই সেলিং হইছে, এই জায়গার থেকেই বাইং হইছে। এখন এইটার যদি আমি একটা ক্যান্ডেল হিসাবে বিবেচনা করি না, কী হয়েছে জানেন? এইখানে ক্যান্ডেল হিসাবে যখন আমি জিনিসটা বিবেচনা করবো, আমি একটু দুঃখিত যে এইটা একটু বেশি টাইম নিতেছে, আমি কিন্তু টাইম নেওয়া লাগবে, কিছু করার নাই। প্রথমে তো এইখানে একটা এরিয়া ছিল এইভাবে, আমি যে ক্যান্ডেল হিসাবে বিবেচনা করি জিনিসটা, ঠিক আছে, এই যে এইভাবে এটা ছিল রেড, এই 1 2 3 4, এই যে এই জিনিসটা দেখাইতেছি যেটা আমি ড্র করছি, ওকে, 4, এই যে 1, এই যে 2, এই দুইটাই বন গ্রিন ক্যান্ডেল, এটা হবে একটা গ্রিন ক্যান্ডেল, ওকে। দেন সরি লড়া যেতেছে রে, স্পেসটা একটু বুঝানোর খাতিরে কম নিয়ে নিছি স্পেসটা। এই ছিল ঘটনা, এইখান থেকে সেল আসছিল, এইগুলো একটু ডিলিট করে একটু এদিকে নিয়ে আসি। এই যে এইখানে যে ওভারঅল বিষয়টা হয়েছে, এবার এই জিনিসটা খেয়াল করেন তো, আমি এখানে কি বলছিলাম, এখান থেকে একটা সেলিং হয়েছে, এখান থেকে একটা বাইং হয়েছে, তারপরে কি হলো, এটা পুরোটা একটা সুইং হইলো। এবার যদি ক্যান্ডেলের হিসাবে বিবেচনা করি, আমি কি বলছিলাম, এখানে ওপেনিং হয়েছে, ক্লোজিং হয়েছে কোথায়, এখানে, এটা ক্লোজ হওয়ার সাথে সাথে এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে, পরের ক্যান্ডেলে ক্লোজিং কোথায়, এইখানে, ওকে, এটা ক্লোজিং হওয়ার সাথে সাথে কী হয়েছে, এটা ওপেনিং হয়েছে, সো এটা ক্লোজিং কোথায় হয়েছে, এইখানে, তারপরেরটা ক্লোজিং হয়েছে এইখানে, তারপরেরটা ক্লোজিং হয়েছে এইখানে, তারপরেরটা এখানে, এরপরেরটা এখানে ক্লোজিং, তারপরেরটা এখানে ক্লোজিং। দেখেন তো এই সুইংটার এই সুইংটা কি সেম? সেম। তাহলে এখন একটা সিম্পল বিষয় দেখেন, এই জায়গা কিন্তু নিচে নামছে মার্কেটটা, কিন্তু কি হইয়া নামছে, সেলিং, অথচ হইতাছিল মার্কেটে বাইং। আবার এই যে নিচে নেমে আসছে, এখান থেকে যে বাইংটা আসছে, এতক্ষণ তো সেলিং হয়েছিল, এইখান থেকে কি হয়েছে, বাইং হয়েছে, তাই না? তো এই যে মাত্র যে জিনিসটা দেখালাম সুইং, এই সুইংয়ের যেখান থেকে সেল হয়েছে ওইটাই যাচ্ছে সেলার গোর এরিয়া, তাই না? আর যেখান থেকে ওপেন বাইং হয়ে উপরের দিকে ক্লোজ হয়েছে সেটা হচ্ছে মার্কেটের বাইংয়ের এরিয়া। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নাম করে কী বলে মার্কেটের ভিতরে, সাপ্লাই বলে আম করে কোন জায়গায় সেলার আছে, আর ডিমান্ড নাম করে বলে কোন জায়গায় বায়ার আছে। এখন সিম্পল আরেকটা জিনিস ভাবেন তো, এখান থেকে যেহেতু মার্কেটে বুলিশ একটা প্রেশার আসছে, তার মানে এখানে বায়াররা আছে, বাট এনি বাই চান্স যদি মার্কেটের ভিতরে এমন কিছু হয়ে যায় যে এইখান থেকে বাইং আসছিল, আবার হুট করে এইখান থেকে কি করছে মার্কেটের ভিতরে, এখান থেকে যেহেতু বায়ার আছে, এখান থেকে কী হওয়ার কথা, নর্মালি কি এখান থেকে বাইং হওয়ার কথা না? এভাবে আবার বাইং ধরেন যে হইছেও, বাট এই বাইংটা হইতে নিয়া কি করলো মার্কেটটা, এইভাবে একটু রেসপেক্ট কইরাও পরবর্তীতে মার্কেট এইভাবে কি করলো, ওরে বাইঙ্গা দিল। ঘটনা বুঝছেন? এইবার এইটার আপনি কি বলবেন? এতক্ষণ কিন্তু আমরা দেখতেছিলাম এই যে ক্যান্ডেলে ক্লোজিং, এই যে 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 ক্লোজিং, তাই না? তারপরে কি পাইলাম, এই ক্লোজিং, এই ক্লোজিং। ওকে, তাহলে এটা কি জোন হয়েছে, একটা বায়ারগোর জোন। আমি কিন্তু আজকে ডিফারেন্ট সিস্টেমে জিনিসটা বুঝাইতেছি, বাট এই জিনিসটা যখন মাথায় যাইব আপনার, তারপরের যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করবো, যদি ওই টপিক কারো মাথায়, জাস্ট 1000 মানুষের ভিতরে একজনের মাথায় যদি ঢুকে, হয় বোঝা যায় কোন জায়গাগুলো ট্রেড করতে হইব, হয় কোন জায়গায় আছে, এখান থেকে রিভার্স যদি মার্কেটটা করে, রিভার্সের সিমটম পায়, তাহলে কি আসলে রিভার্সটারে ভ্যালিউ দিব নাকি দিব না, ঘটনা বুঝবেন। ঠিক আছে, আপনি কোথায় আছেন আমি সেটা শিখাইতেছি আজকে। সো
সেলিং আসলো, নর্মালি আসতেই পারে, বাট আপনার দেখতে হবে আপনি কোথায় আছেন। সো এই যে পরের বার বাইংটা আসলো এখান থেকে, এই বাইংটা কি ভ্যালিড না? অবশ্যই ভ্যালিড। এত লম্বা একটা সেলিং আসার পরেও যেহেতু এখান থেকে বায়াররা ডোমিনেট করার ট্রাই করতেছে, ইভেন বায়াররা ডোমিনেট করছে, ওই জায়গায় আটকায় দিছে, তাহলে এটা ভ্যালিড। কিন্তু হুট করে এই ক্লোজিং, এই ক্লোজিং, এই ক্লোজিং, তাহলে আপনি এখানে কি বলবেন? এইখানে যে বায়ারগুলো ছিল ওদের ভিতরে এতটুকু পাওয়ার নাই যে ওই সেলারগুলোরে আটকাইতে পারবো। এখানে তখন কারা চলে আসছে? সেলাররা। কারণ এইটাই হচ্ছে ওর লাস্ট ব্রেকআউট। পুরো একটা সুইং কমপ্লিট করার পরে এখান থেকে যে একটা সুইং ওই কমপ্লিট করছে, ওই কমপ্লিট করার পর আমি বুঝছি যে ওই হচ্ছে বায়ার, ওই হচ্ছে সেলার, বাট ওই বায়ারের ভিতরে আইসাও রিয়েক্ট করতে নিয়ে ওরা ব্রেকআউট করে দিছে। তখন আপনি কি বলবেন? এখানে এখন কারা? এখানে এখন কারা? এখন সেলাররা। পরবর্তীতে যদি এনিমেশন সেখানে আসেও আমি ওইখান থেকে সেলই খুঁজবো, কারণ আমার মার্কেটের সাইকোলজি বলতেছে ওই জিনিসটা যে আমি কোথায় আসি। এখন কেন এই কথাটা বললাম? এটা তো ছিল বায়ারগোর এরিয়া, তাই না? বাইং প্রেশার আসছেও, বাট লাস্ট কারা ডোমিনেট করে গেছে? এই ক্যান্ডেলটা কাগর, সেইটা আপনি হিসাব করবেন। সো আমি এমন অনেক ট্রেড নিছি, এইটা যে দেখাইলাম, এই সেট আমি এখন পর্যন্ত অগণিত ট্রেড করছি, ঠিক আছে? অগণিত ট্রেড করছে, যে ট্রেডগুলো আমার হিউজ প্রফিট দিছে। এখান থেকে যখন রিভার্স করছে, রিভার্স কনফার্ম হওয়ার পরে আমি ট্রেড নিছি, ঠিক আছে? এই আশেপাশে মার্কেট যতক্ষণ পর্যন্ত পরবর্তী না আটকায়, হিউজ হিউজ ট্রেড নিছি আমি। কেন নিছি? কারণ আমি মার্কেটটার একটু ডিফারেন্ট নজরে দেখছি। সেম এই জায়গায় যে জিনিসটা দেখায় আসলাম এখন, সেম এই জিনিসটা এখন একটু লাইন চার্টে দেখেন তো, যেটা বুঝাইতে চাইতেছিলাম। এই যে মার্কেটটা সেলিংটা আসলো, এই যে বাইংটা আসলো, এই এরিয়াটা কার? এই যেখান থেকে পুশ করতেছে বায়াররা, বাইংয়ের এরিয়া, বাট এইটার বাইঙ্গা দিল। তেমন আপনি কি বলবেন? এখানে এখন কারা চলে আসছে? সেলাররা চলে আসছে অবভিয়াসলি। সো পরবর্তীতে যখন ওইখানে মার্কেটটা এসে পুশ করে, তখন তো আমি সেলিংয়ে খুঁজবো। আর আমি জানি, আমি বুঝতেছি যে এই জায়গায় বায়াররা আছে, এই যে রিভার্স করতেছে, এখানে আমি বাইংয়ে খুঁজবো। বাট এনি বাই চান্স যখন দেখছি যে এই রিভার্সটারও মার্কেট বাইঙ্গা দিছে, তার মানে তখন আমি কী করা শুরু করতে হবে? তখন আমার বুঝতে হবে যে এইটার ভিতরে এতটুকু পটেনশিয়ালিটি নাই যে এই বাইং যেটা আসছে, এই সুইং কমপ্লিট করার পরে এইখানে যেই বাইংটা আসার কথা ছিল সেটার ডমিনেট করে পুরোপুরি পোস্ট দিতে পারবো, তাই না? আর যেহেতু এখান থেকে বাইং আসবো, ওর টার্গেট কী থাকবো? পরবর্তী সেলার পর্যন্ত কমপ্লিট করা। এখানে সেলার কেটা? এইটা হইতেছে ওর ফার্স্ট টিপি। আমি ফার্স্ট টিপি সেকেন্ড টিপি দেই, দেন না? এইটা হইতেছে ওর ফার্স্ট টিপি, এইটা হইতেছে ওর সেকেন্ড টিপি। তারপরে যদি অল টাইম হাইট হই বা আরও ডেটা থাকে, তারপরে 3 নাম্বার টিপি, এভাবে টিপি খালি বাড়বো। বা টার্গেট কী থাকে মার্কেটের? অ্যাকচুয়াল টার্গেট ওই বাইং এরিয়ার থেকে পুশ করতেছে, সেলিং এরিয়া কোথায় আছে, সেলারগো কাছে যাইবো। এই বিষয়টা হইতেছে এরকম টাইপের, ঠিক আছে? আমি একটু যদি মার্কেটের ভিতরে এখন ঢুকি, এই বিষয়টা নিয়ে আই। একদম সিম্পল, একদম সিম্পল জিনিস, ঠিক আছে? একদম সিম্পল জিনিস। এই লাস্ট পুশ জানি কই থেকে দেখাইছিলাম আমি, এই যে এইখান থেকে লাস্ট পুশ দেখাইছিলাম। সিম্পলি দেখেন এই জিনিসটা, এই যে এতটুকু হিউজ আরও উপর থেকে সেলটা আসছে, ওই সেলটা কে আটকাইছিল? ওর এই পুশ আটকাইছিল, আটকাইছে না? সেকেন্ড টাইম ওর ভিতরে আসার পরে এই যেই ক্যান্ডেলটা দেখেন, ওই যে এই রিভার্সটা মারছে, এই যে ব্রেকআউটটা করছে, ও আমার কী বই লাগেছে এখানে যে ভাই এখানে আমার অলরেডি বায়ারের জোন। দেন হচ্ছে আবার আরেকটা আমি সাইকোলজিক্যাল ভিডিওর ভিতরে বুঝাইছিলাম যে আমার কাছে ইকুয়াল বটম ইকুয়াল টপ এগুলো কতটুকু ভ্যালুয়েবল, এগুলো আমার জন্য একটা বেস লেভেল, যেখানে মার্কেট আমার বলে যে আমি এখানে রিয়েক্ট করছি, রেসপেক্ট করছি, আমার ক্ষমতা আছে। বাট ওই লেভেলটারে মার্কেট ব্রেক করে আসছে, ইভেন একটা না দুইটা করছে, এইখানেও একটা করছিল, ঠিক আছে? যেটারে পরবর্তীতে এইখানে আইসা রিয়্যাক্ট করার কথা ছিল, বাট প্রপারলি করতে পারে নাই, কারণ এইটারে মার্কেট ওয়ার্ক করছে আর কি। আচ্ছা যাক, বাদ দিলাম ওই জিনিসটা। বাট মেইন টপিক হচ্ছে এইটা, মেইন বিষয় হচ্ছে এইটা, ওইটার দিকে আমি গেলাম না। তো এখন যে মার্কেট এইখান থেকে যে রিভার্সটা করছিল, ওই পুরা রিভার্স আমি ধরতে পারবো না, তো আপনারা ধরতে পারবেন? ঘটনা বুঝছেন? এই রিভার্সটা যদি এখন হয় এইখান থেকে, এখানে আপনি ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন পাইতে পারেন, ফ্লিপ পাইতে পারেন, কিউএম পাইতে পারেন, আরও অনেক অনেক কাহিনী আছে এখানে, হেড অ্যান্ড শোল্ডার পাইতে পারেন। এখন যদি এখান থেকে রিভার্স করে, প্লাস এখানে সেশনেরও একটা বিষয় আছে, যদি আমি ওইটার দিকে একটু পরে যাবো, সো ওইগুলো কে ধরতে পারবো? সো এই জিনিসগুলো হইতেছে একটা লম্বা টাইমের ইন্ডিকেশন দিতেছে। সো আমি যদি রিভার্সাল নিয়ে কাজ করি বা কন্টিনিউশন নিয়ে যেই জিনিসগুলো নিয়ে কাজ করি, আমার এইটাকে বুঝতে হবে আমি কোথায় আসি, ঠিক আছে? আশা করি মোটামুটি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের প্রয়োজনীয়তা কী, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমি এর আগে অনেকগুলো ভিডিও দেখায় আসছি, কোনগুলা, এইগুলা আপনাদের কোনো সমস্যা নাই, ঠিক
ঠিক আছে? আর আজকের এই ভিডিও আমার অনেকগুলা বিষয় শিখায়, তবে আমি এই বিষয়গুলো একটু পরে আলোচনা করবো, ঠিক আছে? সো এবার হচ্ছে একটু ধাপে ধাপে দিকে আসি। সো আমি আশা করি এই ভিডিওর ভিতরে এতটুকু বুঝাইতে পারলাম যে অলরেডি আপনারে যে সাপ্লাই ডিমান্ডগুলো আমার জন্য কেন একটু বেশি দেখার প্রয়োজন আছে। কারণ আমি কোথায় আসি সেটা আগে আমার জানতে হইব, ঠিক আছে? আপনি মসজিদের ভিতরে যায় গান গাইতে পারবেন না, মন্দিরের ভিতরে যায় চিল্লাইবার পারবেন না, ঠিক আছে? সব জায়গায় যেই জায়গায় যেভাবে সাইলেন্ট থাকতে হয় সেই জায়গায় সেভাবে যায়া আপনার করতে হইব, মেনটেন করতে হইব। আপনি সেলার গো এরিয়াতে গিয়া বাইং খুঁজতে পারবেন না, বায়ার গো এরিয়াতে গিয়া সেলার খুঁজতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মার্কেট আপনার অনুমতি না দিতেছে যে আমি এই জায়গাটার ব্রেকআউট করি না বা করি নাই, ঠিক আছে? ওকে, এইবার হইতেছে মেইনলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সম্পর্কে আমরা আসি। এটা তো বুঝলেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিতরে বায়ার আর সেলার এরিয়া, বাট ভাই আপনি মার্কেটটারে আবার কি লেখা সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের সেশনের সাথে অ্যাড করলেন? এই সাপ্লাই অ্যান্ড ডিমান্ডটারে আমি কেন সেশনের সাথে অ্যাড করছি? প্রথমত আপনার এই জিনিসটা জানতে হবে মার্কেটের সেশন জিনিসটা কি। সেশন হইতেছে মার্কেটটা যে চলে, ঠিক আছে, 24 ঘন্টা যে চলতেছে, ওই টাইমটার ভিতরে মার্কেটটারে কয়েকটা ভাগে ভাগ করছে, ঠিক আছে? যেমন বাংলাদেশে যখন দিন, তখন আমেরিকায় রাত, তাই না? সৌদি আরবে রাত, এরকম কিছু একটা ধরে নিতে পারেন। আবার যখন ওই জায়গায় দিন হয় তখন আমরা ঘুমাই রাত্রের বেলা। সো দুইটার ভিতরে কি একটা তফাৎ আছে না? সো সেম ভৌগোলিক একটা বিষয় আছে। দেন হচ্ছে ধরেন যে এমন একটা বাজার, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল বাজার। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বাজার, এই জায়গায় কিন্তু রাইতের বেলা কেউ কাজ করবো না। আপনি কি রাইতের বেলা, আমি যদি আপনার ডিউটি করতে দেই, রাইতের বেলা কাজ করেন, তাহলে সেটা নাইট শিফট হয়ে গেল না? বাট কোনো সময় কি দেখছেন ব্যাংক, আদালত এগুলা রাইতের বেলা খোলা? দেখেন নাই। সো এটা বুঝতে হবে যেহেতু একটা ইন্টারন্যাশনাল মার্কেট। সো এই জায়গায় পুরা পৃথিবীর সব মানুষ আসবে কাজ করার জন্য, কিন্তু সবার এই জায়গায় একই টাইমে রাইত হয় না, দিন হয় না। এই জিনিসটা আপনার বুঝতে হইব। ওয়ার্কিং আওয়ার সব জায়গায় ডিফারেন্ট ওয়েতে কাজ করতেছে। সো যার যখন ওয়ার্কিং আওয়ার ওই তখন এই মার্কেটের ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? এই জায়গায় আবার এই জন্য এই সেশনটা আবার 4টা ওয়েতে ভাগ করে দিছে, তাই না? এখন এটার ভিতরে একটা চলে আসে হচ্ছে আপনার সিডনি সেশন চলে আসে, সিডনির পরপর টোকিও চলে আসে। ধরেন যে এটা সিডনি সেশন, সিডনির পরপর আয়া পড়ছে হচ্ছে টোকিও, টোকিওর পরপর আসা পড়ছে লন্ডন, আবার লন্ডন যখন চলতেছে লন্ডনের মাঝখানে আবার নিউ ইয়র্ক স্টার্ট হয়ে গেল। কারণ কি, ওরা দুইটা হইতেছে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে পড়ে যাইতেছে, আর ওরা হচ্ছে এশিয়ানের ভিতরে চলে যাইতেছে। কারণ দেখবেন যে আপনি ওই আমগর যে টোকিও মকিও যে বিষয়টা হইতেছে, এশিয়ার যতগুলো দেশ আছে ভৌগোলিকভাবে এই সবগুলা কিন্তু একটা আরেকটার সাথে খুবই কাছাকাছিভাবে কানেক্টেড, তাই না? সো এইটাছে বিষয়। এই পুরাটা সেশনরে আবার দুইটা ভাগে ভাগ করতেছে, একটা হইতেছে এশিয়া, আরেকটা হয়ে যেতেছে আপনার হচ্ছে ইউরোপিয়ান, এরকম টাইপের, ঠিক আছে? এই হচ্ছে গেল হইতেছে মার্কেটের সেশন। এইবার কথা হইতেছে এই মার্কেটের সেশনটারে আমি কি কারণে ভ্যালিউ দেই সাপ্লাই আর ডিমান্ডের সাথে। কিছু সময় এই সাপ্লাই ডিমান্ড, দেখেন এই সাপ্লাই ডিমান্ডটা, এই মার্কেটের সেশনের সাপ্লাই ডিমান্ডগুলো তৈরি হইতেছে, দুইটা কিন্তু সেম একটা জিনিসই, সাপ্লাই ডিমান্ডই। কিন্তু এই মার্কেটের সেশনের কারণে কিছু এমন সাপ্লাই ডিমান্ড তৈরি হয় যেটার পাওয়ার এতটুকু হয়ে যায় যেটা মার্কেটটার একদম ফুল স্টপ করে দেয়। ফুল স্টপ মানে বুঝেন তো, পুরাই আটকায় ফেলায়। মাঝে মধ্যে সেইটা একটা রেঞ্জের ভিতরে আটকায় দেয়, মাঝে মধ্যে সেইটা একটা সুইংয়ের ভিতরে আটকায় দিতে পারে। সো এমনভাবে আটকায় যেটার আপনি সেশনের কারণে, সেশনের যে প্রত্যেকটা সেশনে কিন্তু বায়ার থাকে। দেখেন আপনার যেমন একটা দোকান আছে, সেই দোকানে দুই ধরনের বায়ার আসতে পারে। একটা হইতেছে আপনার দেশে যারা আছে ওরা আসতে পারে, কিন্তু এরিয়াটা যদি ট্যুরিস্ট এরিয়া হয়, ইন্টারন্যাশনাল মানুষরাও আসে, ধরেন যে এটা আপনার দোকান, ঠিক আছে? এখন আপনার দেশীয় মানুষ যারা আছে ওরাও আপনার এই দোকানে আসতে পারে। দেন যেহেতু যদি ট্যুরিস্ট এরিয়া হয়, ইন্টারন্যাশনাল অনেকে আসতে পারে, ইন্টারন্যাশনালি যে মানুষগুলো আসে ট্যুরিস্ট হিসাবে ওরাও আসতে পারে, ঠিক আছে? সো এই দুইটার ভিতরে আপনি কারে বেশি ভ্যালিউ দিবেন? অবশ্যই যারা ট্যুরিস্টের জন্য আসছে, কারণ ওরা কাঁচা টাকা লয়ে আইছে বাহির থেকে, তাও আবার ডলার। সো যেহেতু ইন্টারন্যাশনাল, ওরা ডলার নিয়ে আসছে, ওর কাছে টাকা প্রচুর আছে, ওর থেকে হাতায় টাকা নেওয়া যাবে ইচ্ছা মতে। ওরা প্রোডাক্ট কিনতে চাইবো একটা, আমি ধরাই দেবো সাপা টাপা মেরে 2টা 5টা। সো ভ্যালিউ কারে বেশি দিবেন? সো এইটাই তো স্যার একটা কাহিনী যে মার্কেটের বায়ার্সগুলোও এমন এমন কিছু জায়গার থাকে, যেমন নিউ ইয়র্কের যে প্রিভিয়াস ডে
এই ডেটাগুলা বা যেমন প্রত্যেকদিন লন্ডন একটা ডেটা রেডি করে, সো এই ডেটাগুলার ফলে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো তৈরি হইতেছে এগুলা কিন্তু এশিয়ার সাপ্লাই ডিমান্ডের সাথে মিলাইলে হইব না, ঠিক আছে? সো বিষয়টা এরকম হয়ে যায়। অথবা ধরেন যে ওই সিডনি আর টোকিওর মাঝখানে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় থাকে, ওইটা ধরলেও হইব না। সো এক একটার এক এক রকম ভ্যালিউ মার্কেটের বর্তমানে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করতেছে। সো এই মার্কেটের সেশনের উপরে যেহেতু এত কিছু ভেরিয়েন্ট ডিপেন্ড করতেছে, সো এইটার জন্য যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো হইতেছে ওইটা আপনার রানিং মার্কেটের ভিতরে কতটুকু কাজ করতে পারে বা ভ্যালিউ অ্যাড করতে পারে, ইমপ্যাক্ট দিতে পারে, সেটা আপনার বুঝতে হইব, ঠিক আছে? দেন হচ্ছে এটার সাথে আবার অনেক কিছু চলে আসবে, দেখবেন যে এই মাঝে মধ্যে দেখবেন যে আপনি ট্রেন্ড ড্র করবেন, ওই ট্রেন্ডের সাথে সাথে তো মার্কেট ওয়ার্ক করছে, বাট ওই ট্রেন্ডের মধ্যেই এমন কিছু জায়গা আছে যে জায়গায় ট্রেন্ডও হয়েছে মার্কেট, প্লাস এই যে আমি যেই ধরনের সেশন টাইপের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো হইতাছে কইতাছি সেইগুলো ওই জায়গায় মাইরা দিতেছে। সো এক একটা জিনিস এক একটার সাথে কানেক্টেড, কিন্তু আমি এই সাপ্লাই ডিমান্ডটারই মার্কেটের সেশনের সাথে কানেক্ট করার অন্যতম একটা কারণ হইতেছে, কারণ দেখবেন 24 ঘন্টা আমার একটা ইন্ডিকেটর চলে, সেটা হইতেছে মার্কেটের সেশনের ইন্ডিকেটর। আর মার্কেটের সেশনের ইন্ডিকেটরটা আমারে এমন কিছু মানে ডিরেকশন দেয় বা এমন কিছু এক্সট্রা কনফ্লুয়েন্স দেয় যে আমি যে প্ল্যানিংটা করতেছি মার্কেটের স্ট্রাকচার হইতে পারে, ট্রেন্ড হইতে পারে, এই বিষয়গুলোর সাথে ওইটা অ্যান্ড রিভার্স যে করতেছে বা এখানে যে সাপ্লাই ডিমান্ডটা তৈরি হইতাছে সেইটা আদৌ কতটুকু ভ্যালিড, আমার চিন্তা ভাবনার সাথে কানেক্টেড, সেইটার জন্য অনেক ইম্পর্টেন্ট। যেমন এই জিনিসটা যখন আপনি শিখবেন বা বুঝবেন, তাহলে বুঝবেন যে এই ভিডিওর ঘটনাটা কী। প্রথমত এইখান থেকে মার্কেটটা রিসেন্ট মার্কেট একটা হিউজ সেলিং তো মারছে, বাট এইখানে মার্কেটটা যা করতে চাইতেছে সেইটা অনুসারে দেখেন এতক্ষণ মার্কেট জাস্ট ওর লোগুলা খাইছে, বাট হুট করে এমন কি হইলো আর হাই খাওয়া শুরু করছে। দেন এই জায়গায় এমন কোনো একটা কাহিনী করলো যে মার্কেট একটা সাপ্লাই ডিমান্ড তৈরি করতে চাইতেছে, কিন্তু এখন কথা হইতাছে মার্কেটের যদি সাপ্লাই ডিমান্ড তৈরি করতে হয় তাহলে তুই এইদিকে আস, এইখান থেকে তুই পুরো পুশ পাইছিস, তাহলে এইখান থেকে কেন ঘটনাটা করতেছিস, ঠিক আছে? এই জায়গার থেকে যখন ঘটনা করা শুরু করব তখন আবার আমি বিভিন্ন ধরনের রিভার্সাল টাইপ খুঁজবো, ওই সেশনের ভিতরে কি আবার কোনো কাহিনী করতেছি কিনা সেটা খুঁজবো। যখন দেখবো যে হ্যাঁ আমি যেটা ভাবতেছি সেটাই করতে চাইতেছে, প্লাস আমার সাপ্লাই ডিমান্ড আমার বলে এইখানে আছে আমার বায়াররা, কিন্তু আমার এই মার্কেট সেশনের যে সাপ্লাই ডিমান্ড যেটা যেটা আমি নিজে দেখি অন্য অন্য একটা নজরে দেখি জিনিসটারে, সেইটা আবার আমার বলতেছে যে এইখান থেকে যে রিভার্সটা করতে চাইতেছে সেই রিভার্সটা একটা ভ্যালিড, কারণ এইখান থেকে পরবর্তীতে একটা ট্রেন্ড লাইনে নিয়ে আসবো রে, ঠিক আছে? একটুকের রেঞ্জের ভিতরে আটকায় গেছে, আমার 2-3টা কন্ডিশন আছে, সেই কন্ডিশনে আটকায় গেছে, তার মানে এইখান থেকে যেই পুশটা আসতে পারে সেই পুশটা এইখানে একটা ডেটার সাথে কানেক্টেড আছে, সো ভ্যালিউ মানে 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 ভ্যালিড। সো এই পোস্টটা আমি আমার এখান থেকে রিভার্স করব নাকি এইটারে কন্টিনিউয়েশন করব, এই জিনিসগুলোর ইন্ডিকেশন দিতেছে। সো আমি কি বুঝতেছি, একে তো আমার রিভার্স করবো কি না সেটার মানে কনফিডেন্স পাইতাছি, দেন এখান থেকে কন্টিনিউয়েশন করবো কি না সেটার কনফিডেন্স পাইতাছি, তারপরে দেখা গেছে যে এইখানে যে আছে ওই কি এখন এই যে বেস লেভেলটা ক্রিয়েট করছে এই বেস লেভেলটারে রেসপেক্ট করবো নাকি এইখান থেকে পুরো কন্টিনিউয়েশন মারবো, এই জিনিসগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। যে আমি একটু লাইভ মার্কেটে যদি নিয়ে যেতে পারতাম জিনিসটারে, যেমন এইখানে দেখেন যদি এখানে কিছু কন্ডিশন আছে এগুলো পরবর্তীতে আমি দেখামো, সিম্পল হিসাবে ওর কিন্তু পুরো পুশ পাওয়ার কথা যদি বাইং আসারই থাকে। এর একটা জিনিস দেখেন, লো ব্রেক, ঠিক আছে, লো ব্রেক কি এমন হইলো যে এইদিকে হাই ব্রেক করা শুরু করে দিছে সবগুলার, এটা হইতেছে ঘটনা। বাট আমার হিসাবে আমি যে সাইকোলজি নিয়ে কথা বলছিলাম সেটার হিসাবে কিন্তু ওর ক্যান্ডেল টু ক্যান্ডেল যখন হিসাব করবেন পুরা পুশ এই যে সুইংটা আসছে, এই সুইংটা যদি আমি একটু নর্মালি ড্র করি দেখবেন এইভাবে আসছে, তাই না? এভাবেই তো আসছে। সো এইভাবে আসার পরে এই যে পুশটা পাইছে, এই পুশটা কিন্তু এইখান থেকে পাইছে, বাট মার্কেট যদি একবার এখানে আসতো এখান থেকে পুশটা দিত তাহলে আমি বুঝতাম, বাট মার্কেট কেন এখান থেকেই পুশ দিল, এখন এইটার রিজন কার কার কাছে আছে? বাট আমার একটা আলাদা নজর আছে মার্কেটটার একটা কুদৃষ্টি দিয়ে দেখি, যেটা হচ্ছে আমার রিভার্সাল টাইপের ভিতরে চলে আসে। একটা হইতেছে এখানে হয়তো বেস করছে, আমার এরিয়াগুলো জানা আছে কোথায় কি আছে, তাই না? এরিয়াগুলো জানা আছে। দেন এইখানে একটু খেয়াল করেন এখানে কি করছে অলরেডি, যদি এটা আমি এই রিভার্সাল টাইপে যাই নাই অলরেডি, এইখানে অলরেডি কী করছে একটু ধরেন যে একটা 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 লেভেল আছে যেখান থেকে একবার পুশ নেওয়ার ট্রাই করছে, সো একজ্যাক্ট ওই লেভেল থেকে কিন্তু পরবর্তীতে পুশ করতেছে। বাট এইটার বাইরেও যদি দেখেন মাঝে মধ্যে দেখবেন যে এইটাও নাই, ডাইরেক্টলি একটা পুশ করছে এইভাবে আইসা এই জায়গার থেকেই পুরা বাকি কন্টিনিউশন মেরে দিছে, যেটা তখন খালি লো ব্রেক করতেছিল নিচের দিকে। তখন আপনি কি করবেন জিনিসটারে?
আপনি তো বলবেন ভাই আপনার নলেজ কাজ করে না, বা আমি ধরতে পারলাম না এই জিনিসটা, আমার ডিমান্ড এই জায়গায় কিন্তু মার্কেট এর আগে পুশ দিয়ে চলে গেছে। যদিও এইটার অনেকে বলবো মার্কেট ফ্লিপ তৈরি করতেছে, ই করতেছে, ওই করতেছে, বাট আপনি যখন জিনিসটা দেখবেন সাপ্লাই ডিমান্ডের হিসাবে দেখবেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ছাড়া তো মার্কেট পুশ করবো না। পুরো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডই বলে যে কোথায় বায়াররা হেভি, কোথায় সেলাররা হেভি। এতক্ষণ লো ব্রেক করছে, সিম্পল জিনিসটা ভাবেন, এখন ওই হাই ব্রেক করে দিল, এতটুক হ্যাডাম বা এতটুক প্রেশারে করতে পাইলো, এই জায়গার থেকেই তো পাইছে। এই জায়গায় কী এমন হইলো, কী এমন হইলো এই জায়গায়? এবার চলেন আমরা ওই জিনিসগুলো দেখি। তো ওই জিনিসগুলো দেখার আগে এখানে আরেকটা জিনিস নিয়ে আমার একটু একটু বকবক করতে হবে, আমি অনেক সরি অনেক বকবক করতেছি, বাট আমার এই ভিডিও আমি জানি না কতটুকু বোঝাইতে পারতেছি, বাট এইটার উদ্দেশ্যটা যদি আমি একটু ভিডিওটা সামনের দিকে কন্টিনিউ করার পরে বুঝাইতে পারি, তখন আপনি দেখবেন কোনো না কোনোভাবে এই যে আমি কয়েকটা জায়গা আমি মার্ক করছি, ঠিক আছে? যেমন এর মধ্যে একটা হইতাছে এই জায়গা, নাম্বার ওয়ান হইতাছে এইটা, এটা বাদ দিলাম, নাম্বার ওয়ান হইতাছে এইটা, ঠিক আছে? এইটা, এটা হচ্ছে নাম্বার পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার টু হইতাছে এইটা, ঠিক আছে? পয়েন্ট নাম্বার টু হইতাছে এই দুইটা, আর পয়েন্ট নাম্বার থ্রি হইতাছে এইটা। এখন এই তিনটা জিনিস আমি কেন রাখছি এই জায়গায়? এই যে শুরুতে এটা বুঝাই দিয়ে আসলাম, নাম্বার ওয়ানের কন্ডিশন, আমি আসি ডিমান্ডে, আমার সুইং আমার কি বলতেছে, কেন ব্রেকআউট মারছে, এবার কি আমি ব্রেকআউটের মিনিং বুঝছি? দেন এখানে যে লাল কালার জোনটা তৈরি করছি, সেটা কি কারণে তৈরি করছি এটা কি বুঝছি আমি? আমার কন্ডিশন ওয়ান গেল, আর এই কন্ডিশন আমি কার কাছ থেকে পাইলাম? আমার সাপ্লাই ডিমান্ড থেকে। সাপ্লাই ডিমান্ডে দুইটা ভাগ করছি, পরে দেখেন এটা, আগে বুঝেন যে আপনি আপনি কি উদ্দেশ্য বুঝছেন কি না, কী উদ্দেশ্যে আমি সাপ্লাই ডিমান্ড নিয়ে কাউ করতেছি। আপনি তো একটা রিভার্সালের টাইপ শিখছেন শুধুমাত্র ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, ঠিক আছে? বাট ওই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন আপনি কোথায় খুঁজবেন? মার্কেট এমন একটা জায়গায় আছে যেখান থেকে বাইং হইব মার্কেটে, বাট আপনি খুঁজতেছেন সেলিংয়ের জন্য ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, তাহলে তো আপনার এসএল খাইবই। আপনি কোথায় দাঁড়ায় আছেন সেটাকে আপনার বুঝতে হইব, ঠিক আছে? মোল্লায় তো মসজিদে গিয়া নামাজ পড়বো, মন্দিরে না, জিনিসটা আপনার বুঝতে হইব, ঠিক আছে? আর পূজা মন্দিরে করবো, মসজিদে না। সো সব কিছুর একটা জায়গা আছে, আপনি কোথায় আছেন, কোথায় দাঁড়ায় আছেন, সেইটা মেটার করতেছে সবচেয়ে বেশি। সো টাইপ নাম্বার ওয়ান আমরা বুঝলাম যে আমরা কি উদ্দেশ্য করতেছি। আবার এইখানে চলে আসার পর আমি কি বুঝবো? এই যে মাত্র যে মার্কেটের সেশন নিয়ে কথা বলতেছিলাম, যদি এখানে আরও অনেকগুলো কাহিনি চলে আসবো, কিউএম, ফ্লিপ, হেড অ্যান্ড শোল্ডার, এর অ্যাগ্রেসিভ লেভেলগুলো, ইকুয়াল টপ বটমের লেভেল, এইটা আমি আরও পরে শিখামো। যদিও এটা নিয়ে আমি একদিন আলোচনা করছিও, বাট এইগুলো নিয়ে আমি আরও প্রপারলি পরে আলোচনা করবো, ঠিক আছে? কারণ মার্কেটের মেইন রিভার্সালের সাথে ওরা সবাই কানেক্টেড। আপনি তো জাস্ট একটা শিখছেন ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন, ঠিক আছে? একটা জিনিস ভাবেন, জাস্ট ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন দেখছেন, সবগুলা সম্পর্কে আপনি এক্সপার্ট হইতে পারলে আপনি মার্কেটে কী করবেন? আপনি বুঝতে হবে যে আপনি যেখান থেকে ট্রেড খুঁজতেছেন, ওইখান থেকে কি আপনার বাইং সাইডের ট্রেড খোঁজা উচিত নাকি সেলিং সাইডের ট্রেড খোঁজা উচিত? বুঝতেছেন তো কত ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতেছি। আজকের এই ভিডিওটা যদি কেউ একটু বুঝে, ও একটা ডাইরেকশন পাওয়া যাব, লম্বা ডাইরেকশন, যে আমি যে ট্রেড করতেছি এই জায়গাটা আমার টার্গেটটা কি আজকে মার্কেটের, মার্কেটে এমন যে আছে কেন এমন করতেছে, এখন কি বাইং হইব না সেলিং হইব, জায়গাটা কি, এইগুলা যারা খুঁজে বার করতে পারবো, ওরা উদ্দেশ্য পাইবে একটা, যে আমি কি আসলে বাইং করবো না সেলিং করবো। আশা করি বুঝতে পারতেছি ঘটনাটা। সো এইখান থেকে ওই যে বললাম সেশনের সাথে কানেক্টেড ওই জিনিসগুলো ডিরেক্টলি চলে আসবো। এই যে এইটা 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 আবার কিসের থেকে চলে আসবো, এটাও কিন্তু একটা উদ্দেশ্য, যে ওই কিন্তু অলরেডি সুইং আকারে দেখতেছে যে ভাই এখানে তো আমি দেখতেছি অলরেডি এখানে একটা বেস লেভেল ক্রিয়েট করছে, এইখান থেকে মার্কেট হিউজ ফাইটিং করার পরও একটা বাইং পুশ দিছে, দেন এইখান থেকে আরেকবার বাইং পুশ দিছে। কিন্তু এখন আপনার এইটা দেখতে হবে, মার্কেট তো বাইং পুশ দিছে, বাট বাইং পুশ দিয়ে ওই কোথায় আসছে, ওর যেই সেলিং লাস্ট যে সেলার রেডি করে গেছিলো এইখান থেকে এই সুন্দর একটা লেভেল ক্রিয়েট করার পরে হিউজ সেল আসছে, যেই লেভেল থেকে হিউজ সেল আসছে ওইখানে ওই এসে ট্যাপ করছে। যদিও ওর এইখানে বায়াররা আছে, নট ডাউট, কোনো সমস্যা নাই, এখানে কোনো ডাউট নাই, ঠিক আছে, নো ডাউট, বাট এই জিনিসটা আপনার দেখতে হবে যে কোথায় টাচ করে আসছে, যে সেলিংটা আসতেছে কোথায় টাচ করে আসে। তখন আপনার দুইটা কাজ করতে হবে, হয়তো বা এখান থেকে ছোটোখাটো একটা ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট এই ট্রেডটা কি সাস্টেইন করতেছে কি না, তারপরে আপনি বাকিটা নিতে পারবেন। নাইলে আপনার কি করতে হইব, আপনার ওর চাইতে বেশিও ভ্যালু হচ্ছে ওর, কারণ অয় হচ্ছে ডিক্লেয়ার করছে যে এই সুইংয়ের পরে একটু কইতাছে ওর বাকি মেইন সুইং,
আর এই যে ভিতরে যা দেখতেছেন সবগুলো হইতেছে আর ইন্টারনাল সিচুয়েশন, ঠিক আছে, বা ভিতরে যেই ইনসাইডের ভিতরে যে ছোটোখাটো লেভেলগুলো থাকে ওইটা। সো এইটার চাইতে বেশি ভ্যালিউ কার? ওর, কারণ ও একটা প্রপার সুইং দিছে। সো এই সুইংয়ের ভেরিয়েন্টের ভিতরে এতটুকু তফাৎ আছে। এখন এই তফাৎগুলো আবার কী কারণে আছে চলেন এইটা নিয়ে একটু কাউকা করি আমরা, ঠিক আছে। আশা আমি জানি না কতটুকু বুঝাইতে পারতেছি, বাট এই জিনিসগুলো বোঝাটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর অনেকদিন পরে রেকর্ডিং করতেছি, সো একটু এদিক ওদিক হইতে পারে। তো এখন এই যে সাপ্লাই ডিমান্ডের জিনিসগুলো দেখতেছেন আপনি, একটা সিম্পল জিনিস অনেকে এখন বলবো যে ভাই সাপ্লাই ডিমান্ড কোন টাইম ফ্রেম থেকে দেখবো? এটা সবার একটা কমন প্রশ্ন। এইটা বুঝতে গেলে আপনার, যদি আমি টাইম ফ্রেম নিয়ে আলোচনা করতেছি না, বাট এইটা বুঝতে গেলে আবার টাইম ফ্রেম সম্পর্কে একটু কথা বলতে হইব। মার্কেটের ভিতরে যে আমরা এই টাইমগুলোর হিসাব করি না, আমরা এই টাইমগুলোর 3টা ভাগে হিসাব করি মেইনলি। একটা হচ্ছে ডেলি। আপনি দেখবেন আপনি যখন কোনো একটা হিসাব করেন টাইম নিয়ে, তখন আপনি দিন দিন হিসাব করেন, বা সপ্তাহ হিসাব করেন, বা মাস হিসাব করেন, তাই না? এটা কি খেয়াল করে দেখছেন কোনো সময়? তার মানে আপনার মেইন বাঘ হইতাছে কি? ডেলি, উইকলি, মান্থলি। এই 3টা হইতাছে আপনার টাইমের বাঘ। ডেলি থেকে আপনি ক্যালকুলেশন করা শুরু করেন, কয় দিন হইলো, এক সপ্তাহ হয়েছে কি না, কয় দিন হইলে এক সপ্তাহ হয়, ঠিক আছে। আবার কয় সপ্তাহ হইলে এক মাস কমপ্লিট হইতেছে, কয় দিন হইলে এক মাস কমপ্লিট হইতেছে। সো ঘটনা বুঝাইতে পারছি। এই হইতাছে আমার মেইন বাঘ মার্কেটের টাইম ফ্রেমের। কিন্তু এই বাঘগুলারেই আবার আমরা কি করি? এইগুলা দিয়া স্বয়ংসম্পন্ন করি, তাই না? তাই না? ওকে, এবার একটা জিনিস দেখেন, এই যে ডেইলি টাইম ফ্রেম থেকে আমার বাগ স্টার্ট হইতেছে, বাট ডেইলি টাইম ফ্রেম তৈরি হইতে গেলে কিন্তু কি 4 ঘন্টা, 1 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 3 মিনিট, 1 মিনিট সব দরকার আছে, তাই না? সব কিছু দরকার আছে। সো আপনার এইটা বুঝতে হইব যে এই একদিন স্বয়ংসম্পন্ন হইতে গেলে আপনার এই টাইম ফ্রেমগুলো দিয়াই আগায় যেতে হইব। কিন্তু এখন একটা দেখানোর বিষয় হইতেছে, এখানে আমি এই চারটার ভিতরে আসলাম, ঠিক আছে। এইগুলোর একটা হাইড করি। এই চার্টের ভিতরে আসার পরে আমি একটু 5 মিনিটের চার্টে গেলাম। সিম্পল একটা জিনিস দেখেন, আমি উদ্দেশ্যটা বুঝাই। যখন উদ্দেশ্য বুঝে যাবেন, তখন আপনি ডিরেকশন পাইবেন যে আমি আসলে কি করতে চাইতেছি। আমরা খালি ট্রেড করতে ঢুকি, বাট আমরা উদ্দেশ্যই জানি না আমরা কী কারণে ট্রেড করতেছি, কী কারণে বাইং করতেছি, কী কারণে সেলিং করতেছি, আমরা এই জিনিসগুলো জানিই না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ব্যর্থতা। সো এবার একটুকে ডেটা দেখেন, 5 মিনিটের টাইম ফ্রেমে আসি না, আমার চার্টের ভিতরে যতটুকু ডেটা আসছে ওই ডেটারে আমি একটু টান দিলাম। সরি 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 ওকে, আমি একটা কাজ করি, যেহেতু একটু আসছে আমি একটা কাজ করি, একটু একটু ডেটা আমার চার্টের ভিতরে আসছে, তাই না? সো আমি একটা কাজ করি, এবার এইটারই টান দিই। এইখান থেকে আমার চার্টের ভিতরে আপাতত যতটুকু ডেটা আসতেছে, এই একটু পর্যন্ত ডেটা আসতেছে। দেখেন তো এখানে কয় দিনের ডেটা পাইলাম আমি? কয় দিনের ডেটা পাইলাম এখানে? 3 দিন 6 ঘন্টার ডেটা। 3 দিন 6 ঘন্টার ডেটা, তাই না? ওকে, তার মানে 5 মিনিটের টাইমের ফ্রেমের ভিতরে আইসা আমার চার্টে যতটুকু আমি এক্সপেকটেশন করতে পারতেছি 3 দিনের ডেটা। এবার আমি 30 মিনিটে আসলাম। এবার 30 মিনিটে আসার পরে আমি এই চার্টটারে যতটুকু পর্যন্ত ডেটা এক্সপেকটেশন করতে পারবো এটুকু রাখলাম। এবার এই জিনিসটারে আমি আবার একটু এইখান থেকে টান দেই এটুক। এবার দেখেন 3 দিনের ডেটা পাইছিলাম 5 মিনিটে। এবার 30 মিনিটে আসার পরে কতটুকু ডেটা পাইলাম? 11 দিনের ডেটা পাইলাম। তার মানে আমার 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে ওই হিসাবে আমি ডেলি হিসাব করলে 5 মিনিটের টাইম ফ্রেমে জাস্ট ডেলি টাইম ফ্রেমের হিসাব পাইছিলাম 3 দিনের ডেটা। বাট আমি যখন 30 মিনিটে আসলাম, আমি ডেলি টাইম ফ্রেমও পাইছি, উইকলি টাইম ফ্রেমেরও ডেটা পাইছি। তার মানে কি 7 দিনে 1 সপ্তাহ, যদিও মার্কেটের হিসাবে 5 দিনে হয়, বাট তাও যেহেতু আমরা নর্মালি টাইমের হিসাব করতেছি, সো 7 দিনে 1 সপ্তাহ। তাইলে 7 দিন 7 দুগুণে 14, 3 দিন কম, ঠিক আছে, অ্যারাউন্ড 3 দিন কম 2 সপ্তাহ হয়ে যেতেছে। তো সেম ডেটাটাই, সেম চার্টই আমরা 5 মিনিটে ওপেন করছি, মাত্র 3 দিনের ডেটা পাইছি। বাট 30 মিনিটে আসার সাথে সাথে আমরা 11 দিনের ডেটা পাইছি, প্লাস কয় সপ্তাহ ডেটা পাইলাম ধরতে পারেন যে এই 11 দিনের ডেটা, আর উইকলি হিসাবে পাইলাম আমরা অ্যারাউন্ড 1.5 সপ্তাহ। 1.5 সপ্তাহ ডেটা ধরেন, বা 2 সপ্তাহ আগে ধরে নেন, ঠিক আছে। সো দুইটার ভিতরে কিন্তু তফাৎ আছে, দুইটার ভিতরে একটা তফাৎ আছে, সেটাই খেয়াল করছেন কিনা জানি না। সেম আবার আমি একটা কাজ করি, আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই। আমি জিনিসটা তফাৎটা বলতাছি, এই তফাৎটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, জিনিসগুলো বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। এবার দেখেন সেম একটা চার্টে নিয়ে আমি 1 ঘন্টার চার্টের ভিতরে আইসা এইবার পুরাটা ডেটা আরেকবার টান দেই। এই যে ডেটা, এবার দেখেন এখানে কতটুকু ডেটা আসলো, 26 দিন, ঠিক আছে।
26 দিনের ডেটা আসছে। এখান তফাৎটা কি পাইতেছেন আপনি? 5 মিনিটের চার্টের ভিতরে ঢুইকা জাস্ট এটুকু ডেটাই আপনি দেখতে চাইছেন, আপনি পাইলেন জাস্ট 3 দিনের ডেটা। 3 দিনের ডেটা। 30 মিনিটের ঢুইকা আপনি এই ডেটাটাই দেখতে চাইছেন, পাইলেন হইতেছে অ্যারাউন্ড 11 দিনের ডেটা। আবার 1 ঘন্টার টাইম ফ্রেমের ঢুইকা সেমভাবে একটা ডেটা দেখতে চাইছেন, এইখানে পাইলেন আপনি 26 দিনের ডেটা। ধরতে পারেন যে এই চার্ট হিসাবে প্রায় 1 মাসের ডেটা পাইছেন, তাই না? 1 মাসের ডেটা পাইছেন। তার মানে কি, আপনি যখন 1 ঘন্টার টাইম ফ্রেমের ভিতরে চলে আসছেন তখন আপনার মার্কেটে এমন কিছু একটা দেখতেছেন বা এমন একটা ভিউ দেখতেছেন, যেই ভিউটা আপনার ডেইলি টাইম ফ্রেমে বুঝতেছে, মানে উপস্থাপন করতেছে, উইকলি উপস্থাপন করতেছে, মান্থলি উপস্থাপন করতেছে, তাই না? এবার আবার আমি 4 ঘন্টার টাইম ফ্রেমের দিকে যাই। এইভাবে আমি জানি দুনিয়ার কেউ এখন পর্যন্ত টাইম ফ্রেমটা দেখায় নাই, আমি দেখাইতেছি কারণ আমি চিন্তা ভাবনাটা অনেক ডিফারেন্ট, আমি জিনিসটার অনেক ডিফারেন্ট ওয়েতে দেখি। এবার যে চার্টটা আমি দেখতেছি, সেম চার্টটারে আমি আরেকবার ডেটাটা ক্যালকুলেশন করি। দেখেন এই যে একটু পর্যন্ত, এইবার এখানে আমার ডেটা দেখাইতেছে 4 ঘন্টায় আসার পরে 60 দিনের ডেটা। তার মানে কি, অ্যারাউন্ড 2 মাস। তার মানে এইখানে আসার পরে আমি ডেইলি ডেটাটা যেমন দেখতে পারতাছি, উইকলি ডেটাও দেখতে পারতাছি, মান্থলি ডেটাও দেখতে পারতাছি। তার মানে এই 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে আমি ওই জিনিসগুলাই দেখতে পারতাছি, যেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলা 1 ঘন্টার ভিতরেও দেখছিলাম, সেম ওই জিনিসগুলার আমি 4 ঘন্টায় এসেও দেখতেছি, বাট একটু নয়েজ কম। প্লাস এডিশনাল একটা জিনিস দেখতে পারতাছি, সেটা হইতেছে আমি ডেইলি টাইম ফ্রেম অনুসারে ডেটার কী অবস্থা, উইকলি হিসাবে ডেটার কী অবস্থা, মান্থলি হিসাবে ডেটার কী অবস্থা। ঘটনা বুঝতেছেন? দ্যাটস ওয়াই যারা প্রফেশনাল লেভেলের ট্রেডার আছে ওরা এই 1 ঘন্টা আর 4 ঘন্টারে বেশি ইউজ করে, কারণ ওরা একটা লম্বা ডিরেকশন পাইতেছে মার্কেটের, যে এমন একটা ডিউরেশনে মার্কেটটা কোন দিকে যাইতেছে, কোথায় ওর কি আছে, মানে বায়াররা আছে, কোথায় ওর সেলাররা আছে, কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে। ঘটনা বুঝাইতে পারছি? সো এখন আপনি জাস্ট 2-3 দিনের ডেটা নিয়ে কাজ করবেন, নাকি ডিরেক্টলি 11 দিন, 1 মাস, 2 মাসের ডেটা নিয়ে কাজ করবেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। তার মানে আমি এটা বুঝাইলাম, আপনি যদি মার্কেটের ডেটাগুলো ভাগ করা হয় কোন জায়গার থেকে, ডেইলি, উইকলি, মান্থলি। এখন আমার এই জিনিসটা এতক্ষণ কাউ করার উদ্দেশ্য হইতেছে এইটা, যে এই যে 3টা ভাগ করলো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা ভাগ করলো, এই 3টা ভাগ করতে গিয়ে কি আপনি একটা জিনিস খেয়াল করছেন? সেটা হইতেছে এই যে মার্কেট ডিভাইড করছে, এই ডিভাইডের ভিতরে ডেলির ডাটা কে দিতেছে আমারে? 15 মিনিট আর 30 মিনিট, এই দুইটাই কিন্তু আমার ডেলির ডাটা দেওয়া শুরু করছে। দেন উইকলির ডাটা কে দেওয়া শুরু করছে? 30 মিনিটও দেওয়া শুরু করছে। ধরেন যে আমি 1 ঘন্টায় ধরলাম, 1 ঘন্টা আমার উইকলির ডেটা দেওয়া শুরু করছে, 4 ঘন্টায় আমার মান্থলির ডেটা দেওয়া শুরু করছে। তার মানে এই 15 মিনিট বাদ দিলাম, আমি 15 মিনিট বাদ দিলাম, তার মানে এই 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, এই কয়েকটা ডেটা, এই কয়েকটা টাইম ফ্রেমের ভিতরে আমি যে সাপ্লাই ডিমান্ডগুলো পামো, যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো পামো, যে ট্রেন্ডগুলো পামো, যে ব্রেকআউটগুলো পামো, ওইটা হইতেছে আমার মেইন, যেইটা আমার ডিরেক্টলি ডেইলির ডেটা নিয়ে কথা বলবো, উইকলির ডেটা নিয়ে কথা বলবো, মান্থলির ডেটা নিয়ে কথা বলবো। আমি আশা করি একবারে এই জিনিসটা খোলামেলাভাবে বুঝাইতে পারলাম যে আমি কোন টাইম ফ্রেমের সাপ্লাই ডিমান্ড নিয়ে কাজ করবো। আশা করি বুঝতে পারছেন যে উদ্দেশ্যটা কি। আমি ডিরেক্টলি উদ্দেশ্য বুঝাই দিলাম আপনারে। যেহেতু আমরা ডেইলি, উইকলি, মান্থলি ডেটা হিসাবে কাজ করি, দেখবেন আপনি যখন কোনো জায়গায় যাইবেন, আপনার তারিখ লিখে দিব যে এমুক তারিখ, 11 তারিখ, এত মাস, ঠিক আছে? সো আপনার কি হিসাব করে? প্রথমত কত তারিখ হিসাব করে, ধরেন আজকে কয় তারিখ, ধরেন যে 14 তারিখ, কি মাস? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস কত সাল? 26 সাল। ঘটনা বুঝতেছেন? কিসের হিসাব পাইতেছেন আপনি এখানে? কিসের হিসাব পাইতেছেন? ডেইলি, মান্থলি, দেওয়া হইতেছে ইয়ার। বাট আমরা যেহেতু ট্রেড করতেছি, আমার উইকলি ডেটা আছে, সো আমার বছরটা বাদ যাইবো, এই ডেইলি থাকবো, মাঝখানে উইকলি চলে আসবো, আর হচ্ছে মান্থলি চলে আসবো। ঘটনা বুঝাইতে পারছি? এর সাথে ক্লিয়ার করে আমার মনে না দুনিয়ার কেউ বুঝাইবো টাইম ফ্রেম সম্পর্কে। যদিও এটা টাইম ফ্রেমের ভিডিও না, বাট আপনার প্রপারলি বুঝতে হবে যে আমি কোন সাপ্লাই ডিমান্ডগুলো নিয়ে কাজ করলে, ভাই কাউ করতেছে যে কোন সাপ্লাই ডিমান্ডগুলো নিয়ে কাজ করলে মেইন কাজগুলো আমি করতে পারবো। বুঝতে পারছেন? এই জন্যই 30 মিনিটের টাইম ফ্রেম থেকে আমি, যদিও 15 মিনিটের টাইম ফ্রেম আমার সবচেয়ে বেশি ফেভারিট, মানে এন্ট্রিগুলো আমি ওইখান থেকে বেশি মজা মতো নেই, ঠিক আছে? বাট 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, এই 3টা টাইম ফ্রেম হইতাছে দুনিয়ার যত বড় বড় ট্রেডাররা আছে ওরা ইউজ করে, ঠিক আছে? আমি দেখছি বা আমি ফিল করি, এই জন্য বললাম। আমি যদিও সাপরি, ওইটা অন্য বিষয়,
বাট এটাই হইতেছে মেইন কাহিনী। ঠিক আছে, আশা করি মোটামুটি বুঝাইতে পারছি যে আমি কি বলতে চাইতেছি। সো এতক্ষণ যে কাউ করলাম সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে, কোন জায়গাগুলো বায়ার আছে, কোন জায়গাগুলোয় সেলার আছে, ওইটার উদ্দেশ্যটা কী। তো এবার হইতেছে পরের কথা। আমি উদ্দেশ্যগুলো এখানে দেখাইছি, তিনটা যে উদ্দেশ্য আছে আমার মার্কেট কেন, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কেন, বাইং সেলিং নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি, এইখানে কোনটা আমার কন্টিনিউয়েশন দিব, কেন দিতাছে, দেন কোনটা আমরা রিভার্স করব, এই বিষয়গুলা একটু সামনে আসলে আরও ক্লিয়ারলি বুঝবো। তো এইখানে একটা হোয়াট চিহ্ন দেওয়ার কাহিনী কি, এই জায়গায় হোয়াট চিহ্ন দেওয়ার কাহিনী হইতেছে যে আমার তো সাপ্লাই ডিমান্ড নর্মালি আছে, বাট এই সাপ্লাই ডিমান্ডের ভিতরে আমি কেন মার্কেট সেশনে সাপ্লাই ডিমান্ড নিয়ে আসলাম। ঠিক আছে, ওইটা আমি কিন্তু এইখানে একটু আগে বলছিলাম যে আমার ডেটা অনুসারে দেখেন, সিম্পলি ডেটা অনুসারে এই যে পুশগুলা করতেছে খালি লো ভাঙতা ছিল, তাই না, বাট হিসাবে কিন্তু এই পুরোটা একটা সুইং, তাই না। কিন্তু কি এমন হইলো এইখান থেকে যে সুইং ওর ভাঙলো, বাট ওই সুইং ভাঙতে গিয়া এইখানে ওর ডিমান্ড মেইনলি বায়াররা আছে, বাট কেন ওই এইখান থেকেই পুশ করলো, এটা কি আমার সাপ্লাই ডিমান্ডের রুলস ভাঙে না? দ্যাটস ওয়াই আমার কাছে একটা এডিশনাল আমার নিজের ব্যক্তিগত বিষয়, যেটা হচ্ছে মার্কেটের সেশনের সাথে একটা সাপ্লাই ডিমান্ড মার্কেট বানায় নিজেরে পরবর্তী পুশ করার জন্য। ঠিক আছে, ওই বিষয়টা এখন এটারে আমি কেমনে বুঝলাম আমি বুঝতেছি না, বাট সামনের দিকে গেলে হয়তো বা প্রপারলি বুঝতে পারবেন। এখন এই যে সাপ্লাই ডিমান্ডগুলা, এইগুলারে আবার দুইটা ভাগে আমি ভাগ করি সবসময়। কীভাবে? একটা হইতেছে আমার ওল্ড ডেটা, আরেকটা হইতেছে আমার নিউ ডেটা বা রিসেন্ট ডেটা। এখন এই দুইটার ভিতরে পার্থক্যটা কী দেখেন, সবসময় মার্কেট এই সাপ্লাই ডিমান্ডগুলো তৈরি করতে গেলে দুইটা ভেরিয়েন্টে দৌড়াইব। ঠিক আছে, একটা হইতেছে ওল্ড ডেটারে কমপ্লিট করতে চাইবো, আরেকটা ওই ওল্ড ডেটারে কমপ্লিট করতে গিয়ে নিজে নতুন নতুন ডেটা তৈরি করব, আর এই নতুন নতুন ডেটারে ট্যাপ বাই ট্যাপ করে করে মার্কেট আগাইবো। যেমন আমি এটা যদি একটা সুন্দর এক্সাম্পল দিই, তাহলে আমি একটু এইখানে আসতে হইব। আমি জানি এটা কতটুকু বোঝাতে পারতেছি, অনেকদিন পর রেকর্ডিং করলে এটা একটা সমস্যা। সিম্পলি এই জিনিসটা দেখেন, এইখানে যে মার্কেটটা এই সুইংটারে কমপ্লিট করছিল ওইসবের হিসাবে এখানে একটা বেস ক্রিয়েট করছে না, এই সুইংটা কমপ্লিট করতে গিয়া এই যে এখান থেকে বাইংটা আসছে, তাই না, এখান থেকে বাইং আসার কথা, পরবর্তীতে বাইং আসছে, এই যে একটা বেস ক্রিয়েট হয়েছে না, এই বেসটার এখান থেকে কি বাইং আসার কথা ছিল না, এই বাইংটা কিন্তু অ্যাটলিস্ট প্রথম টার্গেট এইটা, দ্বিতীয় টার্গেট এইটা ছিল না, এটা এখানে যে সেলাররা ছিল সেই সেলিং জোন পর্যন্ত টার্গেট, এখানে যে সেলিং ছিল সেই সেলিং জোন পর্যন্ত টার্গেট, এটা TP1 এটা TP2। কিন্তু কি এরকম হইল যে মার্কেট ওরে রেসপেক্ট কইরাও একটা বেস লেভেল ক্রিয়েট কইরাও ওরে ভাঙ্গা দিল, পরে পুরাপুরি লো ভাঙ্গা শুরু করে দিল। এতক্ষণ কিন্তু লো ভাঙে নাই, এটা লো ভাঙে নাই, এটা লো ভাঙে নাই, এতক্ষণে ভাঙছে, পরবর্তীতে খালি কী করতেছে, লো ভাঙতাছে। কি এমন ঘটনা হইল? সো এইখানে যেহেতু রুলস ভাঙ্গা গেছে, এইটা কি হর ওল্ড ডেটা, এটা হচ্ছে ওর ওল্ড ডেটা, যেটা পরবর্তীতে ওই কী করছে, এখানে যে বায়াররা ছিল একটা বেসও ক্রিয়েট করতে পারছে বায়াররা, সেইটারে ব্রেকআউট করে ভাঙ্গা দিছে, এই বায়াররা সেলারে কনভার্ট হয়েছে। সো এইটার ভিতরেই পরবর্তীতে আমার টার্গেট যে মার্কেট যদি এখান থেকে যখনই আসুক, এখান থেকে যখন রিভার্স করব মার্কেটের টার্গেট, মার্কেট অরে ট্যাপ করবো, দেন ওইখান থেকে মার্কেট আবার সেল পাইবো, কারণ এটা এখন সেলার গোর ডোমিনেট করে এরিয়া। ঘটনা বুঝছেন? সো এইটা হইতেছে ওর সেই ওল্ড ডেটা। বাট এই ওল্ড ডেটারে ওই কমপ্লিট করতে গিয়া কী করছে দেখেন, নিজে আবার নিজের জন্য কিছু ডেটা রেডি করছে। যেমন এইটা এইখানে একটা কী করছে হয় হিসাবে, এইখান থেকে বাইং আসছিল, তাই না, সাপ্লাই ডিমান্ডের হিসাবে আমগর এইখান থেকে সেলিং আসছিল, এটারে ব্রেকআউটও মেরা দিছে, মারতেই পারে, এতক্ষণ লো ব্রেক করছে, এখন হাই ব্রেক করতেই পারে। বাট বায়ার অ্যাকচুয়ালি কই আছে, হয়তো ওরে যে ব্রেক করছে ওর এইখান থেকেই, এই যে এইখানে ব্রেকআউট করছে না, ওর এইখান থেকে পুশ করো, বাট এইখান থেকে পুশ করে নাই, ও কোনখান থেকে পুশ করছে, ওর কিন্তু পুশ করার কথা ছিল যারে ব্রেকআউট করছে ওর থেকে, বাট ও আর অনেক নিচে আসছে, এমন একটা জায়গায় আসছে না ওর ডিমান্ডের জোনের ভিতরে, না ওর ব্রেকআউট জোনের ভিতরে, এরও নিচে, বাট এইখান থেকে আসা নতুন একটা ডিমান্ড তৈরি করে তারপরে পুশ করছে। ঘটনা কি? সো এইটার সাথে আমি ডিরেক্টলি কানেক্ট করি হচ্ছে আমার সেশনের যে সাপ্লাই ডিমান্ডগুলো তৈরি হইতেছে সেটার জন্য। আর এইটার ক্ষেত্রে আবার আমি কয়েকটা ভেরিয়েন্ট দেখি, ওই ভেরিয়েন্টগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করবো, সমস্যা নাই। সো আমি কি বলছিলাম, এইটা আমার ওল্ড ডেটা, তাই না, এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। এইগুলাই পরবর্তীতে যখন আপনারা ট্রেডিং লাইফে আরও সামনের দিকে যাইবেন, এই জাস্ট আজকের একটা ক্লাস কী হইব, পরবর্তীতে যখন আরও কিছু টপিক এইগুলো নিয়ে দেখবেন, তখন দেখবেন যেগুলো পানির মতো সোজা লাগতেছে, কি এই জিনিসটা তো আগে আমি এইভাবে শিখছিলাম,
এখন দেখি আগের চেয়ে আরও সহজ লাগতেছে। বা লাইভ মার্কেটের ভিতরে যখন পাইবেন তখন বুঝবেন যে হায় রে, চোখের সামনে তো সুন্দর মার্কেট ছিল, বুঝি নাই। উদ্দেশ্য বুঝবেন যে মার্কেট কি করতে চাইতেছে। আপনি একটা মানে এডিশনাল কনফ্লুয়েন্স পাবেন, কনফার্মেশন পাবেন যে না, এই জিনিসটা আমি বুঝতেছি। যে কোনো জিনিস যখন আপনি বোঝা শুরু করবেন তখন দেখবেন এটার মেইন মজা পাওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে মার্কেট এখন এখান থেকে পুশ করতেছে, প্রথমত এইখানে যে সাপ্লাই ডিমান্ডটা মার্কেট নিজে তৈরি করতেছে সেইটা হইতেছে আমার নিউ ডেটা। উদ্দেশ্য কি? যেহেতু রিভার্স করছে, উদ্দেশ্য কি? ওল্ড ডেটার উদ্দেশ্য। আর কি করতেছে হয়, নতুন একটা ডেটা তৈরি করতেছে। বাট মার্কেট পারতো এই ডেটার থেকে যাইতে। এখন মার্কেটে দুইটা কন্ডিশন আছে, এখান থেকেও যাইতে পারে, এইখান থেকেও যাইতে পারে। বাট মার্কেট এইখান থেকে যাইতেছে, সো মার্কেট নতুন ডেটা তৈরি করে আগাইতেছে, ঠিক আছে? সো পরে কী হইব, মার্কেটটা কিন্তু এই জায়গার থেকেও চাইলে পরবর্তীতে যখন এখানে ট্যাপ করবো, মার্কেট ইচ্ছা করলে ওর থেকেও মুভ নিতে পারবো। অথবা এই যে নতুন ডেটা তৈরি করে গেছে, এই নতুন ডেটা যেহেতু তৈরি করছে, ওই কী করছে, এখান থেকে একটা এইখানে ওরা ব্রেকআউট করছে, পরে ওরেও ব্রেকআউট করছে, কিছু তো একটা এখানে আছে। সো এই বায়ার গোর এরিয়ার থেকে আবার পরবর্তীতে মার্কেট পুশ করব। মেবি আমি এটা ধরছিলাম, আমি একটু দেখি। এই যে পরবর্তীতে এক্স্যাক্ট পুশ, আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে নিয়ে একটু কথা বলছিলাম। সো পরবর্তীতে কি এক্স্যাক্ট লোকেশন থেকে মার্কেটের সেকেন্ড পুশ পাইছে। কেন পাইছে আর কেন এটা এমন করলো? এটা তো এমন না যে এই জায়গায় সচরাচর খুব ভালো একটা শোল্ডার লেভেল আগে তৈরি হয়েছে এরকম, তারপর এখান থেকে পুশ নিছে। কেন এই পুশটা নিল? কিন্তু মার্কেট কিন্তু নিজেরে চালাইতে গেলে নিজের মতো করে দৌড়াইব। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো আসার পর একটা ফ্লিপ এরিয়া তৈরি হয়েছে না, এই যে আমরা ফ্লিপ বলি, যদি এটা নিয়ে আমি আলোচনা করতেছি না, এইটা তৈরি হইতেছে কি না সেইটার একটা এডিশনাল কনফ্লুয়েন্স পাইবেন আজকের এই ভিডিওতে, যেটা মার্কেট সেশনের সাপ্লাই ডিমান্ড হিসাবে আমি দেখি। আমি কি বুঝাইতে পারতাছি ঘটনা? আপনি আগের থেকে জানতেন না যে ভাই এইখান থেকে পুশ করছে, মার্কেট এইখান থেকেও যাইতে পারতো। অথবা যারে ব্রেকআউট করছে, সিম্পলি দেখেন ব্রেকআউট করছে কারে, মেইনলি ব্রেকআউট কিন্তু করছে এইটারে, এই যে ইকুয়াল বটম আছে না, এইটাই তো পুশ, মেইনলি ব্রেকআউট করছে ওর এখান থেকে এই যে এইটা আসছে না, এই যে এইটার থেকে কিন্তু মার্কেট পুশ দেওয়ার কথা ছিল, বাট করে নাই। মার্কেট এমন একটা, ইভেন যদি ওর থেকেও পুশ করতো তাইলেও মানতাম, ওরেও নিচের দিকে আরও বাইঙ্গা এক্স্যাক্ট মেইনলি এই জায়গার থেকে পুশ করছে। তাহলে এই জায়গার থেকে পুশ করার কাহিনিটা কি? এইখানে তো লেভেল হইতেছে এই দিকে অনেক নিচে, এইটারেও আসলি না, দেন হচ্ছে এইটার থেকেও পুশ করলি না, তাই তোর চিন্তা ভাবনা কি? সো এই যে একটা উদ্দেশ্য আছে ওর মার্কেটের সেশনের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড তৈরি করা, এইটার জন্যই আমরা কি পাই? ফ্লিপ পাই, যেটা আমরা আগের থেকে জানতামই না ফ্লিপ হইতে পারে এখানে। সো এখন যদি আপনি আগের থেকে জানেন যে এইখানে যেহেতু মার্কেটটা আটকায়া এমন একটা কাহিনী করতেছে, দেন আপনার এই যে রিভার্সাল, সামনে আরও অনেক ধরনের রিভার্সাল আমরা নিয়ে আলোচনা করবো, ওই রিভার্সালগুলোর সাথে কানেক্টেড হইতেছে, হইতে পারে ক্যান্ডেল রেঞ্জও হইতে পারে, তখন আপনি একটা এডিশনাল কনফার্মেশন পাবেন যে না, এইখান থেকে যেহেতু মার্কেট এই পুশটা করতেছে, সো এইটার ভ্যালিডিটি এইটা এই জন্য হইতে পারে। জানি না কতটুকু বুঝাইতে পারতেছি, এটা যদি আমার ব্যক্তিগত বিষয় তবুও আমি মানে শেয়ার করলাম আর কি। সো পরবর্তীতে এই জিনিসটাই এমন ঘটনা ঘটাই দিব, ঠিক আছে? তো কোন দিকে জানিছিলাম, এদিকে এই যে নিউ ডেটা আর ওল্ড ডেটা, হ্যাঁ মনে হয়েছে, নিউ ডেটা আর ওল্ড ডেটা। সো দেখেন পরবর্তীতে মার্কেট বাকি পুশ করার জন্য, মার্কেট যে এখানে যে একটা নিউ ডেটা করছে, ওল্ড ডেটাকে, ওর ওল্ড ডেটার টার্গেট কি? ওল্ড ডেটার টার্গেট এইটা, বাট এইখান থেকে নিজেরে পুশ করার জন্য মার্কেট নিজে একটা নিউ ডেটা করছে, দেন পুশ করছে, ঠিক আছে? ব্রেকআউট করছে, এইবার কিন্তু করে ঠিকই এক্সপেক্ট করছে, তাই না? ওকে, বাকি পুশ করছে, এইবার আবার এখানে একটা ঘটনা করছে হয়, একটুকের ভিতরে দেখেন পুরো রেঞ্জে মার্কেটটা আটকায় গেছে। এই যে রেঞ্জে আটকাইছে মার্কেটটা, বাট এখানে কি আটকানের কোনো মিনিং ছিল এখানে? ওর এখানে কিন্তু আটকানের কোনো মিনিংই নাই। এখানে যদি এরকম কোনো এরিয়া থাকতো যে এখানে আটকাইবো, তাহলে আটকাইতো, বাট মার্কেট কিন্তু এখানে পুশ করছে নিজেরে, পুশ কইরা দেন হচ্ছে বাকি যে বাইং মুভমেন্টাম নিয়ে আসছে এই এরিয়ারে কমপ্লিট করছে। বাট তাহলে এইটা কী করলো হয়? এইটা হইতে সরার একটা নিউ ডেটা। সো এই নিউ ডেটা কী করলো? এই নিউ ডেটা তৈরি করছে হয় ওই যে পরবর্তীতে এইখানে পুরা পুশ পাইছে, কার থেকে পাইয়া ওরে ব্রেকআউট দিছে, ওর থেকে গেল, এইটার রিজন আমি বুঝলাম। বাট এইখানে যে বাকি পুশ দিল, এই পুশের রিজন কি? এই পুশের রিজন হইতেছে ওই অল টাইম হাইয়ের ভিতরে একটা সাইকোলজি শিখাইছিলাম না, এভাবে মার্কেট পুশ করে, দেন এক্স্যাক্ট ডিমান্ড তৈরি করে ওই ডিমান্ড থেকে পুশ করে। সো মার্কেট মাঝে মধ্যে এই নিউ ডেটাগুলো তৈরি করার জন্য নিজেরে তৈরি করে পরবর্তীতে ওই পুশগুলো করে। আবার এটার সাথে আরেকটা জিনিস কানেক্টেড, মার্কেটের সেশন। দেখেন এখানে কয়টা সেশনের এন্ডিং আছে,
একটা দুইটা যদি আমি একটু পরে এই ডিটেলে যাবো এই জিনিসগুলার দেখেন এই টোকিওর পরে লন্ডন নিউ ইয়র্ক দুইটার ডেটাই একটা ডেটাও এর নিচে আসতে পারে নাই। একে তো পাইছেন এখানে সেশনের ডিমান্ড পাইতেছেন, দ্বিতীয়ত মার্কেটের সাইকোলজি কি বলে একটুক জায়গায় নিজের আটকায় রাখা মার্কেট যখন পুরো পুশ করছে তখন এটা কি ওর একটা ডিমান্ড। সো এই ডিমান্ডই পরবর্তীতে মার্কেট আইসা বাকি পুশ করছে। দেখেন একজ্যাক্ট ক্যান্ডেলগুলো যদি হিসাব করেন একটা ক্যান্ডেলও মানে বডি বের হইতে পারে নাই, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাইতেছেন। এখন আমার কথা হইতাছে এইখানে, যদি আমার এটা নিয়ে কথা বলা উচিত না, এখন আমি বাকি ডেটার দিকে যাইয়া তারপরে কথা বলা উচিত। এবার একটা জিনিস খেয়াল করেন, এই জায়গায় এসে আপনি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাইতেছেন। আপনারা বলবেন যে ভাই এখানে তো ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাইছি, বাট এর আগে কি আপনি জীবনে কইতে পারতেন যে এইখান থেকে এই পুশটা কেন আসতেছে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের, আর এটা কি আদৌ ভালো করে পুশ বাইং পুশ দিব কিনা? এইবার আপনি ঠিকই কনফিডেন্সের সাথে বলতে পারবেন যে ভাই এইখানে যেই মার্কেট সেশনের সাপ্লাই ডিমান্ড পাইছি, দেন হচ্ছে এইখানে একটুকের ভিতরে মার্কেট পুরো হোল্ড হয়ে গেছিলো, পরে এখান থেকে বাকি বাইং পুশ পাইছে। ওই যে একটা ডিমান্ড একটা বাইং পুশের অ্যাবিলিটি আর আছে, বায়াররা এখানে আছে, সেটা আমি অলরেডি টের পাইতাছি। দেন একটা ক্যান্ডেলের বডিও এর থেকে বাড়ায় নাই, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাইছি, ব্রেকআউট পাইছি, পুরা ট্রেড মার্কেট হোল্ড হয়ে গেছে বা স্লো হয়ে গেছে, ট্রেড ক্লোজ করে দেন। বা মার্কেট রিটার্ন করতে চাইতেছে, ট্রেড ক্লোজ করে দেন, কারণ আপনার যেইখানে মার্কেটটা ট্যাপ করার কথা ছিল সেইখানে ট্যাপ করা হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সো এইগুলো হইতেছে ঘটনা। সো এইগুলাই হইতেছে আমরা জানি না, দ্যাটস ওয়াই আমার প্রত্যেকটা জিনিস দেখেন এই যে এইটারে ড্র করে রাখছি। মার্কেট ওয়ার্ক করছে না, করছে, এইটা যে মেইন মার্কেট ওয়ার্ক করছে না, করছে। সো এইটা হইতেছে ওল্ড ডেটা আর নিউ ডেটার পার্থক্য। ঠিক আছে, এই যে এখানে আপনি দুইটা জিনিস দেখলেন, এই যে আমি ড্র করে রাখছি, এটা তো প্রথম কন্ডিশন গেল যেটা ওই সময় বুঝাইছিলাম। দ্বিতীয় কন্ডিশন বুঝতেছেন, মার্কেট এখানে কেন নিজেরে কন্টিনিউ করতেছে সেই উদ্দেশ্য বুঝলেন। দেন কন্টিনিউ করার সময় যে নিউ ডেটাগুলো তৈরি করছে এখানে, এই যে নিউ ডেটাগুলো তৈরি করছে, এই নিউ ডেটাগুলোর উদ্দেশ্য বুঝলেন। পরে এখান থেকে রিটার্ন করার সময় যে এই নিউ ডেটাগুলা কী ডেটা দিছে ওই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এই নিউ ডেটাগুলাই পরবর্তীতে ওল্ড ডেটা হয়ে যাব। এখান থেকে ওল্ড ডেটারে কমপ্লিট করার জন্য আবার নিউ ডেটা তৈরি করছে, এটা কমপ্লিট করার পরে এই নিউ ডেটাগুলো আবার ওল্ড ডেটা হয়ে যেতেছে। ঘটনা বুঝাইতে পারছি আমি? দ্যাটস ওয়াই এই তিনটা জিনিস আমি মার্ক করে রাখছি। ঠিক আছে, সো এই নিউ ডেটাটা যেহেতু এখন ওল্ড ডেটা হয়ে গেছে, এটারও যখনই ব্রেকআউট করবো এরপরে ওল্ড ডেটা কেটা এইটা, তারপরে ওল্ড ডেটা কেটা এইটা, একটা বাই একটা মার্কেট ওয়ার্ক করছে। সো এই জিনিসটাই আমি এতক্ষণ কাউকে করতেছিলাম। সিম্পলি দেখেন এই জায়গায় ওল্ড ডেটা কারা, এটা একটা ওল্ড ডেটা তাই না, এইটা একটা ওল্ড ডেটা, এই 1 2 এটা একটা ওল্ড ডেটা ব্রেকআউট, বাট এইখানে হয় তৈরি করছে ওর নিউ ডেটা। ঠিক আছে, দেন এটারে ব্রেকআউট করলো, এইখানে আবার একটা নতুন ডেটা তৈরি করছে, দেন এইখানে একটা নতুন ডেটা তৈরি করছে, আর এখানে কারে কমপ্লিট করলো ওর ওল্ড ডেটারে কমপ্লিট করছে। দেখেন সাপ্লাই ডিমান্ডের আমি কীভাবে ভাবি, দ্যাটস ওয়াই আমার চিন্তা ভাবনা আমার ডাইরেকশন একটু আলাদা লেভেলের থাকে। ঠিক আছে, আমি মার্কেটটা আমার নিজের মতো করে দেখি, যত সহজ করে দেখতে পারি। অনেক কাছে এই জিনিসগুলো আজগবি লাগতে পারে, বাট সিম্পল জিনিস, আমার জন্য এইগুলো এমনই, কিছু করার নেই। তো এই যে এইটা কন্টিনিউ করলো, এইটা কন্টিনিউ করার জন্য কিন্তু একটা ডিমান্ড হইলো, একটা ডিমান্ড হইলো নতুন ডেটা হিসাবে, একটা ডিমান্ড হইলো পুরা পুশ। সবাই কি সবার পুশ দিছে? ব্রেকআউট। ওর যেই নিউ ডেটা তৈরি করছে সেই হিসাবে কিন্তু ভাই ব্রেকআউট দিছে, তাই না? এখানে ব্রেকআউট দিছে। সো সবার একটা অ্যাবিলিটি আছে। সো এই ওল্ড ডেটাগুলাই যখন এই ওল্ড ডেটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন এই যে নিউ ডেটাগুলো ছিল এইটা আবার ওল্ড ডেটায় পরিণত হয়ে গেল না, এটাই তো পরবর্তী টার্গেট। ওরে যদি ব্রেক করে থাকে নি বাই চান্স, তাহলে পরবর্তী টার্গেট আবার কেডা? ওরে যদি নি বাই চান্স ব্রেক করে থাকে তাহলে পরবর্তীটা কেডা? এইবার আবার এই জিনিসটা সিম্পলি দেখেন, এইবার ওর হিসাবে যদি এখান থেকে যায়ও, ঠিক আছে, যদি যায়ও, ওর ডেটা কারা? ওর ডেটা আছে এখানে কয়েকটা, এইটা একটা ওর ডেটা, এইটা একটা ওর ডেটা, তাই না? তারপরে ডিরেক্টলি ওর ডেটা কেডার? এইটা লাস্ট 4 থেকে আসছিল। আশা করি বুঝতে পারছি। সো এই যে কন্টিনিউ করলো, এটাই তো স্যার কাহিনি। তারপরে এইখান থেকে মার্কেট পুশ করার সময়, ঠিক আছে, এইখানে আরেকটা নতুন ডেটা তৈরি করে গেছে, যেটার আমি বলতেছিলাম H4 এর একটা বাইং জোন, মনে আছে? আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে বলছিলাম এখানে একটা H4 এর বাইং জোন রেডি করে গেছে। এবার দেখেন তো মার্কেট এক্স্যাক্ট
ওইটারে পুশ করছে কিনা। এখানে আমি যে একটা H4 এর বাইং জোনের কথা বলছিলাম, এর পুরাটাই জোনটা ছিল, বাট এটার আমি দুইটা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে একটা মানে একদম এন্ডিং পয়েন্ট, আর এটা সেটা লাস্ট লাস্ট যে পুশের পয়েন্ট আছে এইটা, মানে লাস্ট করে গেছে, ভুল পুশ দিছে। মার্কেট কি ওয়ার্ক করছে ওরে? যদি ওরে এনি বাই চান্স ব্রেক করতো তাহলে আমার টার্গেট কে অয়, আমি ফুল পুশ ধরতাম। আমি কি পুশ ধরতে পারছি? সো এইগুলো হইতেছে ঘটনা। আমি মেইনলি আমার যে টোটাল উদ্দেশ্য, এটা কিন্তু 1-2 দিনে হয় না, লম্বা পরিশ্রম করার পরে হইব। এবার আশা করি আমি এতক্ষণ কাউ কাউ কইরা একটা জিনিস অন্তত বুঝাইতে পারছি মেবি, যেটা হইতেছে ওল্ড ডেটা আর নিউ ডেটার ঘটনাটা কি। এটা হচ্ছে আপনি নিজে লাইভ মার্কেটে প্র্যাকটিস করেন। এটা একটু একটু কঠিন বিষয়, বাট একবার যদি প্র্যাকটিস করতে করতে নিজের চোখটারে কন্ট্রোলে আনা যায়, মেইনলি হইতেছে নজর। আমি যে নজরে মার্কেটটা দেখবো, আমার যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, এক্সপিরিয়েন্স একটা কথা আছে যে এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস যেটা মানুষরে ভুল থেকে বাঁচায়, বাট ওই এক্সপিরিয়েন্সটা তৈরি হয় ভুল করতে করতে। ঠিক আছে, আপনি যদি পরিশ্রম না করেন, বারবার ভুল জিনিস না দেখেন, তখন আপনি ধরতে পারবেন না যে এই জিনিসটা ভুল। আগে আগে নিজে প্রচুর পরিমাণে খুঁজতে হইব, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হইব। আপনি নিজের চোখের যত বেশি টাইম দিবেন, আপনার চোখের তত বেশি ট্রেনিং হইব। আস্তে আস্তে আপনার চোখে ভুলও ধরা পড়বো, সঠিকও ধরা পড়বো। সো এটা অনেক লম্বা টাইমের বিষয়, আশা করি মোটামুটি বুঝাইতে পারতাছি। ওল্ড ডেটা নিউ ডেটা বুঝাইছি, মার্কেটের যেই সাপ্লাই ডিমান্ড আছে এই দুইটার ঘটনা বুঝাইতে পারছি। বাট আমার মেইন বিষয় হইতাছে এইখানে যে এই যে মার্কেট সেশনের যে সাপ্লাই ডিমান্ডটা, ওইটা এই সাপ্লাই ডিমান্ড আপনারা সবাই বুঝছেন। এই টোটালটাকে কিন্তু সাপ্লাই ডিমান্ড, ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছেন যে এই টোটাল জিনিসটা হইতেছে সাপ্লাই ডিমান্ড। আর 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা এই লেভেলগুলোর টাইম ফ্রেমগুলোর ভিতরে এসে আমরা যে এমন এরিয়াগুলো পাই যেখান থেকে হিউজ বাইং আসার জন্য দায়ী, হিউজ সেলিং আসার জন্য দায়ী, ওই জায়গাগুলো হইতেছে আমার সাপ্লাই ডিমান্ড, তাই না? কারণ আপনি নিজে বলবেন যে এখানে কারা আছে, বায়াররা আছে, এখানে কারা আছে, সেলাররা আছে। আর আমি এই বিষয় নিয়ে অনেক ভিডিও বানাইছি অলরেডি, ঠিক আছে, অনেক ভিডিও বানাইছি অলরেডি, সো এটা নিয়ে আর কথা বললাম না। সিম্পল জিনিস, এই যে এইখান থেকে ওই কিন্তু বাইং পাইতাছিল, হুট করে এত সেলিং পুশ পাইছে, কইতে পাইছে? এইটার থেকেই তো পাইছে। এখানে তাহলে কারা আছে? সেলাররা আছে, এটাই তো আমার সাপ্লাই। এই যে এইখান থেকে এত পুশ আসার পরে হুট করে এতক্ষণ লো বাংতাছিল, এখানে হাই ব্যাঙ্গা দিল, এই এত যে ক্ষমতা পাইলো, এখানে তাহলে কারা আছে? এইখানে যে এত পুশ পাইয়া ব্রেকআউট করলো, এখানে তাহলে কারা আছে? এইখানে যে এই যে ব্রেকআউটটা করলো, এত পুশ পাইলো, এইখানে কারা আছে? এটাই তো বায়াররা আছে, এটাই তো ডিমান্ড, যেখানে বায়াররা বসে আছে। আর আপনি কোন টাইম ফ্রেম থেকে দেখতেছেন? 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, তার মানে কি অনেক বড় টাইম ফ্রেম, যথেষ্ট বড় টাইম ফ্রেম। যেই টাইম ফ্রেমগুলো আপনারা বলে যে ডেইলিতে কি হইতে পারে, ডেইলি ডাটা দিতেছে, উইকলি ডেটা দিতেছে, মান্থলি ডেটা দিতেছে, মানে বুঝতেছেন? এই টাইম ফ্রেমগুলোর ভিতরে বৈশা যখন আপনি চারটারে দেখবেন, তার মানে আপনি ডেইলি, উইকলি, মান্থলি সবারে দেখতেছেন, আপনার নজরে সবাই আছে, এত লম্বা ডেটা নিয়ে কাজ করতেছে। সো এই জন্যই 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা এইগুলোর ভিতরেই যেই মেইন যেই ব্রেকআউটের পয়েন্ট, যেইখান থেকে মেইন পুশ আসছে, বাইং আসছে, সেলিং আসছে, ওইগুলোই তো আমার সাপ্লাই ডিমান্ড। আমি তো অনেক আগের থেকে এটা নিয়ে ভিডিও বানাইতেছি। এই জন্যই আপনার উদ্দেশ্য বুঝতে হবে, আপনি কোথায় আছেন। আপনি যখন বুঝবেন যে আমি ঢাকাতে আছি, ঠিক আছে, আপনি যখন বুঝবেন আমি ঢাকাতে আছি, তখন আপনি বুঝবেন যে আপনি কোথায় আছেন। তারপরে আপনি খুঁজবেন যে আপনি কোথায় যাইবেন, ঠিক আছে? আমি ঢাকাতে যাবো ধরেন যে নোয়াখালী, ঠিক আছে, ঢাকাতে যাবো ধরেন যে নোয়াখালী, তখন আপনার কাছে উদ্দেশ্য আছে আমি আসি ঢাকায়, যাবো নোয়াখালী। এখন আপনি নোয়াখালীতে বইয়ে যদি করেন আমি নোয়াখালী যাবো, তার ভাই আপনি তো অলরেডি নোয়াখালীর ভিতরে আছেন, তাই না? এই জন্যই মাঝে মধ্যে আমরা সাপ্লাইয়ে বসেও সেলিং খুঁজি, মানে বাইং খুঁজি, অথচ আমরা আছি সেলার এরিয়াতে। যেমন এইখানে এইখানে কিন্তু এখন আপনি বলবেন যে এখানে সেলাররা বসে আছে, বাট অনেকে এমন আছে যে এইখান থেকে এই যে এই পুশটা, এই যে এই পুশটা আইছে না, এই পুশটার পরে বাইং খুঁজবো, কইবো ভাই আমি তো এই পুশের পরে এইখানে এক্সাক্ট এই জায়গার ভিতরে ক্যান্ডেল রেঞ্জের রিজেকশন পাইছি, এটা কি ভ্যালিড? এই যে এই জায়গাটার ভিতরে যদি কেউ আইসা কয় ভাই আমি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাইছি, এটা কি ভ্যালিড? সো এটা বুঝতে বুঝে আমি কোথায় আছি। আশা করি এই ভিডিওর মর্মটা একটু লেগে বুঝতে আছে, বাট আমি জানি না কতটুকু বুঝাইতে পারতাছি, ঠিক আছে? তবে ট্রাই করতেছি, গলামালা ভেঙে গেছে তবু ট্রাই করতেছি, ঠিক আছে? এইবার হচ্ছে এই যে ওল্ড ডেটা, আমি কিন্তু অলরেডি এই ওল্ড ডেটা নিয়ে কথা বইলা ফেলাইছি, যদিও এইখানে এই কয়েকটা জিনিস আছে না, এই কয়েকটা জিনিস হচ্ছে ডাইরেক্টলি রিভার্সালের ভিতরে চলে আসে।
এই জন্য এই কয়েকটা আমি স্কিপ করবো, এটা পরবর্তীতে রিভার্সাল নিয়ে কথা বললে আমি বলবো, বাট এখন জাস্ট এই ওল্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমি যদি অলরেডি জিনিসটা দেখায় ফেলাইছি তবু আর একটা বার বলি। এই ভিডিওটা আমি বলতেছি, কারো খারাপ লাগলে ভাই দেখেন না, কারণ সবার জন্য আমি ভিডিও বানাইতেছি না এই জায়গায়। এই যে ডেটাটা আছে, আমি কিন্তু লম্বা অনেক আগের ডেটা নিয়ে কথা বলতেছি না, আমি রিসেন্ট মার্কেটের ডেটা নিয়েই কথা বলতেছি। সো ওল্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড আমি কিন্তু অলরেডি এই পার্থক্যটা বোঝাই দিয়ে আসছি, ওল্ড সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অলরেডি বোঝাই দিয়ে আসছি, তবু আরেকটা বার বলতাছি, ঠিক আছে? এই যে এইখান থেকে পুরা পুশ পাইছে, এই যে সেলিংয়ের পুরা পুশটা পাইছে এই বেস ক্রিয়েট করার পরে, তাহলে এই যে পুশটা পাইছে, এই পুশটা কার থেকে পাইছে? ওর থেকে পাইছে। যদিও এখানে একটা বায়ার গোর জোন তৈরি হইতেছিল, একটা বেস তৈরি হয়েছে মার্কেটে, আর এই বেসের ভ্যালিউ অনেক আমার নজরে। সো মার্কেট যেহেতু এটা বেসটারে ভাঙছে, এখন মার্কেটের সিম্পল টার্গেটটা কি? খালি লো ব্রেক করছে এতক্ষণ, এখন মার্কেটের সিম্পল টার্গেটটা কি? এখান থেকে যদি রিভার্স করে মার্কেটের উদ্দেশ্য 1/1 কমপ্লিট হইব। কীভাবে 1/1 কমপ্লিট হইব সেটার আপনি আবার দেখতে পারেন যে এইটার পরে এইখানে আবার একটা এরিয়া আছে, তাই না? এবার দেখেন এক্স্যাক্ট ওর ভিতরে যখন মার্কেট আসছে, এটার মেনলি উইক শো ডেটাটা নিতে হইব, ঠিক আছে? এই উইক শো ডেটাটা নিলে দেখবেন যে এইখানে একদম মানে বেশি সবসময় যে প্রচুর ট্যাপ করব এটা কোনো কথা না, মাঝে মধ্যে জাস্ট 1 পিপসের সমান ট্যাপ করেও মার্কেট রিভার্স করে। আমার এমন অনেক সময় গেছে যে 1 পিপসের জন্য আমার এন্ট্রি পড়ে নাই, জাস্ট 1 পিপস গোল্ডের মার্কেটে 1 পিপস মানে কিছুই না, বাট আমার 1 পিপসের জন্য এন্ট্রি পড়ে নাই। মেবি আমি ওই চ্যানেলের ভিতরে একটা ভিডিও আছে যে 1 পিপসের জন্য আমার 400 পিপস ধরতে পারি নাই, অথচ আমি জানতাম এখান থেকে এত সেল আসবো। 400 পিপস ধরতে পারি না জাস্ট 1 পিপসের জন্য। সো এরকম হয়, এটা এটা কিছু না, মার্কেট হইতেই পারে। সো এখানে যদি পুরো উইক নিয়ে কাজ করেন না, তখন দেখবেন যে এইটার সাথে অ্যাটাচ হইতেছে। সো একটা সাপ্লাই, দুইটা সাপ্লাই, সো কারণ এটা একটা বেসর, ঠিক আছে? যদি এই বেসটায় পরবর্তীতে এসে এইখান থেকে বেশি ওয়ার্ক করছিল, আটকায় গেছিল, ঠিক আছে? বাট আমার হিসাবে একদম ফার্স্ট যে ট্যাপটা এই হালকা ট্যাপ করছিল। সো এইটা হইতাছে কি ওর ওল্ড ডেটা, এইটা হইতাছে কি ওর ওল্ড ডেটা। এই যে মার্কেট পুশ করতেছে, ওর উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হইতাছে এইখান থেকে রিভার্স করার জন্য লাস্ট যে সেলিং ছিল আর এইটা ছিল, বাট ওরে ব্রেকআউট করছে। যদি আমি 4 ঘন্টার টাইম ফ্রেমের ডেটা নিয়ে কথা বলতেছি, এইটা আমি 30 মিনিটে নিয়ে দেখাইছিলাম। এখানে হালকা পাতলা একটা হাই ছিল যেটারে ওই ব্রেকআউট করছিল, অনেকক্ষণ আগে আমি দেখাইছিলাম জিনিসটা, তো আমি এখান থেকে দেখাইলাম, ঠিক আছে? 4 ঘন্টার ডেটার একটা এ লেভেল ব্রেক করা মানে একটা ভালো একটা ব্রেকআউট ছোটো টাইম ফ্রেমে। সো এই ব্রেকআউটটা করছে, দেন ওর ডেটাটা কোন জায়গায় নিয়ে গেছে? এই যে লাস্ট আর একটা বাইং এরিয়া বা বেস তৈরি করে যে সাপ্লাইটা তৈরি হয়েছিল সেই ডেটার ভিতরে নিয়ে আসছে, যেটা পরবর্তীতে এসে মার্কেটের আটকায়ও দিছিল, যদি এটা অন্য হিসাব। বাট এই যে সেলটা আসছে, এই যে সেলটা আসছে, সেলটা আসার কারণ কি? কারণ এইখানে সেলাররাই আছে, এটা হচ্ছে ওর ওল্ড ডেটা, কিন্তু এটাও ওর ওল্ড ডেটা। বাট ঘটনাটা কি এখানে? এই দুইটা ওর ওল্ড ডেটা। এই ওল্ড ডেটাগুলোরে মার্কেট কন্টিনিউ করতে গিয়া এইখানে আবার কি তৈরি করলো? একটা নতুন ডেটা তৈরি করলো। এইখানে একটা কি তৈরি করলো? নতুন ডেটা। আবার এই যে ওল্ড ডেটার ভিতরে এসে মার্কেটটা আটকায় গেল, পরে বাকি পুশ দিল, এইখানে কি একটা নতুন ডেটা হয়েছে না? সো কোনটা নিউ ডেটা কোনটা ওল্ড ডেটা, জাস্ট এই পার্থক্যটা আপনার বুঝতে হইব, ঠিক আছে? সো মার্কেটের যে উদ্দেশ্য, এইটা মার্কেটের উদ্দেশ্য কেন ছিল? কারণ আমরা জানি এইখানে সেলাররা এখন ডোমিনেট করতেছে, এইখানে ব্রেকআউটের পরে লো ব্রেকআউটের পরে সেলাররা ডোমিনেট করতেছে অলরেডি, মার্কেট আমরা ওই ডেটা দিছে। তো যেই ডেটা মার্কেট অলরেডি আমার দিছে আর এখানে বলতেছে সেলাররা আছে, তার মানে কি এটা আমার ওল্ড ডেটা। সো এইটারে মার্কেট কমপ্লিট করতে গিয়া নতুন যে ইন্ডিকেশনগুলো করতেছে আর নতুনভাবে এই যে ব্রেকআউট করতেছে পুশটা পাইছে, এইটাই তো আমার নিউ ডেটা হিসাবে বানাইছে, কারণ এটা ওল্ড ডেটার সাথে আমারই কোনো উদ্দেশ্য বা সম্পর্কই নাই। দ্যাটস ওয়াই এই সম্পর্কগুলো আমরা বুঝি না আর আমরা ধরতে পারি না, আমরা কনফিডেন্স পাই না, ঠিক আছে? এই জিনিসটা শিখতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়েছে। সো এই যে বাকি পুশটা দিছে, এই যে ব্রেকআউটটা মারছে, এইটাই তো নিউ ডেটা, দেন এই ডেটাটা কমপ্লিট করতে গিয়ে এই যে বাকি পুশ দিছে, এইটাতে এখানে তো সেলাররা ছিল, বাকি পুশ কন্টিনিউ করতে গিয়ে এখানে অবশ্যই বাইংয়ে কনভার্ট করছে। সো এইটাই তো নিউ ডেটার পুশ, দেন ওরে ব্রেকআউট, পরের ডেটা কেটা হয় ওর থেকে পুশ, পরের ডেটা কেটা হয় ওর থেকে পুশ। আমি ঘটনা ক্লিয়ারলি বুঝাইতে পারছি আশা করি। এখন কথা হইতেছে ওর থেকেই কেন বড় পুশ দিল? কারণ ভাই এই ওর থেকেই পুশ দেওয়ার মেইন কারণ হইতেছে এই যে মার্কেট ওর একটা পরম্পরা ভাঙছে সুইংয়ের, এই ডেটার থেকেই, ঠিক আছে? এই ডেটার থেকেই
এখন এই ডেটারও যদি মার্কেট লিকুইডিটি খাইতে চাই তো মার্কেট ডেফিনেটলি এখানে যে মেইন ডিমান্ড আছে ওর ওইটা পর্যন্ত আইসা পরে পুশ দিত, বাট এই পুরা পুশটাই দিত যতটুক এখন দিছে। আমি ঘটনা ক্লিয়ারলি বুঝাইতে পারছি আশা করি। এইটা হইতাছে ডেফিনেশন অর ওল্ড ডেটা আর নিউ ডেটা লয়া, ঘটনা বুঝাইতে পারছি। সো এইটার জাস্ট এই একটা লাইনে আমার বোঝানো দরকার ছিল, আর আমি আশা করি হালকা পাতলা চিল্লা হইলো গলা ভাঙ্গা হইলেও বুঝাইতে পারছি। কারণ এইসব নিয়ে ভাই আপনার সাথে দুনিয়ার কেউ কথা বলবো না, কারণ এইসব নিয়ে আপনার সাথে দুনিয়া একটু হাত লেগেছে, তো এইসব নিয়ে আপনার সাথে দুনিয়ার কেউ কথা বলবো না, ঠিক আছে? কারণ দুনিয়ার কেউ চায় না আপনি ট্রেডিং শিখেন, ফ্রিতে দুনিয়ার কিছু পাওয়া যায় না, ঠিক আছে? তো এবার আসি পরের কাহিনীটা, এগুলা পরবর্তীতে আমরা দেখবো রিভার্সাল নিয়ে আলোচনা করলে তখন এইগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো না। সো এবার আসি পরের কাহিনীতে, সেটা হইতেছে নিউ ডেটা বা রিসেন্ট ডেটা, যেটা এই ভিডিওর মেইন উদ্দেশ্য। এই ভিডিওর দুইটা উদ্দেশ্য ছিল, ঠিক আছে? একটা উদ্দেশ্য ছিল হচ্ছে মার্কেটের সেশন, আরেকটা উদ্দেশ্য ছিল হচ্ছে মেইন যে সাপ্লাই ডিমান্ড আছে, টোটাল সাপ্লাই ডিমান্ড, টোটাল ওভারঅল সাপ্লাই ডিমান্ডের ভ্যালিউ আপনারা বুঝছেন কেন আমরা রিভার্সালের ক্ষেত্রে সাপ্লাই ডিমান্ডটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি একটা দিকে মার্কেটটা পুশ তো করলাম, ঠিক আছে, বাট পুশ করার ক্ষেত্রে আমি কোথায় আসি, এইখান থেকে যে মার্কেটটা রিভার্স করতেছে, সরি আমি একটু আবার নিচের দিকে যাইতে হইব, এটার ভ্যালিউটা বুঝতে গেলে আমি যে আমার যে সাপ্লাই ডিমান্ডের ভ্যালিউ সেটা বুঝতে গেলে আমার এটা বুঝতে হবে যে এইখান থেকে যে মার্কেটটা আমার রিজেক্ট করতেছে, হোক ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, শোল্ডার, কিউএম, যেইটাই হোক, এই যে রিভার্সালটা এখান থেকে করতেছে সেটা কেন করতেছে, আমি কোথায় আসি, আমি কি সেলার গো এরিয়ার ভিতরে আসি না বায়ার গো এরিয়ার ভিতরে আসি, আমার মেইন মার্কেটে ডিসিশন দিয়ে দিতেছে। তো আশা করি বুঝাইতে পারছি সাপ্লাই ডিমান্ডের মর্মটা কি, ঠিক আছে? দ্যাটস ওয়াই কই রে ওই ডেটা কই, এই যে এইখানে, দ্যাটস ওয়াই আমি এর আগের ভিডিওতে যে জিনিসটা বলছিলাম এখানে যে মার্কেটের সেশন, এইবার আসবো মার্কেটের সেশনের উদ্দেশ্যে। সাপ্লাই ডিমান্ডের উদ্দেশ্য অলরেডি আমি আশা করি কমপ্লিট করতে পারছি, যদি এখানে টাইম ফ্রেম, ট্রেন্ড, সুইং মুইং, স্ট্রাকচার বহুত কিছু আছে, বাট আমি জানি না কতটুকু পারবো, আমি ট্রাই করতেছি, ঠিক আছে? এবার চলেন মার্কেটের সেশন। মার্কেটের সেশন মানেই মার্কেটের সেশনের সাপ্লাই ডিমান্ডটা, ঠিক আছে? ওইটাই ইম্পর্টেন্ট, কারণ মার্কেটের ভিতরে সেশন যে বাইং করবো বা সেলিং দিব ওই পুরোটাই তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থেকেই বাই ডিসিশন নিতেছে, তাই না? তো এবার চলেন আমরা ওই দিকে যাই। আশা করি মোটামুটি আমি উদ্দেশ্য বা টপিক ধরাইতে পারছি। অনেক অনেক গলা ভেঙে গেছে, একটা সেকেন্ড আমি পানি খেয়ে নিই ভাই। আলহামদুলিল্লাহ। তো এখন হইতাছে আমগর বাকি টপিকের দিকে আমরা আগাই। দেখেন এই টপিকটা যখন কমপ্লিট করবো না তখন আপনি ডাইরেক্টলি আপনার পুরো উদ্দেশ্য ক্লিয়ারলি বুঝে যাবেন, ঠিক আছে? উদ্দেশ্য কি ক্লিয়ারলি বুঝবেন যে আমার এই টাইপ 1 কেন ছিল, এই টাইপ 2 কেন, টাইপ 3 কেন, এই উদ্দেশ্যগুলো যখন বুঝবেন, তার মানে যদি এনি বাই চান্স এই উদ্দেশ্যগুলো বুঝা যান আজকের ভিডিওতে, তাহলে বুঝবেন যে আপনি অনেক কিছু শিখা ফেলাইছেন, যেটা দুনিয়ার অনেক ট্রেডাররা এখন পর্যন্ত জানেই না। দ্যাটস ওয়াই প্রফিটেবল সবাই হইতে পারে না। কেন জানেন প্রফিটেবল হইতে পারে না? ওরা জানেই না ওরা কী করতেছে। মার্কেটে ঢুকছি ট্রেড, মার্কেটে ঢুকছি ট্রেড, বাট আমি জাস্ট এই মার্কেটের টাইম সম্পর্কে যেই কথাটা বলছি আজকে, ঠিক আছে, এইটাই আপনার কেউ বলবো না। আপনি যান 10, 15, 20,000, 30,000 দিয়ে কোর্স করেন টাকা দিয়া, কেউ শিখাইব না। শিখানোর মতো মানুষই নাই সোনার বাংলাদেশে, সব কিছু টাকা দেওয়া হয়, বুঝছেন? তো গালিগালাজ করলে করতে পারেন, বাট আমি যা বলি বুঝে শুনে বলি, আমার নজরে যেগুলো ভ্যালিড মনে আমি ওইটাই বলি। কারো খারাপ লাগলো কিছু আসা যায় না, কারো ভালো লাগলো কিছু আসা যায় না। তবে আমার টাইম যদি দেখেন, কেউ যদি আমার ভিডিও দেখে ট্রেডিং লাইফে আইসা, আমি এতটুকু বলতে পারবো 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা যত টাইম দিয়ে এই ভিডিও দেওয়া হোক না কেন, যদি ওই ট্রেডিং সেক্টরে থাকে ওর টাইমটা লস হয় নাই, আমি এটা বলতে পারি। ওকে, তাহলে এবার চলেন আমরা নিউ ডেটা লয়ে কাজ করি। এই যে নিউ ডেটা, এই নিউ ডেটা মানে এইটাছে ডিরেক্টলি আমার মার্কেটের সেশনের সাথে কানেক্টেড থাকবো সবচেয়ে বেশি। অ্যারাউন্ড ধরেন যে 70%। সাপ্লাই ডিমান্ড তো সব একই, তাই না? সাপ্লাই ডিমান্ড কিন্তু মার্কেটের নিউ ডেটা ওল্ড ডেটা দুইটার সাথেই কানেক্টেড, কিন্তু এই নিউ ডেটার অ্যারাউন্ড 70% আমার কানেক্টেড থাকে হইতাছে মার্কেটের নিউ ডেটার সাথে, ঠিক আছে? কারণ মার্কেট আর এই নিউ ডেটাগুলো তৈরি করে ওল্ড ডেটারে ট্যাপ করে। সো এইবার চলেন আমরা ডিরেক্টলি ওই দিকে যাই। আর নিউ ডেটা মানে কি মার্কেটের সেশন। এইবার হইতেছে এইগুলা, যে এইটুকু রাখি। প্রথম যে কাহিনী এখানে চলে আসবো, এটা এইগুলো হইতেছে ভ্যারিয়েন্ট, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, ধরেন যে আজকে এই 3টা বা 4টা ইকুয়াল, আমি এই জিনিসটা অলরেডি আমি শিখাই দিয়ে আসছি, তবুও আমি ট্রাই করবো। বাট এই বাকিগুলো যেগুলো আছে এগুলো এখন না, যখন প্রপারলি রিভার্সাল কন্টিনিউয়েশন নিয়ে আলোচনা করবো তখন এইগুলো আমি ধরবো, তখন এইগুলো ধরবো, ঠিক আছে? এখন এগুলো বাদ দিলাম।
জানি না ভিডিও কত বড় হয়েছে, বাট ট্রাই করতেছি, আমার গলা আর কুলাইতেছে না। তো নিউ ডেটার ভিতরে আসলে এগুলো হইতেছে কি আমার একটা ভেরিয়েন্টের মতো কাজ করবো, মানে আমি আমার ব্যক্তিগত কাজ করার জন্য যেই জিনিসগুলোর ক্যান্ডেল স্টিকের অ্যাজ এ সাইকোলজি হিসেবে আমি ধরি বা দেখি, ঠিক আছে, ওইগুলো আমি দিলাম, তুইলা দিলাম এখানে, ঠিক আছে। আর এইগুলো আপনারা লাইভ মার্কেটে পাইবেন, আমি বিশ্বাস করি পাইবেন, ঠিক আছে। কারণ আমি নিজে মার্কেট থেকে শিখছি, লাইভ মার্কেট থেকে শিখছি, উষ্টা খাইতে খাইতে শিখছি। সো এই জন্য আমি বলতেছি যে এই যে নিউ ডেটার সাথে ডিরেক্টলি কানেক্টেড মার্কেটের সেশনের সাপ্লাই ডিমান্ডগুলা, সেটার সাথে এই একটা ভেরিয়েন্ট, দুইটা, তিনটা, এই তিনটা, চারটা, এই চারটা আপাতত আমি ট্রাই করবো দেখানের। আর বাকি ভেরিয়েন্টগুলা কন্টিনিউশন রিভার্সালের ক্ষেত্রে প্রযোজ্য, বাট ওইটাও মানে এটা একদম পুরো রিভার্সাল আর কন্টিনিউশনের সাথে প্রযোজ্য। সো এটা পরে দেখাবো আমি, সমস্যা নেই। তো এটা আরও পরে আসবো আর কি। তো এবার চলেন আমরা শুরুতে 1 নাম্বার যে কন্ডিশন চলে আসে সেটা হচ্ছে একটা স্টেক বা রেঞ্জের ভিতরে আগে মার্কেটটা আটকাইবো, ঠিক আছে। ঠিক আছে, পরবর্তীতে কি করব, অথবা অথবা লাস্ট যে সুইং আছে সেই সুইংয়ের ভিতরে আটকাইবো। তো ঘটনাটা কি এখানে চলতেছে আমি সেটা বলি। স্টেক এরিয়া বা রেঞ্জিং এরিয়া মানে কি, ধরেন যে মার্কেটটা চলতেছে, পরে এমন একটা সিচুয়েশন আসলো যেই জায়গায় মার্কেটটা এইভাবে একটা এরিয়ার ভিতরে আটকায় গেল, ঠিক আছে, এইভাবে একটা এরিয়ার ভিতরে আটকায় গেল। এইটা হইতেছে আমার রেঞ্জ বা স্টেক। এইটা ছাড়াও আরেকটা হইতেছে লাস্ট সুইংয়ের ভিতরে মার্কেটটা আটকায় যাওয়া। এটা কিন্তু আমি নিউ ডেটা নিয়ে কথা বলতেছি, মার্কেট সেশনে যে সাপ্লাই ডিমান্ড। আরেকটা কি হইতে পারে যে এই যে মার্কেটটা এতক্ষণ, সরি এটা না, এটা এই যে মার্কেটটা এতক্ষণ পুশ করতেছিল, এই যে পুশ করতেছিল, তারপরে এমন একটা ঘটনা হলো এইখানে আইসা কি করলো মার্কেটটা, এই যে লাস্ট সুইং আছে, লাস্ট সুইং এখানে কে বলেন তো, এটার ভিতরে লাস্ট সুইংটা কে, লাস্ট সুইং হইতাছে এইটা, এইটা হইতাছে লাস্ট সুইং, ঠিক আছে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম। এখন টপের দিকেও ব্রেকআউট করতে পারে নাই, বটমের দিকেও ব্রেকআউট করতে পারে নাই, এই লাস্ট সুইংয়ের ভিতরে এসাই মার্কেট আটকায় গেল। এই দুইটা হইতাছে আর ভেরিয়েন্ট, ঠিক আছে। স্টেক হইতাছে মার্কেটের সেশনগুলাই দেখবেন যে ডিরেক্টলি একটা এরিয়ার ভিতরে আটকে পড়ছে, না টোকিও, না লন্ডন, না নিউ ইয়র্ক, কোনো সেশনই এই রেঞ্জের বাইরে বাড়াইতে পারতেছে না। তখন ওই সেশনের সাপ্লাই ডিমান্ডগুলো কিন্তু মারাত্মক পাওয়ারফুল, মারাত্মক পাওয়ারফুল। আর যখন এগুলো ভাঙে তখন হিউজ অ্যাগ্রেসিভলি ভাঙে। আমি এই ডেটাগুলো দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ। সো অ্যাজ একটা ডিরেকশন ধরতে পারেন, একটা ডিরেকশনই হয়ে যায় মার্কেটে, ঠিক আছে। সো এই দুইটা ভেরিয়েন্ট, এই দুইটা ভেরিয়েন্ট সেটা কি, একটা হচ্ছে স্টেক বা রেঞ্জ হইব এইটা, আরেকটা হচ্ছে লাস্ট সুইংয়ের ভিতরে মার্কেটটা আটকাইব, ঠিক আছে এইটা। তো এখন এরকম হইতে পারে এই বিষয়টা, ধরেন যে টোকিও একটা সেশন আছে, টোকিও সেশনের ভিতরে এই পুরো সেলটা আসছে, বাট লন্ডন চালু হওয়ার পরে বা নিউ ইয়র্ক চালু হওয়ার পরে এমন একটা ঘটনা হয়েছে যে এই যে লাস্ট সুইংটা আছে, ধরেন যে এইখান থেকেই ধরেন যে লন্ডনটা চালু হয়ে গেল, এই দিকের আশপাশ থেকে লন্ডন চালু হইয়া এমন ঘটনা হইলো যে এই জায়গায় মার্কেটটা আটকায় পড়ছে, যে লন্ডন কি করছে, লন্ডন কি করছে, এই যে এটুক আছে না, এটুকের বাইরে লন্ডন আর নিউ ইয়র্ক কেউই নিচের দিকে যাইতে পারে নাই, এটুকের বাইরে, দেন নিউ ইয়র্কও পারে নাই, এটুকের ভিতরে পুরো আটকায় গেছে গা। এখন ফলে কি হইল, এই যে একটা আটকাইছে এই জায়গায়, এখন অয় জাস্ট একটা টার্গেট নিব, হয়তো অয় এই রেঞ্জ থেকে এই লোরে ভাঙবো, আর এই যে রেঞ্জটা আছে সুইংয়ের, এই সুইংয়ে ব্রেকআউট করব, তার মানে পুরোপুরি নিচের দিকে পুশ করব। আরেকটা উদ্দেশ্য হইতেছে এইটা হইতেছে আর সুইংয়ের টপ লেভেল, প্রথমে অরে ভাঙবো, দেন হইতেছে সুইংয়ের টপ লেভেলের ভাঙবো, ঠিক আছে। এটা হইতেছে ঘটনা। কিন্তু এখন এই জিনিসটা আপনি কেমনি বুঝবেন, এই জিনিসটা বুঝতে গেলে পুরো মার্কেটে ডেটা লাগবো না। এই জিনিসটা তখনই বুঝতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনি মার্কেটে কোন জায়গায় আছেন। যেমন রিসেন্ট যে মার্কেটটা নিয়ে কথা বলতেছিলাম, এই যে ইকুয়াল বটম লেভেল বেস লেভেল ছিল, যেটার ব্রেকআউট করা ভাঙছে, তখন এইখানে আমার কে ছিল, মার্কেটের মেইন সাপ্লাই, সেলাররা সব এখানে ছিল। এখন মার্কেট এত পুশ পাওয়ার পরে এতক্ষণ কী করছে, লো ভাঙছে, ঠিক আছে, লো ভাঙছে, বাট এখন কি করতে হবে মার্কেট, ওর যেহেতু একটা সুইংয়ের ভিতরে আটকায় গেছে, ঠিক আছে, আর ওই সুইংয়ের ভিতর থেকে এই ঘটনা করতেছে। সো এখন যদি ওর এই রিসেন্ট হাই ভাঙে, এই রিসেন্ট হাই ভাঙে, তার মানে কি এই যে মার্কেটের সেশনের সেই ডিমান্ডটা তৈরি হয়ে গেল, সেইটা কি ওর একটা অ্যাজ এ ফ্লিপ হিসাবে ওয়ার্ক করলো না, এই যে হাইরে ব্রেক করলো, এটা কি ওর ফ্লিপ হয়ে গেল না এখন, এইটাই তাহলে ওর মেইন ডিমান্ড হয়ে গেল একটা, পরবর্তীতে এখানে মার্কেট আসলে এখান থেকে পুশ করব, এই ডেটাটা এই কাজে লাগলো, তাই না। সো আমি একটা কাজ করি, এটা মার্কেটের ভিতরে আমি দেখাই, দুইটা এক্সাম্পল মেবি রাখছি, এই যে এই দুইটা এক্সাম্পল। প্রথমে এইটা একটু বড় করি, এইদিকে আসলাম, ঠিক আছে,
এদিকে আসার পরে সিম্পল একটা জিনিস দেখেন, সেটা হইতেছে সরি একটু উপরের দিকে নিয়ে যাই। ওকে, এইটা। সো কি বলছিলাম আমরা প্রথমেরটা, একটা হচ্ছে কি রেঞ্জের ভিতরে বা স্টেকের ভিতরে আটকাইবো, যেটা হইতেছে এইটা, আর একটা হইতেছে একটা সুইংয়ের ভিতরে আটকাইবো, তাই না? এটা কোনটা আমরা একটু দেখি। এই যে এইটা যদি আমরা একটু খেয়াল করি, একটা সিম্পল জিনিস দেখেন, এই যে পুরা সুইং দিছে এখান থেকে, ঠিক আছে? এই যে পুরা সুইংটা দিছে এখানে, সরি এইটা না, এই যে পুরা সুইংটা দিছে, এটা কিন্তু ব্রেকআউট করছে, ও কিন্তু অলরেডি ব্রেকআউট করছে। তার মানে কি, ওর এখানে শিফটিং অলরেডি ওই দেখায় দিছে, এখানে কি দেখাইছে অলরেডি শিফটিং দেখাইছে। আর আমরা এদিকে কী পাইছিলাম, মার্কেটের মেইন সেলাররা এদিকে ছিল, রিসেন্ট ডেটা নিয়ে কথা বলতেছে আমি ডিরেক্টলি। ওকে, ওইটার পরে এই যে আমি বলতেছিলাম যে এইখান থেকে যে এইখানেও আহামরি ডেটা নাই, যেটা ওরা বলবো যে এইখানে কি হইতে পারে, একটা হেড অ্যান্ড শোল্ডার বানাইতে পারে, প্রপার ডেটা নাই, আছে বাট প্রপার নাই। কিন্তু একটা জিনিস দেখায় রাখছে যে এতক্ষণ হিউজ লো ভাঙছে, ঠিক আছে, হিউজভাবে লো ভাঙছে। আর এইখানে যে রিসেন্ট এই যে সেলটা আসছে, রিসেন্ট সাপ্লাইরা এখানে ছিল, সেলাররা এই বেস লেভেল ক্রিয়েট করার পরে ওরে ভাঙছে, তাই না? ওকে, তাহলে ঘটনা আমার মাথায় গেল। তাইলে যেহেতু অলরেডি ওয়র শিফটিং দেখায় দিছে, তাহলে আমার প্রথমে মাথার মধ্যে কী রাখতে হইব, অলরেডি যেহেতু এখানে ক্যারেক্টার শিফটিং কইরা এই সাপ্লাইয়ের দিকে ওই যাইতেছে সেটা বলতাছে। সো এখন ওর এই পুরা সেলিংয়ের পরে সুইংটা যে ঘুরাইছে, এটার মেইন বায়াররা কোথায় আছে সেটা বুঝতে হইব। মেইন বায়াররা এইখানে আছে, তাই না? তাহলে মার্কেটে কোথায় আসার কথা, এইখানে আসার কথা, আসছে, আসে নাই। দেন এই যে লাস্ট সুইং করছে, এই সুইংয়েরে ওই নিচের দিকেও ভাঙ্গে নাই, এখন পর্যন্ত উপরের দিকেও ভাঙ্গে নাই, ঠিক আছে? বরং কি করলো, এই যে পুরা পুশ করছে কইরা, এই যে লাস্ট সুইং আছে, এই যে লাস্ট সুইং আছে, এই সুইংয়ের এই সুইংটার ভিতরে একটা জিনিস খেয়াল করেন, এখানে তো আমরা কনফার্মেশন পেয়ে গেছি ক্যারেক্টার শিফটিং করছে বা ওর যেই স্ট্রাকচার আছে সেটা শিফটিং করছে। বাট এই সুইংয়েরে ব্রেকআউট করা মানে কি, পুরাপুরি কোন দিকে যাওয়া, অলরেডি আমরা টার্গেট সেলার এরিয়া সেটা আমরা জানি, তাহলে আরও কনফার্মেশন পেয়ে গেলাম। বাট এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে এইখান থেকে পুরো সেলিংটা মারছে, ঠিক আছে? এই সেলিংটার ক্ষেত্রে একটা চিন্তা করেন তো, এইটা কি ওর একটা সুইং হয় না? এই যে এইটা, এই সুইংয়ের কথাই বলতেছিলাম তখন আমি, কই জানি, একটা মিনিট, এটা একটু আমি হাইড করি, এবার আসি। এই যে এইটা, ঠিক আছে, এটা কি ছিল, এটা অনেক অনেক ধরনের ভেরিয়েন্ট হইতে পারে, বাট এই সুইংয়ের ভিতরে আটকাইব, এটা হচ্ছে মেইন কাহিনী, ঠিক আছে? সুইংয়ের ভিতরে আটকাইব। এবার চলেন আমরা ওই জায়গায় যাই যে জায়গায় বলতেছিলাম। আরে এত ছবি টবি রেখে যন্ত্রণায় আছি রে। এই যে এইখানে, এইবার সিম্পলি জিনিসটা দেখেন, এই যে সুইং কমপ্লিট হইলো, ওর পরে কি এখন ওই এই যে আসলো, এইটা ওর সুইংটা না, এই যে বাইং সেলিং, আবার এই যে বাইং আসতেছে, বাট ওই কেউ ব্রেকআউট করতে পারছে, পারে নাই, এই যে আটকায় গেল। এখন এইখানে যে আটকায় গেছে, এইটার ঘটনা কি এখানে এমন হইতে পারে, এখানে আটকানোর ঘটনাটা কি? কিন্তু টোকিওর ভিতরে কিন্তু কয় এই সুইংয়ের ভিতরে আটকায় একটা ডিমান্ড তৈরি করছে, সরি নিউ ইয়র্কের ভিতরে, কিন্তু অ্যাকচুয়ালিটিতে ওর এইখানে আসার কথা ছিল। এই জায়গার থেকে যদি আটকায় এই পুশটা নিতে চাইতো বা রিভার্সটা নিতে চাইতো, এই যে এখান থেকে একটা রিভার্স করতে চাইতেছে, আমার মেইন উদ্দেশ্য হইতেছে এই সুইংয়ের ভিতরে এসে যে একটা রিভার্স করতে চাইতেছে, পুরোপুরি দেখাইতেছে, ঠিক আছে? এই জিনিসটা যদি হয় এইখানে আইসা করতো, কারণ এইখান থেকে এতটুকু পুশ পাইছে যে অয় সব ধরনের ব্রেকআউট করে দিছে, শিফটিং দেখায় দিছে। সো এই রিভার্সটাই যদি এইখান থেকে করতে চাইতো, তাহলে তো আমি ক্লিয়ারলি বুঝতাম যে না, ঠিক জায়গার থেকে করতেছে, তাহলে এইখান থেকে করার উদ্দেশ্যটা কী? সো এই জিনিসটাই আমার ক্লিয়ারলি বইলা দিছে আমার এই সেশন, এইটাই ও একটা নিউ ডেটা করতে চাইতেছে, যে নিউ ডেটা ওরে বলতেছে যে ভাই এই সুইংয়ের ভিতরে আমি অলরেডি নিজের আটকায় ফেলাইছি, ঠিক আছে? এখন এইখান থেকে যখন আমি ব্রেকআউট দিমু, তার মানে এইটা যে আমি এই সেশনের ভিতরেই একটা আমার নিজের ডিমান্ড বানায় যাইতাছি, যেটা আমার নিউ ডেটা হিসাবে কাজ করব। সো এইটা হয়ে যাব নিউ ডেটা, আর এইটা ছিল হচ্ছে ওর ওল্ড ডেটা, যেই ডেটার এসে ট্যাপ করতে পারতো কিন্তু করে নাই। এইটাই হইতেছে নিউ ডেটার ভিতরে পার্থক্য। ওই মাঝে মধ্যে পুরান রুলস ভাঙতে গেলে নতুন রুলস তৈরি করতে হয়, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এরকম, ওই যদি এখন এইখানে আসা যাইতো তাহলে ভ্যালিড ছিল, বাট
ওই এইখান থেকে যখন যাইব অনেকের নজরে এটা ইনভ্যালিড, বাট আমার নজরে এটা কি, ওই এই সেশনটারই একটা ডিমান্ড বানায় যাইতেছে। আর এইটা অনেক পাওয়ারফুল। মাঝে মধ্যে এইগুলা দিয়ে ও একটা রিভার্সাল করে, আমি কি বলবো এটারে, ধরেন যে এইখানে এই যে এই জায়গায় টোকিও এইখানে না, এই টোকিও লন্ডন এমন হইব মাঝে মধ্যে যে এইভাবে একটা ক্যান্ডেল বা সুইং বানাইবো, পুরা দিন এইটার ভিতরে মার্কেট আটকায় থাকবো, দেন হচ্ছে এমন রিভার্স করবো, পুরো ডিরেকশন ঘুরাই দিব। সো এই ডিরেকশন ঘুরানোর জন্য মার্কেট সেশনের যে লাস্ট যে সাপ্লাই বা ডিমান্ড তৈরি করে, সেটা পরবর্তীতে এসে মার্কেট ওইভাবেই রেসপেক্ট করে। ঠিক আছে, সো মার্কেট নতুন ডেটা তৈরি করে ওর সাপ্লাই ডিমান্ডের জন্য, যেইটা সেশনের সাথে ডিরেক্টলি কানেক্ট হয়। ঠিক আছে, আর এই জিনিসটা হইতেছে ওইটা, এইখানে যে ডিমান্ডটা তৈরি করতেছে, পরবর্তী ওই ডিমান্ডটা আইসা পুশ করে মার্কেট যাইব। এখন এটা বানাইতেছে নিউ ডেটা, যেই ডেটাটা কি করতেছে, এইটার সাথেও কাজ করতেছে না, এইটার সাথেও কাজ করতেছে না, বাট পরবর্তীতে এটা কাজ করব। আশা করি নিউ ডেটার ভ্যালিউ বুঝাইতে পারছি। ঠিক আছে, তো আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি জিনিসটা আমি, বাট এটা একটা ভেরিয়েন্ট আমি যা দেখছি। আমি এই জন্যই এই যে মার্কেটের সেশন দেখেন, সিম্পল একটা জিনিস থাকেন, ওর যদি নিচে আসার থাকতো, ওই কিন্তু এই পুরা নিউ ইয়র্কের সেশনটারই খাইয়ে দিত না একটা সুইংয়ের ভিতরে, কোনো তো কাহিনী আছে। সো এইটার পরে আবার অনেকে ট্রেড করে কেমনে, এই ব্রেকআউটের পরে, কিন্তু তখন তো মার্কেটের ক্লোজ হয়ে যাওয়ার টাইম, নতুন দিনের ডেটা আসার টাইম। কিন্তু আমি এইটা নিয়ে কাজ করতে না পারি, আমি এইটা জানি এটা আমার লাগবো। আর আমি উইকলি অ্যানালাইসিস যারা দেখছেন ওরা দেখছেন আমার এখান থেকে ট্রেড ছিল। ঠিক আছে, সো এই হইতেছে ঘটনাগুলো যে আমি কেন এগুলার ভ্যালিউ দেই। সো আমি এইটারে যতটুকু ভ্যালিউ দিব, পরবর্তীতে এইটারে ততটুকুই ভ্যালিউ দিব, কারণ এই সেশনটা দিয়ে ওই আমারে একটা ডিমান্ড বানায় দিছে, যেটা আমার নতুন ডেটা, যেটা ডাইরেক্টলি আমার সেশনের সাপ্লাই ডিমান্ডের সাথে কানেক্টেড। আর এই ডেটা করতে গিয়ে ও একটা সুইংয়ের ভিতরে একটা যে ভেরিয়েন্ট তৈরি করছে, এইটাও তা সর ওই ভেরিয়েন্ট। আশা করি বুঝাইতে পারছি। এবার চলেন তার পরের ভেরিয়েন্ট নিয়ে কাজ করি। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, কারণ আমি কোনো সময় কল্পনা করি না যে এইসব বিষয় নিয়ে আমি কারোর সাথে আলোচনা করবো। এই হচ্ছে একটা ভেরিয়েন্ট, এবার হচ্ছে দ্বিতীয় ভেরিয়েন্ট। আরেকটা ভেরিয়েন্ট কী শিখাইছিলাম, যে পুরাপুরি মার্কেটে যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডগুলো আছে, ওইটা ডাইরেক্টলি সেশনেই আটকায় যাব। ঠিক আছে, উভয় দিকে আটকায় যাবো। এটা হচ্ছে স্টেক বা রেঞ্জ। এই স্টেক বা রেঞ্জ রিসেন্ট একটা ডেটা ছিল, মার্কেটটা প্রায় একদিন ডেটার এর মধ্যে আটকায় ছিল, মেবি একদিন পুরা দিন। ঠিক আছে, এইটা হইতে স্যার একটা ডেটা। ওকে, এইটা হইতে স্যার একটা ডেটা। ঠিক আছে, একটা সিম্পল জিনিস দেখেন, এইটা হইতেছে কি এর আগের দিনে নিউ ইয়র্কের পুরা মুভ। ঠিক আছে, বাট ওই পুরা মুভ আসার পরে এই ক্যান্ডেলটা দেখছেন, এই একটা ক্যান্ডেলের রেঞ্জ আর মার্কেট পারে নাই। এই যে পুরা টোকিও গেল 1 2, এটার ভিতরে আটকা, টোকিও গেল 1 2, পুরা আটকানি। লন্ডন আসলো, লন্ডনও ওর ভিতরে পুরাটা আটকানি। নিউ ইয়র্ক আসলো, নিউ ইয়র্কও পুরাপুরি আটকানি। কি বুঝলেন, এইটাই হইতাছে ওর যেই আছে কি বলে এটারে, স্টেক বা রেঞ্জের মার্কেট সেশনের সাথে। সো যদি কোনো দিন এরকম মার্কেট পান যে মার্কেটটা ডিরেক্টলি একটা সেশনের ভিতরে এইভাবে আটকায়া পরবর্তী সেশনগুলোও ওর ভিতরে সাপ্লাই ডিমান্ডের রিভার্স করতেছে বা রিজেকশন দিতেছে, তার মানে বুঝবেন যে ওর আজকে এইটাই হচ্ছে ওর এরিয়া। যদি এর বাইরে বাড়াইতে পারে সেটা আলাদা বিষয়, বাট বডি দিয়া বাড়াইবো। ঠিক আছে, যেমন এই পুরা কাহিনী করার পরে এই যে এইটা আছে, ওরে বডি দিয়া বাড়াইতে পারছে, তার মানে বুঝতে পারে পুরাপুরি বাড়াইছে। সো এই জিনিসগুলো আমরা অনেক ভুল করি, যেমন এখানে আসছে, এখান থেকে আসতেছে, আমরা এখান থেকে আরও মনে করি যাইবো, বাট পরবর্তীতে মার্কেট রিভার্স করে পুরোপুরি আম করে শেষ করে দেয়। বাট এই ভুলগুলো করা যাব না। এইটা আরেকটা ভেরিয়েন্ট। এখন কত দিতেছে, এইটা কেন জানতে হইব, এইটা আপনি রানিংয়ে ট্রেড করতে পারতেছেন না না করতে পারতেছেন সেটা আপনার বিষয়, বাট এইটা জানাটা এই জন্য ইম্পর্টেন্ট যে এইখানে যে দুইটা এরিয়া তৈরি হয়েছে, একটা এইটা আর একটা ওইটা, পরবর্তীতে মার্কেট আইসা ওরেও ওয়ার্ক করব। ঘটনা বুঝাইতে পারছি, কারণ এই সাপ্লাই আর ডিমান্ডগুলা ডিরেক্টলি মার্কেট সেশনের সাথে নিউ ডেটা তৈরি করছে। এইগুলো কিন্তু মার্কেটের নিউ ডেটা, যার কারণে এই নিউ ডেটাগুলোই পরবর্তীতে ব্রেকআউট করার পরে ওর ওল্ড ডেটা হিসেবে ওয়ার্ক করব। আর এইগুলা যেহেতু এত অ্যাকুরেসির সাথে ওয়ার্ক করে, দ্যাটস ওয়াই আমি এগুলোরে ভ্যালিউ দেই। আর এই জন্যই আমি যখন কোনো একটা জায়গা থেকে টার্গেট নেই, তখন আমি খেয়াল করি যে কতটুকু পর্যন্ত ওর প্রবাবিলিটি আছে, কোন কোন জায়গায় ওর ওল্ড ডেটা আছে, কোন কোন জায়গায় ওর নিউ ডেটা তৈরি করতেছে। আমি বুঝাইতে পারছি আমার উদ্দেশ্য। দ্যাটস ওয়াই আমি 100 পিপস, 200 পিপস, 400 পিপস আমি এইভাবে টিপি লই। কারণ কি, আমি কি করতেছি সেটা আমি জানি। ব্যাকগ্রাউন্ডে আমার ব্রেন কোন কোন জায়গায় কাজ করতেছে, কি কারণে কাজ করতেছে আমি সেটা জানি। আশা করি আমি বুঝাইতে পারছি। এইটা হইতাছে ওর এই স্টেক
আর লাস্ট সুইংয়ের সাথে যে কাজ করে এই যে এটা হচ্ছে স্টেক, এটা হচ্ছে লাস্ট সুইং, ঠিক আছে। আরেকটা আছে এই দুইটার সাথে কানেক্টেড, যেটা হচ্ছে একটা ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে নিজের আটকায় দেয়। সরি আমার গলা ভেঙে গেছে, তো আমি ট্রাই করতেছি, যদি ক্লিয়ারলি বুঝতে না পারেন তাহলে অনেক অনেক সরি। একটু পানি খেয়ে নিই। ওকে, এবার হইতেছে পরবর্তী কন্ডিশনটা, ঠিক আছে। কিছু কিছু আরেকটা যে সিমটম আছে সেই সিমটম হইতেছে এমন একটা সিমটম যেটা হচ্ছে একটা ক্যান্ডেল বানায়, ঠিক আছে। মার্কেট এমন একটা ক্যান্ডেল বানায় যে ওই ক্যান্ডেলের রেঞ্জের ভিতরেই মার্কেট টার্গেট আটকায় থাকে, পুরো একটা সাপ্লাই অথবা ডিমান্ড রেঞ্জ তৈরি করে। আর ওইটা এমন একটা যে পরবর্তী সেশনও এটার ভিতরে আটকায় থাকে, কিন্তু পরবর্তী ওল্ড মার্কেটের ডেটা যখন এটা হয়, এই নিউ ডেটাটাই যখন ওল্ড ডেটায় পরিণত হয়, তখন একজ্যাক্ট ওইটার থেকেই মার্কেট একটা সেলিং দেয়, খুব ভালো সেলিং দেয়। আর বাইং এরিয়া হইলে ওইটাতে একটা পুশ দেয়, মানে একটা বাইং হয় আর কি ভালো। সো এই ডেটা, আমি একটু ডিরেক্টলি ডেটা দিয়ে বুঝাই তাহলে বুঝবেন। সো আগে প্রশ্নটা একটু বুঝাইনি আমি, যদিও ক্লিয়ার করে বলতে পারতেছি না, কারণ অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করতেছি। সো আমিও মানুষ। তো নির্দিষ্ট ক্যান্ডেলের রেঞ্জে আটকে যাওয়া, নির্দিষ্ট ক্যান্ডেলের রেঞ্জ মানে কি সেটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। আর বেশিরভাগ সময় পরবর্তী সেশনেও ব্রেকআউট করতে পারে না। আচ্ছা, এবার একটা কাজ করি। এবার একটু আগে যে জিনিসটা বুঝাইলাম আমি, ঠিক আছে, সেই জিনিসটার ভিতরেই যদি এইখানে এমন একটা ক্যান্ডেল থাকে যেই ক্যান্ডেলের রেঞ্জটাই হইতেছে এত বড়, ঠিক আছে, এত বড়, আর মার্কেট বারবার এতক্ষণ হিউজ সেলিং হয়েছে, বাট বারবার মার্কেটটা এই রেঞ্জের ভিতরে এসে আটকায় যেতেছে। এইখানে টোকিও সেশন শেষ হয়ে গেল, এইখানে লন্ডন সেশন আসলো, লন্ডন সেশনও ব্রেক করতে পারতেছে না, নিউ ইয়র্কে আসা পুরো পুশ দিল, বাট পরের দিন আইসা কী করলো, এই যে দুইটা সেশন এখান থেকে ব্রেকআউট করতে পারলো না। সো এখানে যে একটা, এই যে একটা সেশনের কারণে যে একটা ডিমান্ড তৈরি হলো এখানে, পরবর্তীতে যখন মার্কেটটা এখানে আসবো, এইখান থেকে রিজেক্ট পাইলে ভালো একটা পুশ দিব, বাইংয়ের পুশ। কারণ এখানে একটা আগের থেকেই একটা নিউ ডেটা মার্কেট তৈরি করে গেছিল সেশনের জন্য, যেটা এখন ওল্ড ডেটায় পরিণত হয়েছে। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। সো একটা কাজ করি এবার ডিরেক্টলি আমি ডিরেক্টলি এটার এক্সাম্পলটা করে রাখছিলাম, আমি একটু টুকটাক এক্সাম্পল রাখার ট্রাই করছি এখানে। এবার এটার একটু বড় করি, ঠিক আছে, এই যে বড় করলাম। এবার এই জিনিসটা আমি দেখাই, এই ক্যান্ডেলটা একটু খেয়াল করেন। আমি কিন্তু ডিরেক্টলি রিয়েল যেই ওর এক্সাম্পল সেটা বলতাছি, যে ভ্যারিয়েন্ট আছে এখানে নর্মালি আপনারা দেখবেন যে হয় এখানে সাপ্লাই তৈরি হয়েছে, বাট এই সেশনের কারণে যে এখানে এত ঘটনা ঘটছে, এই সেশন আমার ডিরেক্টলি ওর রেঞ্জ দিছে। যেমন এই একটা গ্রিন ক্যান্ডেলে জাস্ট খেয়াল করেন, এই একটা ক্যান্ডেলের যে রেঞ্জ দেখেন তো, এই লম্বা টাইম টোকিও, লন্ডন পারছে, পারে নাই। নিউ ইয়র্কে আসার পরেও এই পুরো রেঞ্জরেই ওই ওয়ার্ক করতে বাধ্য হয়েছে, মানে কি ওর এই তিনটা সেশন রেই জাস্ট এই একটা ক্যান্ডেলের রেঞ্জে আটকায় দিছে, তাই না? সো এখন হয়তো বা এইটা আমার নজরে একটা নিউ ডেটা হইল, বাট পরবর্তীতে যখন এখানে আসবো আর এখান থেকে আমি রিজেক্ট পামো, তো তখন আমি এইখান থেকে নিশ্চয় একটা সেল ধরতে পারবো। কারণ এইখানে মার্কেট আমার একটা সাপ্লাই তৈরি করে দিছে, এটা হইতে পারতো ডিমান্ডও হইতে পারতো এখানে, এইখানে যদি তৈরি করতো জিনিসটা সেম একটা ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে আটকায়া। সো ওইটা যেমন এটা আমি কি বলছিলাম, পরবর্তী সেশনেও মাঝে মধ্যে ব্রেক করতে পারে না, যে পরবর্তী সেশন আসছে, কয়টা সেশন আসছে, লন্ডনও আসছে ব্রেকআউট করতে পারে নাই, নিউ ইয়র্কেও ব্রেকআউট করতে পারে নাই, উল্টা রিভার্স করায় দিচ্ছে। সো এই যে একটা কাহিনী তৈরি হইলো একটা ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে হইয়া, প্লাস একটা সেশন, দুইটা সেশন, এমন আছে তিনটা সেশন হইতে পারে। এটা এমন হইতে পারতো যে এই যে নিউ ইয়র্ক আসার পরে পুশটা আসছে ডিরেক্টলি এখানে চলে আসতে পারতো, তারপরে আবার এই রেঞ্জের ভিতরে মার্কেটটা আইসা, তারপরে কি করতে পারতো, মার্কেটটা এই রেঞ্জের ভিতরে আইসা ঢুকতে পারতো। সো তখন এখান থেকে আমি একটা সেল নিতাম। কতটুকু সেল নিতাম সেটার জন্য আবার এই মার্কেটে যে নিউ ডেটাগুলো করতেছে, সেই নিউ ডেটার পরে TP1 TP2 এভাবে দিয়ে টার্গেট করতাম। আশা করি বুঝাইতে পারতেছি। সো আমার ট্রেডিংয়ের সাইকোলজি বেশি ইম্পর্টেন্ট। আমার সাইকোলজির উপরে ডিপেন্ড করে আমার কি উদ্দেশ্য আমি ট্রেড করতেছি, আমার যে ডিসিশনটা নিতেছি ওটা কোন কন্ডিশনে নিতেছি, আর আমার যে ডিসিশনটা নিতেছি সেটা ভ্যালিড কিনা, সেটা আসলে প্রযোজ্য কিনা, আমি কোথায় আসি, কোন জায়গায় ট্রেড করতেছি সেটা আমার বুঝতে হবে। সো এই যে একটা ভেরিয়েন্ট তৈরি হইলো, আমি এই ভেরিয়েন্টে বহু ট্রেড নিছি এখন পর্যন্ত, ঠিক আছে। এই যে এইখানে যে সেলিং, আমি সেলিং ধরছি, ঠিক আছে। দেন এই সেলিংয়ের পরে উইক দিয়ে একটা ভালো বাইং শুরু হয়েছে, ওইটাও ধরছি, ঠিক আছে। সো এইটা হইতেছে বিষয় যে আপনার বুঝতে হবে যে কেন কী করতেছে।
এইটা একটা এটা একটা কন্ডিশন আমরা বুঝতে হইব। প্রথমত ওই আপনার একটা জিনিস ক্লিয়ারলি বলতাছে যে ভাই এইটারে আমি পার করতে পারি নাই, ঠিক আছে। সো এইটার ভিতর থেকে যে একটা সাপ্লাই অলরেডি তৈরি হয়ে গেছে, এখন যদি এখান থেকে যেই সেলিংগুলো আসবো, এখান থেকে যে বাইংগুলো আসবো ওর সাথে বেশি ভ্যালিউ এই সেলিংগুলোর আছে। একে তো একটা ক্যান্ডেলের রেঞ্জের ভিতরে আছে একটা রিভার্সাল, দেন একটা দুইটা তিনটা সেশনের সেলিং দিতেছে, দেন পরবর্তীতে এটা একটা ওল্ড ডেটা হয়ে যাব, আর ওল্ড ডেটাতে তো দিবই। আশা করি কাহিনী বুঝাইতে পারতেছি। সো এইটা হইতেছে আর একটা মার্কেটের সেশনের ভিতরে যে সাপ্লাই ডিমান্ডগুলো হয়। কয়টা জিনিস দেখাইলাম অলরেডি, সরি একটু আওলা করে ফেলাইতেছি। কয়টা দেখাইলাম অলরেডি? এখানে দেখাইলাম দুইটা, এই দুইটা, এইটা একটা, তিনটা, ঠিক আছে। এইটাও আরেকটা আছে এক্সাম্পল, এটাও দেখি। এই যে দেখেন, এইগুলো যদি আপনার মার্কেটে খুঁজেন না, অ্যাভেলেবেল পাইবেন, অ্যাভেলেবেল। এই যে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ঠিক আছে। সো এবার একটু এদিকে আসি। সিম্পল 1 2 3 পারছে, পারে নাই 4। এই যে একটা ক্যান্ডেলও কি ব্রেকআউট দিতে পারছে? সিম্পলি দেখেন, একটা ক্যান্ডেলও কি ব্রেকআউট আসে নাই। উল্টা সাইডে মার্কেট পুশ করছে, তাই না? বাট পরবর্তীতে যখনই মার্কেট ওর ভিতরে আসছে, সিম্পল একটা জিনিস দেখেন, পুরা পুশ পাইছে, পুশ মার্কেটে পাইছে। আবার ওরে তৈরি করছে না, দেখেন কয়টা সেশন, একটা সেশন, দুইটা সেশন, তাই না? এই যে পরবর্তীতে এখানে এসে যখন ট্যাপ করছে, পুশ দেখছেন মার্কেটে, ওয়ার্ক করে ভাই, ওয়ার্ক করে, ঠিক আছে, ওয়ার্ক করে। সো এইটা কেন ওয়ার্ক করে নাই? অনেকে বলো ভাই এটা কেন ওয়ার্ক করে নাই, কারণ এইটা হইতাছে এখানে এসে ক্যান্ডেলই থামে নাই, ক্যান্ডেলের ক্লোজিংটা কোথায় আছে? এইটা হইতাছে ডাইরেক্টলি মার্কেটের অল টাইম হাই ডাইরেকশন, আর এখানে ফান্ডামেন্টাল কিছু ইস্যু ছিল, ঠিক আছে, এখানে কিছু ফান্ডামেন্টাল ইস্যু ছিল অল টাইম হাইয়ের, যাক ওটা অন্য বিষয়। বাট বাকিগুলো সিম্পলি ওয়ার্ক করছে, ঠিক আছে, বাকিগুলো ওয়ার্ক করছে, এখানেও ওয়ার্ক করছে, পুশ দেন নিতেছে। এখানে জানি কোনটা ছিল, আচ্ছা এর ওল্ড ডেটাই ছিল, আচ্ছা বাদ দিলাম, আমি মোটামুটি বুঝতে পারছি আশা করি ঘটনাটা। দেন এইটার সাথে আবার আরেকটা জিনিস আমার বলা উচিত এই নিউ ডেটার সাথে, সেটা হইতাছে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন। আমি একটা টপিক পড়াইছি না, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, যেমন এইখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে, এইখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, এইখানেও ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন। তো যেই এরিয়াগুলোতে, যেমন এইখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হইতেছে, যেই এরিয়াতে ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশনগুলো হইব, যেটা আমি আগে দেখাই দিয়ে আসছি, তার মানে কি ওইখানে অবভিয়াসলি একটা ডিমান্ড বা সাপ্লাই তৈরি হয়েছে। সো পরবর্তীতে যখন ওই জায়গার ভিতর আইসে মার্কেটটা আবার রিভার্স করা ট্রাই করব, তার মানে ওইটা ভ্যালিড। ঘটনা বুঝতে পারতেছি, কারণ যেইখানে আপনার ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে আর ওইটা ভ্যালিড ওয়েতে ওয়ার্ক করছে, তার মানে কি ওই জায়গায় মার্কেটটা এসে রিভার্স করছে, আর ওই রিভার্সটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন করে করছে, মানে কি ওইটা একটা প্রপার রেসপেক্ট করা ডিমান্ড বা সাপ্লাই। আর যেহেতু প্রপার একটা ডিমান্ড বা সাপ্লাই মার্কেট আসছে, পরবর্তীতে ওইখান থেকে রিভার্স করলে ওইখান থেকে বাইং বা সেলিং আসবো, স্বাভাবিক। যেমন এই কারণে এটাও এটার সাথে অ্যাড হয়েছে, ঠিক আছে। এখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে, প্রপার একটা ডিমান্ড পাইছি, প্লাস মার্কেটের সেশনের সাথে কানেক্টেড একটা বডিও ব্রেকআউট করতে পারে নাই। দ্যাটস ওয়াই এখান থেকে যখন মার্কেটের রিভার্সগুলো আসবো, এইটা আমার প্রপার রিভার্স। আশা করি ঘটনা বুঝাইতে পারছি। এইগুলো হইতেছে ঘটনা। এখন এইগুলোর উপরে কনফিডেন্স আপনার কখন বাড়বো? যখন ওইরকম আপনি প্র্যাকটিস করবেন। আমার প্রচুর প্র্যাকটিস করা হয়ে গেছে, যার কারণে এইগুলো এখন আমার একটা অনেক ভালো একটা কনফার্মেশন দেয় যে হ্যাঁ, আমি যেটা চিন্তা ভাবনা করতেছি এখান থেকে বাইং করবো, সেলিং করবো, উদ্দেশ্যটা কি, আমার এই উদ্দেশ্যর একটা ক্লিয়ারেন্স পাইতেছি আমি এখানে, ঠিক আছে। তো এবার হইতে স্যার একটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন, ওই যে মাত্র এই কথা আমি বইলাই দিছি, এই টপিকটা এখানে চলে আসছে। এই গেল একটা, এখানে দুইটা ভেরিয়েন্ট গেছে, এখানে একটা তিনটা ভেরিয়েন্ট, এটা আরেকটা 4 নাম্বার। সো এইটা হইতেছে কি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন। মাত্র এই কথাটা আমি বলছিও, যদিও তাও আরেকবার বলি, সেটা হইতেছে এই ক্যান্ডেল রেঞ্জ, আরে এটা একটু বড় করতে হইব। ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন যেই জায়গাগুলাই হচ্ছে, ঠিক আছে, যেমন সিম্পল একটা জিনিস দেখেন, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনটা কোন জায়গায় হইতেছে? এখানে হইছে, তার মানে কি এখানে হইয়া পুরা পুশ পাইছে, ঠিক আছে। তার মানে হইতাছে এইটা আমার একটা অ্যাজ এ ডিমান্ড হিসাবে অলরেডি তৈরি হয়ে গেছে, যে ডিমান্ডটা পুরো ওয়ার্ক করা। আর এখানে কি হয়েছে, ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে, সো এখানে বায়াররা আছে। সো পরবর্তীতে যখন মার্কেটটা ওইখানে আইসে রিভার্স করবো, বাট দেখেন এখানে আইসা ডিরেক্টলি বি হয়ে গেছে,
বাট এইটাই যদি শুরু টাইম ফ্রেমে যাইতেন না, এই ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের ভিতরে আসছে, 5 মিনিটে গেলে মেবি এখানে আরেকটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাইতে পারতেন, বা এখানে একটা স্ট্রাকচারাল শিফটিং পাইতে পারতেন। এতক্ষণ লো ভাঙছে, হুট করে হাই ভাঙ্গা এইভাবে যাওয়া শুরু করছে মার্কেট, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, যেগুলো আমি এর আগে মার্কেটের স্ট্রাকচারে বলে আসছি, ওইরকম শিফটিং পাইতেন। তার মানে এইটার একটা ভেরিয়েন্ট, যে যেইখানে ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন করছে খুব সুন্দরভাবে, আর এটা ওয়ার্ক করছে মার্কেটে একটা, তার মানে ডিমান্ড তৈরি করছে, আর এটা উপরে হইলে হইতে পারতো একটা সাপ্লাই তৈরি করছে। ধরেন এইখানে একটা ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন হয়েছে, সো ওইটা একটা সাপ্লাই তৈরি হয়েছে, পরবর্তীতে মার্কেট এক্সাক্ট ওইখানে এসে যদি এভাবে রিভার্স করতে চায়, তার মানে এই সেলিংটা ভ্যালিড, কারণ এখানে অলরেডি সাপ্লাইরা সেলাররা বসে আছে, আর এক্সাক্ট ওইখানে মার্কেট পরবর্তীতে এসে সেল আসতেছে। এইটাই হচ্ছে ঘটনা। ওকে, আশা করি আমি জিনিসটা ক্লিয়ারলি বুঝাই দিতে পারছি। এইটা হচ্ছে আর একটা ভেরিয়েন্ট, আমি এটা শুরু করে দিই, যদি বুঝতে সমস্যা হয় আমি অনেক দুঃখিত, কারণ লম্বা টাইম পরে ভিডিও বানাইতেছি। ওকে, আরেকটা হচ্ছে রিভার্স, মানে ইকুয়াল টপ আর বটম, যদিও এটা আমি অল টাইম হায়ার মার্কেটে সবচেয়ে বেশি ইউজ করি, বাট এইটার আমি বলি ইকুয়াল টপ বটমটা, না ইকুয়াল মানে কি, ধরেন যে ডাবল বটম, ডাবল টপ, এই জিনিসটা, ঠিক আছে। তো এইটার আমি আবার আমার একটা বলি, আমি সবসময় এটা বলি বেস লেভেল, বেস, BASE, ঠিক আছে, বেস লেভেল বলি এটার আমি। সো এটার কেন বলি, এইটাও ওর একটা মার্কেটের প্রপার সাপ্লাই ডিমান্ড হওয়ার সাথে জড়িত। আর এইটা মাঝে মধ্যে ডিরেক্টলি এই যে মার্কেটের নতুন ডেটা বলি না, নতুন ডেটা, নিউ ডেটা যেটা মার্কেটের সেশনের সাথে কানেক্টেড, ওই নিউ ডেটার ভিতরে মাঝে মধ্যে যখন এটা পাই, তখন এটা আরও বেশি মানে কঠিন শক্তিশালী হয়ে যায়, ঠিক আছে। ইকুয়াল টপ বটম, এটার কোনো এক্সাম্পল যদি আমি রাখি নাই, বাট তবুও ইকুয়াল টপ বটমের যে ভ্যালিউ, সেটার ভ্যালিউ যদি আমি বুঝাইতেও যাই না প্রপারলি, অ্যাভেলেবেল আছে মার্কেটে, অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল আছে। কিন্তু আমার এক্সাম্পলের জন্য আমার যেটা বোঝানো উচিত সেটা আমার দেখতে হবে কই আছে। এটার একটা এক্সাম্পল আমার ঠিক করে রাখা দরকার ছিল, কারণ যেহেতু বুঝাইতাছি ওই জিনিসটা আমার প্রপারলি দেখার দরকার ছিল। অবশ্য এইটাও হয়, বাট এটা ইকুয়াল টপ বটম ইকুয়াল বটম হয়েছে, কিন্তু সেটা হইতেছে অতিরিক্ত, মানে ডাবলের চাইতে বেশি আর কি, এই জিনিসটা ডাবলের চাইতে বেশি। সো এটা হইতেছে একটা প্রবলেম, এটা হইতেছে কি একটা ইকুয়াল লেভেল, ঠিক আছে। এই যে ইকুয়াল লেভেল দিয়ে এই যে একটা বেস তৈরি করছে মার্কেট, ঠিক আছে, প্লাস সেশন এটার সাথে কানেক্ট হয়েছে, দেখেন লন্ডন 1 2 3, নিউ ইয়র্ক কানেক্টেড 4 5, তার মানে ডাইরেক্টলি সেশন কানেক্টেড বানায় এটা কি বানাইছে, ডিমান্ড তৈরি করছে। সো এইটার ভিতর থেকে আবার ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন পাইছি, দেন এইখান থেকে পুরা হাই ব্রেকআউট পাইছি। সো এটাই তো বাইংয়ের জোন, ঠিক আছে। আর এইটা যদিও এখানে প্রপারলি করে নাই, ট্যাপ করে নাই, বাট কোনো না কোনোভাবে নিজেরা কমপ্লিট করে আসছে, ঠিক আছে, নিজেরা কমপ্লিট করে তারপরে আসছে। সো এগুলো বুঝতে হইব। বাট এই ইকুয়াল টপ বটমের বিষয়টা যে এইটা একটা হলো না, এইটার জায়গায় হইতেছে একটা বেস ক্রিয়েট হইতো, ঠিক আছে। আমি যদিও প্রপার এক্সাম্পলটা এখানে আমি আগের থেকে খুঁজে রাখি নাই, দুঃখিত। এই যে একটা ইকুয়াল বটম হইতো, ঠিক আছে, ওইটাই পরবর্তীতে আইসা আবার ঠিক করে ওয়ার্ক করতো। আমি ওই অল টাইম হায়ার মার্কেটটা জিনিসটা বুঝাই দিয়ে আসছিলাম, ওইটার একটা ভ্যারিয়েন্ট, ঠিক আছে। আবার ওইটা যদি এরকম যেমন মার্কেটের সেশনের সাথে কানেক্টেড হয়ে সাপ্লাই বা ডিমান্ড মেক করে, তাহলে তো সোনায় সুহাগা, তাহলে তার কোনো কথাই নাই, ঠিক আছে। এতটুকু পাওয়ারফুল আর ওয়ার্ক করার মতো ক্যাপাবিলিটি রাখে জিনিসটা। আমি বেশি একটা খুঁজে টাইম নষ্ট করবো না, যদিও আগের থেকে আমার জিনিসটা পার করে রাখা দরকার ছিল। আমি ভাবছিলাম এটা নিয়ে পরে আলোচনা করবো, বাট ধরেন যে এখন একটা জাস্ট সিম্বলের উপর একটা টাচ আপ দিয়ে রাখলাম আর কি, এটাই মনে করেন, বাট পাইলাম না। এই যে এই জিনিসটা আমি বুঝাই দিয়ে আসছিলাম না একটু আগে এক্সাম্পল, যাক আমার ইকুয়াল টপ বটম বাদ দিলাম, আপনারা একটু কষ্ট করে খুঁজে নিয়েন ভাই। সো এই জিনিসটা আমি একটু আগে বুঝাই দিয়ে আসছিলাম না, এটার কথা বলছিলাম মনে আছে, এটাই কিন্তু আমি এক্সাম্পলে দেখাইছিলাম, তাই না। এই দুইটা এরিয়াই পরবর্তীতে ওয়ার্কেবল, চলেন টান দেই। এটা কিন্তু আমি এক্সাম্পল দিছিলাম নিউ ডেটা হিসাবে, এটা কিন্তু এখন ওল্ড ডেটা হয়ে গেছে। চলেন আমরা এবার টান দিই এটারে, পাইছেন ডেটা। এবার মুভটা দেখি কতটুকু দিছে। এখান থেকে 5 মিনিটের টাইম ফ্রেমে দেখেন ই করা যেত। সো জাস্ট
কতটুকু পর্যন্ত মুভ আসছে, এইটার কমপ্লিট করছে, এটা কমপ্লিট করেন, এটা কমপ্লিট করার কথা ছিল, এইটার কমপ্লিট করার কথা ছিল, হ্যাঁ করছে। সো 2500 পিপস, 2500 পিপস, আচ্ছা যাই হোক, এত কিছু দেখাইতে হয় না, যতটুকু দেখাইছি, যারা বুঝবো বুঝবো, আর যারা বুঝবো না কিছু করার নেই, এটা আমার দোষ না। আমার গলামালা ভাঙ্গে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি বুঝে আসছি, মানে আমি যা শিখাইছি না, মানে এইগুলা যদি কেউ আসলে বুঝা ফেলাইতে পারে, দৌড়া ফেলাইতে পারে একটু পরিশ্রম কইরা, ওরা নিজের অজান্তেই এমন একটা কিছু শিক্ষা ফেলাইছে যেটা অগর একটা মানে ডাইরেকশন দিব। আমি যে রিভার্সাল খুঁজতাছি, আমি যে কন্টিনিউয়েশন খুঁজতাছি, আমি কই আছি, কোথায় আছি আমি, সেটা বুঝবো, ঠিক আছে, সেটা বুঝবো। আমি যে ইকুয়াল বটম খুঁজতেছিলাম রে ভাই, সেটা যদি পাইতাম একটু, তাহলে আমি এখনই একটা এক্সাম্পল দিয়ে দিতাম, বাট আফসোসের বিষয় যে পাইতাছি না, তাহলে আমি দিয়ে দিতাম, সমস্যা নাই, ওইটা একটু খুঁজে নিয়েন, বা পরবর্তীতে যখন আমি মেইনলি রিভার্সাল আর কন্টিনিউশন নিয়ে ভিডিও বানাবো, তখন আমি চেষ্টা করবো যে এই ইকুয়াল টপ বটম বা ডাবল টপ বটম মেইনলি বেস লেভেল হিসাবে ইউজ করি ওই জিনিসগুলা, ঠিক আছে। যদি ইকুয়াল টপ বটমের লেভেল বর্তমানে একটা কয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। আর এই যে বাকি যতগুলো আছে, সরি আমি একটু বেশি আলো করে বলাইতেছি, অনেক টপিক তো, আর এই যে বাকি যে এইগুলো আছে, এই যে এইগুলা, ঠিক আছে, এইগুলো হচ্ছে মেইন রিভার্সাল কন্টিনিউশনের ক্ষেত্রে আপনার লাগবো, যেটা আমি আরও পরে শেখাবো, বাট আমার দ্বারা যতটুকু সম্ভব আজকের ভিডিওর ভিতরে আমি বোঝানো ট্রাই করছি। এখন এত যে কাউ কাউ করলাম আমি জানি না, যদি আমি কিছু শিখাইতে পারি এই ভিডিওতে, যদি আসলে এতক্ষণ কাউ কাউ কইরা কিছু শিখাইতে পারি এই ভিডিওর ভিতরে, তাহলে বুঝবেন যে আপনি একটা উদ্দেশ্য বুঝছেন। প্রথম উদ্দেশ্য হচ্ছে আপনার মার্কেটের সুইং কি বলতেছে, আর ওই সুইং থেকে আপনার মার্কেটে সেলারগুলা কোথায়, বায়ারগুলা কোথায়, আর আপনি আসেন কোথায়। দেন হচ্ছে আপনার টাইম ফ্রেমের যে বিষয়টা, ঠিক আছে, আপনি যেহেতু টাইম ফ্রেম বাঘ হয় 3টা বাঘে, আপনি এখন কোনটারে দেখতেছেন, আপনি কি জাস্ট ডেলি আর উইকলির ভিতরেই পুরো ডেটাটা নিতেছেন, নাকি আপনি ডিরেক্টলি মান্থলি অবধি নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। মান্থলি নিয়ে ডিরেক্টলি কাজ করতে গেলে এই H4 আর H1 দুইটা একসাথে আসবো, আর ডেলি আর উইকলি নিয়ে কাজ করলে 30 মিনিট সহ আসবো। সো ডিপেন্ড করতেছে আপনার উপরে। সো আপনি যখন এই 3টা টাইম ফ্রেমের উপরে গিয়া প্রপারলি কাজ করা শিখা যেতে পারবেন, 30 মিনিট, 1 ঘন্টা, 4 ঘন্টা, আর ওইটার ভিতরে এসে আপনি আপনার সুইংগুলারে আমি যেমনি কনসিডার করছি সেভাবে কনসিডার করতে পারেন। সেলার কারা, বায়ার কারা, আপনি কোথায় আছেন, ঠিক আছে, আপনার বেস কোথায় ছিল, ব্রেকআউট কেন করছে, বায়ার থেকে সেলার হয়েছে না সেলার থেকে বায়ার হয়েছে, দেন ওইখানে আইসা মার্কেট রিভার্স তো করতেছে, এইখানে কিন্তু রিভার্স করছে, মাঝে মধ্যে রিভার্স করবো না, রিভার্স না করে এরকমও করতে পারে, যেমন এই হাই এই জায়গায়, এই লো এই জায়গায়, এরকমও করতে পারে। সেই ক্ষেত্রে আবার আপনি দেখতে হইব যে এর আগে শিফটিং হয়ে গেছে, বাট এখন শিফটিং হয় নাই, বাট এখন শিফটিং না হইলেও দ্বিতীয় পুশে এই হাইও ব্রেক, এই হাইও ব্রেক, তাও কিন্তু স্ট্রাকচার শিফটিং করছে। লাস্ট যে পুশ আসছে, আমি কিন্তু টাইম ফ্রেমের কথাটা পুরোপুরি বুঝাই দিছি আগে, ঠিক আছে। সো লাস্ট যেই পুশ আসছে, ওই পুশে যে ব্রেকআউট করছে, পুরো হেডামকার, পুরো হেডামকার। আর ওইটার আপনি কয়টা ভাগে ভাগ করতে পারবেন, 1 ব্রেকআউট, 2 ব্রেকআউট, আর লাস্ট যে ডিমান্ড পুশ, আর এই পুরা সুইংয়ের যে বায়াররা এখান থেকে পুশ। আশা করি বুঝাইতে পারছি। সো ওইটার ভিতর থেকে মার্কেট আইসা আবার কোনটার ভিতর থেকে, এইটার ভিতর থেকে না এইটার ভিতর থেকে না এইটার ভিতর থেকে, মার্কেট কোন জায়গা থেকে রিভার্স করতেছে, আপনি কোথায় আছেন। আপনি তো জানেন অলরেডি, আপনার এতক্ষণ পুরোপুরি সেলিং পুশ পাইতেছিলেন, এইখান থেকে পুরো বাইং পুশ পাইয়া গেছেন। এখন আপনি বাইং খুঁজবেন না সেলিং খুঁজবেন, এটা আপনি জানেন। আর আপনি কোথায় আসছেন, এখন আপনার যেই লজিক্যাল এরিয়াতে আপনি আসেন, সেইখান থেকে যে আপনি বাইং খুঁজবেন না সেলিং খুঁজবেন, এটা আপনার উপরে। সো আপনি উদ্দেশ্য পেয়ে গেছেন, কেন এটারে সেল করলো, আর এটা সেল করার পরে এখন কি হইতে পারে, এক উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হইতাছে মার্কেট যে রিভার্স এখান থেকে করতেছে কি না করতেছে, দেন এই ওল্ড ডেটা কে আছে, 3-এর ভিতরে যে আসছি, ওল্ড ডেটা কে আছে, নিউ ডেটা কারে বানাইতেছে, এই ওল্ড ডেটারে টেপ করার পরে কি হইতাছে এই বেস লেভেল থেকে। আশা করি এই ভিডিওর টোটাল যে উদ্দেশ্য আমি বুঝাইতে পারছি, বাট তাও যদি না বুঝাইতে পারি বাইতের, এটা আমার ব্যর্থতা। সো আমি অনেক অনেক সরি এটার জন্য। আর আমি কারো কমেন্টেরও রিপ্লাই করতে পারতেছি না ভাই, আমি অনেক অনেক ব্যস্ত আর দুঃখিত আমি এটার জন্য। আর প্রায় অ্যারাউন্ড 20 দিনের কাছাকাছি হয়ে যাবে আমি ভিডিও রেকর্ড করতে পারতেছিলাম না। সো ট্রাই করছি লম্বা টাইম পরে,
আমার গলার অবস্থা খুব খারাপ। যদি কারো কথা বুঝতেও কারো সমস্যা হয় তাহলে আমি অনেক অনেক সরি। আর জানি আমার ভিডিওর জন্য সবাই বসে থাকে, এমন লোক আছে প্রতিদিন 5 থেকে 10 বার এসে চ্যানেলে ঢুকে ভিডিও দেখার লেগা, বাট আমি মন থেকে ট্রাই করি, ঠিক আছে? সো এত বড় ভিডিও কারো ঠেকানাই জীবনে কারোর জন্য বানাইবো, বাট আমি ট্রাই করছি আমার দ্বারা যতটুকু সম্ভব। আর আপনারা একটু পরিশ্রম করেন, প্র্যাকটিস করেন। এতটুকু আমি বলতে পারি, আমার ভিডিও বড় হইলেও কিছু শিখতে পারবেন, যেটা আপনার ট্রেডিং লাইফে কাজে লাগবে। আজকে যা শিখাইছি তা লাইভ মার্কেটে খুঁজেন, যদি কোনো জায়গায় আমার ভুল হইতেই পারে, মানুষ মাত্রই ভুল, আমারও আমার ভুল ধরাই দিবেন যে বা এই জায়গায় আপনি ভুল করছেন, বা এই জায়গাগুলো বুঝি নাই, এইভাবে হইতেছে। চেষ্টা করতে করতে এই যে আপনি বুঝছেন যে আপনি এই জায়গাটা বুঝেন নাই, কমেন্টও করতেছেন, এই যে বুঝেন নাই আপনি বুঝতে পারছেন, এইটার পরিশ্রমই তো পরবর্তীতে আপনি বুঝবেন। আপনি জানেন না আপনি বুঝেন নাই কেন হয়েছে, এটা নিয়ে পরিশ্রম করতে থাকেন, অটোমেটিক আস্তে আস্তে চোখের সামনে খুলবো, ঠিক আছে? কারণ অনেকে ভাবে যে ভাই স্ট্র্যাটেজি শেয়ার করেন, বাট এটা তো একটা মানে ফালতু কথা আমার হিসাবে, ঠিক আছে? যদি স্ট্র্যাটেজি দিয়া কেউ ট্রেডার হইতে পারতো, তাহলে যারা কোর্স বেচে না, ওরা জাস্ট স্ট্র্যাটেজি ব্যস্ত, স্ট্র্যাটেজি বিক্রি কইরা দেন হইতেছে দুনিয়ার সবাইরে প্রফিটেবল ট্রেডার বানায় দিত। স্ট্র্যাটেজি তো ইউটিউবে ভরা আছে, প্রচুর প্রচুর স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে? তাহলে মানুষ কেন প্রফিটেবল হইতে পারে না? স্ট্র্যাটেজি কোনোদিনও কাউরে প্রফিটেবল বানায় না। আপনি আগে হার্ড ওয়ার্ক করেন, আপনি সিস্টেম আকারে আগে যান। আপনি যদি এক ট্রেন্ড লাইনের উপরেও ট্রেড করেন না, আপনি প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন। এই ট্রেন্ড লাইনের উপরে আপনি নলেজ গেইন করতে 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 কিছু জিনিস আছে মার্কেটের যেটা আপনার নজরে আটকাইব। আপনি একটা ট্রেন্ড লাইনরে 1000 বার প্র্যাকটিস করছেন, সিম্পলি বুঝেন একজনে করছে 100 বার প্র্যাকটিস, আর আপনি তারও ডাবলের ডাবল, তারও 10 গুণ বেশি প্র্যাকটিস করছেন। সো ওই 100 বার প্র্যাকটিস করে যা দেখবো তার সাথে কয়েক হাজার গুণ বেশি দেখবেন আপনি, ঠিক আছে? আর যেহেতু আপনি 1000 বার প্র্যাকটিস করছেন, অনেক বেশি এক্সপিরিয়েন্স গেইন করে ফেলাইছেন এটার উপরে, সো তখনই এই শিখতে শিখতে আপনার নজরে এমন কিছু জিনিস আটকাইব, আপনার ব্রেন এমন একটা এক্সপিরিয়েন্স পাইব, যেটা পরবর্তীতে আপনি যখন ট্রেড করতে যাবেন এই একটা জিনিসের ফলেই আপনার একটা ইউনিক, নিজের ভিতরে একটা ইউনিক ইউনিক ভাব চলে আসবো, ফ্রিকোয়েন্সি চলে আসবো, ঠিক আছে? তখন দেখবেন যে অটোমেটিক একটা সিদ্ধান্তে আপনি আইসা বলবেন, আপনার ব্রেন আপনার চোখ একটা স্কিলে নিয়ে আসবো, ওইটাই হইতেছে আপনার স্ট্র্যাটেজি মেইনলি, ঠিক আছে? স্ট্র্যাটেজি আসে এক্সপিরিয়েন্স থেকে, ঠিক আছে? আর এক্সপিরিয়েন্স আছে ভুল কইরা, আর ভুল কখন করবেন? যখন প্রচুর পরিমাণে কাজ করবেন। সো এত সহজে হয় না, অনেক পরিশ্রমের পরে আসে, ঠিক আছে? এই যে আমি যেই টপিকগুলো আপনারা জাস্ট আজকে 1-2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে বুঝাইলাম, এইগুলোর পিছনে আমার কয় মাস কত বছরের পরিশ্রম আছে এগুলো আমি জানি। আমি কোনোদিন ভাবিও না এগুলো কারো শিয়ামো, তাও আবার ফ্রিতে দিয়ে দিলাম। তো এগুলো জাস্ট অনেকের কাছে অনেক অযথা বিষয়, বাট যারা এই ভিডিওর ভ্যালিউ বুঝবো ওরা কইবো যে ভাই কী দিলেন, ওরা জাস্ট এটাই কইবো ভাই কী দিলেন। যারা মার্কেট অলরেডি আমার অনেকগুলো টপিক ধরতে পারছে, এটা অগর কাছে মনে করেন যে ওই একটা স্বর্ণের বার আছে না, গোল্ডের টুকরা, এটা হচ্ছে একটা গোল্ডের টুকরা। অগর একটা উদ্দেশ্য দিয়ে দিছে যে মার্কেটে ঢুকছে কোথায় আছে, আর টাইম ফ্রেম সম্পর্কে যে উদ্দেশ্য দিয়েছে আজকে, ঠিক আছে? এটা যদি কেউ বুঝতে পারে, এটা যদি কেউ বুঝতে পারে খালি, তাহলে ওই বাদশাহ মার্কেটের, ও এত বড় এসএল নিয়ে হইলেও টিপি খাইবই, টিপি পাইবই। সো এমন জিনিস ধরাই দিছে আজকে, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। কোনো ভুল ত্রুটি হইলে আমি অনেক অনেক সরি, কথাও আটকাইতে পারে, কারণ জানেন আমার শরীরে এত একটা বেশি ভালো না, তো ভিডিও রেকর্ড করার মতো সময়ও পাই না, শরীরের কন্ডিশন হয়ে ওঠে না। সো আমি কারোর কমেন্টের রিপ্লাই দিতে পারতেছি না, অনেক অনেক সরি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।